ভালোবাসার বাংলাদেশ। অ্যাবসলিউটলি ভালোবাসার বাংলাদেশ। এবং এই ভালোবাসার বাংলাদেশ বলতে বলতে আসলে শুরু হয়ে গেল আমাদের এই ভালোবাসার বাংলাদেশ। আজকে আমরা একটু দেরি করে ফেললাম, কিন্তু সঙ্গে একজন স্পেশাল গেস্ট জয়েন করবেন এবং কিছুক্ষণের মধ্যেই স্পেশাল গেস্ট বললে খানিকটা ভুল হবে, আজকে আমাদের সঙ্গে স্পেশাল একটা কাপল জয়েন করবে। সো অনেক শ্রদ্ধা, ভালোবাসা এবং কৃতজ্ঞতার সাথে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের যে গেস্ট অফ অনার অলরেডি সে উপস্থিত, এবং তাকে নিয়ে আমরা প্রোগ্রামটাকে সামনের দিকে কিক করব। থ্যাংক ইউ। কেমন ফিল করছো যে অনেক বেশি স্টুডিওতে? এক্সাইটেড, একটু নার্ভাস কেন? একটু ফার্স্ট টাইম তো, আর এত বেশি প্রশংসা শুনে আসলে অনেক বেশি ভালো লাগতেছে, অনেক বেশি খুশি। থ্যাংক ইউ সবাইকে আমাদের এই শোতে ইনভাইট করার জন্য। তো থ্যাংক ইউ দিয়ে আসলে আমি বুঝাইতে পারবো না যে আমি তোমাকে কিন্তু তোমার ব্লগের জন্য আমি নিজে পার্সোনালি তোমার একজন ফ্যান, এবং তোমাকে আমি ফলো করি এবং পছন্দ করি। তোমার কাছে কি মনে হয় তোমার তো পার্সোনাল যে অ্যাক্টিভিটি গুলো সেগুলো নিয়ে একটু কাইন্ডলি বলো, আমার ভিউয়ার্সরা যেন কানেক্ট করতে পারে। আচ্ছা, আমার চ্যানেলের বিষয়ে আচ্ছা হচ্ছে ডেইলি লাইফস্টাইল সম্পর্কে জানানো হয়, আর অলসো আই এম এ ফটোগ্রাফার। সো আমাদের যে ইভেন্ট থাকে, ফটোগ্রাফি ইভেন্ট, সেগুলো সম্পর্কে মাঝে মাঝে ভ্লগে দেওয়া হয়। দেন হচ্ছে আমার কিছু পেটস আছে, ওদের নিয়ে, দেন আমার লাইফস্টাইল সম্পর্কে, আমার হাজবেন্ডকে নিয়ে কিভাবে আমার প্রতিদিন কাটে এগুলাই শেয়ার করি। এবং গুরু স্পেসিফিক্যালি আমি একটা কথা বলতে চাই যে এরা হচ্ছে মানে ইনি এবং এনার হাজবেন্ড, মানে তিশা এবং তিশার হাজবেন্ড, এরা হচ্ছে কাপল ফটোগ্রাফার। এবং জাস্ট ইমাজিন করেন যে এরা কোন এক কাপলের ছবি তুলতে যাচ্ছে এবং যাচ্ছে আরেকটা কাপল, এবং দুজন কন্টিনিউয়াসলি একই সাথে আছে, এবং ওনাকে ফটোগ্রাফি শিখিয়েছে ওনার হাজবেন্ড, সো দ্যাট এরা একই সাথে সবসময় থাকতে পারে, একই সাথে কাজ করতে পারে। যে ওর জীবনটা আসলে ছোটবেলা থেকে কেমন ছিল? আসলে এটা সত্য যে মানুষকে দেখে কখনো বোঝার উপায় নাই যে তার লাইফটা কেমন বা তার ভিতরে কি যাচ্ছে বা সে কেমন। ঠিক আছে, আমরা শুধু বাহ্যিক জিনিসটা দেখে এতটুকুই বুঝতে পারি সে সুন্দর বা তার এই জিনিসটা সুন্দর না, আমরা কিন্তু তার লাইফ সম্পর্কে জানতে পারি না। তো আমার এতটুকু লাইফে লাইক আমি অনেক কিছু ফেস করছি, আমি অনেক স্ট্রাগল করে পড়াশোনা করছি। লাইক এমন না যে ফিনান্সিয়াল, আমার ফ্যামিলি সাপোর্ট ছিল সবকিছু, বাট আমার অনেক ছোট বয়সে বিয়ে হয়ে যায়। আমার বাবা বাইরে থাকতো 13 বছর বয়সে। একটা মেয়ে তার বিয়ে, আরে ভাই এখনই তো তোমাকে আবার বাবা কি তেও লাগে না, এখন আচ্ছা 13 বছর বয়সে বিয়ে হয়ে যায়, তারপর যাই হোক বিয়ে হয়ে যায় যে কোনো একটা কারণে। তো ওটা ফ্যামিলি খোঁজ খবর না নিয়ে মানে বিয়েটা হুট করে হয়ে যায়। তো ব্যাপারটা হয় কি, ওই আমি ফ্যামিলির গভীরে যেতে চাই না, আমি যেটা ত্যাগ করে চলে আসছি শেষ। তো অল্প বয়স সংসারের লাইক যখন আমি এসএসসি দিব তখন আমি প্রেগনেন্ট হয়ে যাই। তো প্রেগনেন্ট হয়ে যাওয়ার পরে যখন আমি বেবিকে নিয়ে আমি আমার এসএসসি পরীক্ষা দেই, ভালোই চলতেছিল। বাচ্চাকে সাথে নিয়ে পরীক্ষা দিচ্ছ? মানে না, তখন আমি প্রেগনেন্ট। ওই অবস্থায় তোমার বয়স তখন আমার বয়স হচ্ছে 17। আচ্ছা যাই হোক, তো দেওয়ার পরে 17 বা 16 এরকম হবে। তো অনেক ছোট ছিলাম, আম্মু পরীক্ষা দেওয়াই তো চায়নায় পরীক্ষা দিছি। কিন্তু বিয়ের পর ফার্স্ট থেকে যে ব্যাপারটা আমি ফেস করি, বিয়ের সময় জানতাম ওই অল্প বয়সে বিয়ে দেওয়ার রিজনটা কি। আমার বাবা বাইরে থাকে, যার জন্য আমার ফ্যামিলির ইচ্ছা ছিল আমার এরকম জায়গায় বিয়ে হবে, আমার হাজবেন্ড বাইরে থাকবে। আমার আম্মুর এরকম পছন্দ ছিল। তো কথা ছিল যে সে আমাদের বিয়ের কিছুদিন পরে হচ্ছে বাইরে চলে যাবে। তো অল্প বয়স ছিল, স্কুলে যাইতাম, আসার টাইমে তার সাথে কথা হইতো, একটা গুড আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছিল। আর তার মা আমাকে খুব পছন্দ করতো। তো এরপর কি হয়েছে, বাসায় প্রস্তাব দেয় যে হচ্ছে আমার ছেলে তো বাইরে চলে যাবে। আমার আম্মু বলে আমার মেয়ে তো এখন বাচ্চা, ওকে তো এখন বিয়ে দেওয়ার প্রশ্নই হয় না। তো তারা এইভাবে আম্মুকে বুঝায় যে আমার ছেলে যদি বিয়ে করে বাইরে যায় 5 বছর থাকবে, তখন মেয়েও বড় হয়ে যাবে। আর এমনি যুগ ভালো না, আপনার মেয়েকে যে আরো ভালো জায়গায় দিতে পারবেন বা এর মধ্যে কোনো কিছু হয়ে যাবে, হ্যাঁ কনভিন্স করে একটা মানে অন্যভাবে কনভিন্স হয়, বিয়েটা হয়ে যায়। যাই হোক, যেটা কপালে ছিল, বিয়ে আমাদের কারো হাতে নেই, রাইট? তো হয়ে যায়। তারপর থেকে আমার লাইফের মোড় ঘুরতে থাকে। কারণ কি, আমি তো আমার আম্মুর কাছে থাকতাম, কিন্তু যেটা দেখতেছি যে সে জবলেস, সে কিছুই করতেছে না, বা তার ফ্যামিলি সম্পর্কে আমি যেটা জানছি সবই মিথ্যা। তার ভাইয়াও কিছু করে না, সেও কিছু করে না। এক পর্যায়ে জীবন চলতে চলতে আমি আমার আম্মুর কাছেই থাকতাম। আমি কখনো ওই বাসায় আমি যে জাস্ট বেড়ানোর জন্য যেতাম, এটা ওদের আশেপাশে সবাই জানে। আমি একটু পজ দিচ্ছি কারণ অনেক এসএমএস আসছে, কমেন্ট আসছে তোমার জন্য। সাইফ আছেন আমাদের সাথে আজকে। নীলাপুকে অনেক সুন্দর লাগছে, তো শুনেই ধৈর্য ধরে তারপর যা বলার। ওকে যাই হোক, এগুলো বলে আমাকে নড়ানো যাবে না।
কখনোই না, Very good, গেছে okay. কখনো। He is too brave. যাই হোক, তো এরপরে যেটা হয় যে বাবু হওয়ার পরে আর ওই যে বিয়ের পরে আমি জানতে পারি ও পুরোই বেকার। তো আমি আমার আম্মুর কাছে থাকি, আমি লাইক ওই বেকারত্বর স্বাদটা কখনো পাই নাই যে অভাব কি, কারণ আমি আমার আম্মুর কাছে থাকছি। ওকে, তো বেবি হওয়ার পর যে ব্যাপারটা হয়, আমার আম্মু বলে যে এখন এতদিন তোমার দায়িত্ব নিতে পারে নাই, এখন যদি বেবির দায়িত্বটা না নেয়, ও তো দায়িত্ব কি এটাই বুঝবে না। হ্যাঁ, ওর বউ আছে, বাচ্চা আছে, তো সেটা বুঝবে না। তো ওই বাসায় যে আমি থাকা শুরু করি, থাকা শুরু করার পরে আমি ওই ফ্যামিলির সম্পূর্ণ ডিফারেন্ট একটা লুক পাই, যেটা ফার্স্টে ছিল যে আমাকে খাওয়াই দিত, আমার এক্স শাশুড়ি আমাকে খাওয়াই দিত, কিন্তু সেটা চেঞ্জ হয়ে যায় সবকিছু যখন আমি ওখানে থাকতে শুরু করি। এর আগে তো আমি বেড়াতে যেতাম। তো যাই হোক, অনেক কিছু হয়। তো আমার আম্মু এরপরে, আমার আম্মু তো সাভারে থাকে, আর ওইটা হচ্ছে বরিশালে, অনেকটা গ্যাপ। তো আমার বেবিকে নিয়ে আমি এখানে চলে আসি। লাস্ট পর্যায়ে মাঝখানে অনেক কাহিনী হয় এরকম, ঠিক আছে, যেহেতু সে কাজ করতো না, টোটাল কখনোই সে কাজ করতো না, আমার ফ্যামিলি থেকে সবকিছু বের করতো আমাকে। তো এর পর্যায়ে আমি কি করে আমার বেবিকে নিয়ে আমি আমার আম্মুর কাছে চলে আসি। চলে আসার পর হচ্ছে আমি আর ওই লাইফটা ফিরে যেতে চাই না। আর যেহেতু আমি এখন সবকিছু বলতেও পারবো না, কারণ আমার বেবি স্টিল নাও তার কাছে, সেটা সবার বুঝে নিতে হবে যে আমি চাইলেই কিন্তু অনেক কিছু এখন বলতে পারবো না। অলরেডি তারা আমার বেবির সাথে কথা বলতে দেয় না। আমি আসার পরে, তখন হচ্ছে আসার প্রায় 1 বছর পরে তাদের বেবির কথা মনে পড়ছে, আমাকে ফোন দিয়ে বলতেছে কি যে সামনে তো ঈদ, তো ঈদের মধ্যে হচ্ছে বাবুকে আমার কাছে স্যার, দাও। আমাকে একটু বলো যে তোমার বাবুর বয়স কত? তখন 4 এখন? বছর, এখন 5, এখন 5 ওর বছর। 5 শেষ হয় 6 So, ওই বছর। বাড়ি থেকে তুমি আসছো বাবুর বয়স যখন? 4। তুমি কতদিন ছিলে টানা ওই বাসাতে? ওই বাসাতে টানা বাবুকে নিয়ে আমি টানা কখনোই থাকি না। আমি এরকম থাকছি যে 2 মাস 3 মাস, তারপর আমি আমার কাছে চলে ওকে, আসছি সো সব সময়। বাবুর বয়স যখন 4 বছর, হ্যাঁ। ছেলে বাবু না মেয়ে বাবু? ও ছেলে বাবু। ছেলে বাবু। হ্যাঁ। আচ্ছা, ওর বয়স যখন 4 বছর, ঠিক হ্যাঁ। সেই সময় তুমি ওই বাড়ি থেকে চলে আসো হ্যাঁ। বাচ্চাকে সাথে নিয়ে। হ্যাঁ, বাচ্চাকে এবার সাথে ওরা নিয়ে। বলতেছে হ্যাঁ। বাবুর জন্মদিনের দিন। জন্মদিন না, ঈদের সময়, যে ঈদের সময়। যেহেতু তখন ওর 3 বছর, সরি Okay, 3 okay. বছর, 4 বছরের বাদে ঢাকায় বসে করছে। Okay, okay. তো তখন বলে যে হচ্ছে বাবুকে আমার কাছে দাও, আমি ওর বাবা, তুমি ওর মা, ও তোমার একার না। আর আমার মধ্যে না ওই স্বার্থপরতা নাই, বা আমি বুঝিও নাই যে বাবুকে নিয়ে ওর এরকম কিছু করবে। বলছে বাবুর কথা বেশ ভালো, আমি বলছি ঠিক আছে, ঈদের পরে কিন্তু আবার পাঠিয়ে দিবা, কারণ বাবুরও অধিকার আছে ওর বাবার কাছে যাওয়ার, True, true. রাইট? আমার তো এখানে কোনো ভুল নেই। তো আমি সরল মনে পাঠিয়ে দিছি। পাঠিয়ে দেওয়ার পরে কিছুদিন পরে সে আমাকে বলা শুরু করছে, তুমি চলে আসো, দেখো বাবুর তোমাকেও দরকার, আমাকেও দরকার, আমি বাবুকে আর দিব না কোনো কিছুর বিনিময়ে, তুমি চলে আসো, মানে আবার যাতে আমি যাই। তো আমি তো যাবো না, আমি তো সিদ্ধান্ত নিচ্ছি, কারণ এসে আমি ডিভোর্স দিয়ে দিছি। তো Okay. সেখানে তো আমি তো একটা মেয়ে কখন ও ডিভোর্স ফিরে এসে ডিভোর্স তুমি অলরেডি দিয়ে 3 দিয়েছো। মাসের পর মাথায় আমি ডিভোর্স দিয়ে দিছি যে আমি আর Understand. যাব না। Okay. ঠিক আছে? তো আর এর আগে অনেকবার আমি চলে আসছি, তখন ডিভোর্স দেই না, কিন্তু আমার আম্মু অনেক আগেই বলছে যে এই সংসারে তোমার কোনো ফিউচার নাই, বাবু হওয়ার আগে Okay. বলছে না, আমি তখন শুনি নাই। এরপর বাবু হওয়ার পর কিন্তু আমি তাদের চিনছি যে তারা কেমন। তারপরে আমি চলে এসে আমি 3 মাসের মাথায় ডিভোর্স দিয়ে দিয়েছি। না আম্মু, সত্যি আমার পক্ষে সম্ভব না, আমি জানি না, বাবুকে নিয়ে তুমি যদি আমাকে বেয়ার করো করবা, আর নয়তো আল্লাহ যা করে তাই। তা আমার ফ্যামিলির সামর্থ্য ছিল আমাকে আমার বেবিকে নিয়ে রাখছে। তো এরপর বাবুকে দেওয়ার সময় আমার আম্মু অনেক নিষেধ করছে, দেখ ওদের তো চিনিস, ওরা কি না কি করবে। আমি বলছি কি করবে আম্মু, বাচ্চা, ওর তো বাচ্চার সাথে কি করবে যাই হোক, বাবা? যেটা তুমি বলছো অলরেডি যে নিয়ে গেছে এবং তোমাকে বলছে যে আমাদের দুইজনেরই থাকা উচিত বাচ্চার হ্যাঁ, কাছে, হ্যাঁ, হ্যাঁ, তুমি হ্যাঁ, ফিরে তুমি আসো। চলে আসো। আর তুমি ক্লিয়ার করছো যে না, আমাদের তো অলরেডি সেপারেটেড, আমি যাবো কেন? আমি যাবো না। ওকে, Then তারপর ওরা বাবুর সাথে সব কন্টাক্ট অফ করে দেয়, টোটাল সব। আমি যে নাম্বার থেকে ফোন করি সেই নাম্বার ব্লক করে দেয়। Okay. তখন আমি টোটালি ডিপ্রেশনে পড়ে যাই, কারণ যে বাচ্চাটা আমার দুধের বাচ্চা, কারণ ওর 3 বছর বয়স, যাকে নিয়ে আমি প্রতিদিন ঘুমাই, ঠিক আছে, এমন একটা অভ্যাস যে লাইক ভাইয়া আমি এত কষ্ট করে বাবুকে বড় করছি, যেটা বলতে গেলে আমি ইমোশনাল হয়ে যাব। ঠিক আছে, যে এমন একটা পার্সন, যখন বাবু হইছে আমার, তখন আমার ছোট ভাই ছোট, যে আমার আম্মু আমাকে সময় দিবে সেটা পারে নাই। প্লাস আমার শাশুড়ির তখন আবার হচ্ছে বড় ছেলের যে নাতি, সেই নাতির মা চলে গেছে, ওই যে ভাইয়া কোনো কাজ করে না, বুঝছি, সেই বউ বুঝছি। বাচ্চা রেখে চলে গেছে, সেই বাচ্চা সামলাইতেছে। আমার সিজারিং এর তো 9টা সেলাই থাকে, 9টা সেলাই, কাঁচা সেলাই নিয়ে আমি উঠে বসে বারবার একটা নিউবর্ন বেবির পিছনে কতটা খাটনি দিতে হয় এটা অবশ্যই সব মায়েরা জানবে। আমি বারবার উঠে বাবুকে খাওয়াইছি, আমি না বাবুর বাবাকে পাশে পাইছি না কোনো মানুষকে পাশে পাইছি। আমার এত কষ্টের বেবি, আমি একটা দিনের জন্য আমার বেবিকে কারো কাছে দেই নাই। যেদিন সিজার হয় ওই দিন কিন্তু কোনো মেয়ের কোনো সেন্স থাকে না, কারণ অ্যানেস্থেসিয়া দেওয়া থাকে। Sure. আর ওই দিন আমি ঘুমাই নাই। যখন বাবু কান্না করছে আমি নাকি উঠে বলছি যে ওরা আমার কাছে দাও, আমি ওকে খাওয়াবো। আমার মনে নাই এগুলো, বাট সবাই এটা বলছে যে ডক্টর এসে আবার আমাকে ইনজেকশন দিছে ঘুমানোর জন্য, কারণ এত বড় একটা অপারেশন গেছে, আমার ঘুম প্রয়োজন, কিন্তু আমি ঘুমাই নাই। আমি ওয়াশরুমে পর্যন্ত গেলে দরজা খুলে রাখতাম যে আমার বেবি যাতে আমাকে দেখতে পারে, যাতে কান্না না করে। কখনো এমন হয়েছে যে একবার ঝগড়া হয়ে আমি আম্মুর কাছে চলে আসছি, আমার বাসার সামনে থেকে রিক্সা নিয়ে ওর বাবা দাদি গেছে, কিন্তু কখনো ওকে দেখতে আসে নাই। একটা কথা মিথ্যা হলে তারাও আসুক আপনার অনুষ্ঠানে এসে বলুক যেগুলো মিথ্যা। সেই বাবু এখন আমার ছেলের সাথে আমাকে কথা বলতে দেয় না, আমার সব নাম্বার ব্লক করে রাখছে। ঈদের বাহানাতে যে নিয়ে যাওয়া হলো,
এবং তারপর থেকে তোমার সাথে আর যোগাযোগের কোনো সুযোগ না। নাই? তারপর আমি এখন আশেপাশে ওদের অনেক আত্মীয় স্বজনের সাথে আমার কথা হয় যে নাম আমি বলবো না, আমি নাম বলতে গেলে হয় কি ওরা সেই আত্মীয় স্বজনের সাথে না রুডলি বিহেভ না, করে। অসুবিধা নাই, নামের আমি প্রয়োজন ফার্স্টে নাই। নাম বলতাম, ওরা ফোন দিয়ে বলতাম তুমি কথা বলতে দাও না তো কি হয়েছে, অমুক ভাইয়ের সাথে কাছে ফোন দিয়ে আমি কথা বলছি, পরে তার সাথে অনেক রুড বিহেভ করছে। গতকাল দেখো না তুমি তোমার বেবিকে? আমার বেবি চলে গেছে আমার কাছ থেকে এই গত রোজার আগের রোজার ঈদে, এই যে রোজার ঈদ গেল না এর আগের রোজার মধ্যেও চলে গেছে। এরপর থেকে একটা ছবি পর্যন্ত আমাকে দেন, একটা ছবিও আমাকে দেখতে দেন। কোন আপডেট আছে? আমি জানি না, আমি ওর কিছুই বাসায় জানো না তোমার বাচ্চার সম্বন্ধে এখন? ওর বাসার আশেপাশে মানুষের কাছ থেকে আমি খোঁজ নেই, আমি তো মা, আমি তো খোঁজ নিবই, খোঁজ নেই। কিন্তু ডিরেক্ট আমার বেবির সাথে আমাকে কথা বলতে দেয় না। ইভেন এখন তারা রাখতে রাখতে এমন একটা পর্যায়ে নিছে যে আমার বেবিকে এভাবে শিখাই দেয় যে তুমি আমার মা না, আমি তোমার সাথে কথা বলবো না। যে বেবি এক সেকেন্ড আমাকে ছাড়া থাকে না, এটা সবাই জানে যে তিশা তুমি যে ধৈর্য ধরে বাচ্চাটাকে পালতেছো এভাবে কেউ করবে না। এত অল্প সময় পরে তিশা তোমাকে পর করে দিবে, কারণ বাচ্চা মানুষ ওকে বোঝায় নিবে ওর মতো। হ্যাঁ বুঝাই তো নিছে অলরেডি তো বুঝাই নিছে। আমার কেমনে বাচ্চা তো সামাল আমার দিবে নাই, কষ্ট। আমি জানি না। আমি তো বললাম যে পৃথিবীতে এই যে একটা মেয়ে কমেন্ট করলো আমি একটা মেয়ের সংসার ভাঙছি, হয়তো বা সে আগাগোড়া কিছুই জানে না, রাইট, না জেনে একটা কথা বলে ফেলছে। কিন্তু ওকে, সো এই একটা বাকি বিষয় আমাকে শুধু ইমোশন বাকি করে। সময়টাতে তোমার জীবন তোমার মতো করে সামনের দিকে এগুতে থাকলো। তারপর কি এই সম্পর্ক অন্য নতুন কোন সম্পর্কে তুমি কি জড়িয়েছো, বা তোমার ভালোবাসাকে প্রতিস্থাপিত পরবর্তী অবশ্যই, হয়েছে কিনা? অবশ্যই। কোথায় কিভাবে এই কমিউনিকেশন, সেটি বলবার আগে বরং ওই ছেলেটিকে ডেকে নিই যার হাত ধরে সে নতুন একটি সম্পর্কের দিকে জড়িয়ে যায়। কারণ আমার প্রায়শই আমি যদিও এই প্রোগ্রামগুলো আজকে কিছু লার্নিংও নিব, কারণ আমিও তাত্ত্বিকভাবে লাভগুরু হলেও আর কিন্তু মহাগুরু, হ্যাঁ একদম ফিজিক্যাল ডেমনস্ট্রেশন মহাগুরু যে True. দুইজন। সো এই দুইজনের ক্যারেক্টারিস্টিক্স, দুইজন তাদের আছে। লাইফ এবং তাদের যে স্ট্র্যাটেজিক্যাল ভিউ সেগুলো আমরা শুনবো, কি সঠিক বেঠিক সেগুলো মূল্যায়নে পরে যাবে। একদম। আমি কিছু কমেন্ট নিয়ে নিতে চাচ্ছি। আবিদ লিখেছেন, আমার মনে হয় চেয়ারটা পিছনে নিলে, আরেকটু পিছনে নিলে ভালো হয়। আচ্ছা, আমাদের টিয়া পেজ থেকে যারা যারা দেখতেছেন সবাই অবশ্যই হচ্ছে একটু শেয়ার করে দেন। আর মানে আমাদের ওয়েডিং কেস থেকে যারা যারা দেখতেছেন তারা অবশ্যই একটু শেয়ার করে দেবেন। গুরু শুধু উপস্থাপক এক না, মিনিট, ব্যবসায়িক বটে। ফাইনালি ভাইয়া আমার কানে শান্তি আসলো আমার হাজবেন্ডের ভয়েস শোনার পর। মাশাআল্লাহ, আহারে। এত এদের সুন্দর। এত প্রেম, আমি যখন শুনছিলাম অফেয়ারে এত প্রেম এদের। আচ্ছা কেমনে কি শুরুটা কিভাবে শুনি তোমার কাছে যায়? শুরু মানে ভয়েস শুনেই তোর একদম মানে কলিজা ঠান্ডা টাইপ। বলতে গেলে ফার্স্ট হচ্ছে কি আমার গান শুনে। শুনি কোন গানটা শোনাইছিলা? শোনাও। হ্যাঁ, সেটা দিয়ে স্টার্ট করি আমরা। ব্যাকগ্রাউন্ড সাউন্ড একটু বন্ধ রাখি। কোথায় দেখা হয়েছিল যে গান শোনালে? নাকি রাস্তাঘাটে যে কোনো শুনে একটু দাঁড়ান, না, না, একটু গান শোনাই? তাহলে তার সাথে পরিচয় কিভাবে? পরিচয়টা হয়েছিল হচ্ছে মেইনলি আমার একজন ক্লায়েন্ট হিসেবে। সে তো photographer। আমি যেহেতু ফটোগ্রাফার, Okay. তো আমার কাছে হচ্ছে ফটোশুট করার জন্য সে ফার্স্টে হচ্ছে অ্যাপ্রোচ করে, দেন ফটোশুটের মাধ্যমে তো হচ্ছে ছবি পরিচয়। তুলো, কফি খাও, গান কেন গাইলা? আমি আসলে ওইখানে অনেক স্টোরি আছে, প্রিভিয়াস স্টোরি থেকে না আসলে ফার্স্টে যে ব্যাপারটা গান মানে, শুনেছে সেটা না, লাস্ট একটু- মোমেন্ট। একটু যাই, একটু শুনি শুনি কারণ আছে। ইন্ট্রোটা। মানে শুরু থেকে শুরু করব। হ্যাঁ, শুরু থেকে, আচ্ছা, বাট একটু শুরু শর্ট থেকে- যাবো। শর্ট যাবো একটু। আমি মূলত গান শোনানোর ব্যাপারটা ছিল কি, আমি একটু ডিপ্রেস ছিলাম সেই সময়টা, একটু না অনেকটাই ডিপ্রেস ছিলাম। Okay. তো ডিপ্রেসড, আর আমি গান ছোটবেলা থেকে গেতে খুব ভালোবাসি। তো যখন হচ্ছে আমি ডিপ্রেশনের মধ্যে আরো অনেক প্রবলেম চলতেছে লাইফে, Okay. তো সবকিছু মিলে আমার লাইফে আমি কখনো এমন কোনো মানুষ পাইনি যে কিনা হচ্ছে গিয়ে আমার কথা শুনবে। মানে সবাই তো বলে যায়, কেউ শোনার মতো পাইতাম না। তো ওই একটা পার্সন ছিল যে কিনা হচ্ছে গিয়ে সেই দিন মানে আমার লাইফের যা ট্র্যাজেডি আছে, ম্যাক্সিমাম ট্র্যাজেডি গুলার সম্মুখীন ও হয়। আর ও হচ্ছে গিয়ে আমার সাথে তখন মানে ব্যাপারগুলো সবগুলো শুনে একদম স্পষ্ট, ও সব কথা তোমার শুনে। নিকনেম কি? আমার নাম হচ্ছে আহাদ। আহাদ। ওকে আহাদ, বাই দিস টাইম বলে রাখা ভালো যে আমার কথা কোনো সময় বিট্রে করে না আমাদের বন্ধুরা, আমার ফলোয়ার্সরা। ফলোয়ার আমি বলার ইখতিয়ার রাখি না, অ্যাকচুয়ালি আমার বন্ধুরা এক্স্যাক্টলি 1.65 এর মধ্যে ঘোরাঘুরি করছে। 2.1 বলেছিলাম 10 মিনিটসের মধ্যে। ইট উইল অফ কোর্স একটু শেয়ার করে দাও সবাই। সবাই শেয়ার করে সবাই একটু share করে ভিডিওটা দিই। জমিয়ে দাও। এবং আমি আজকে যে মানুষগুলোকে নিয়ে বসেছি, যেটা ভাইরাল স্টেটমেন্টের কথা বারবার বলছি যে দুই বধূ এক স্বামী, এইভাবেও যে মানুষের ভালো লাগা ভালোবাসা নিয়ে থাকতে পারে, এটা কি ট্যাবু নাকি সত্যিকার অর্থে বাঙালি সমাজে ট্যাবুটা কেউ একজন
ভাঙতেছে এবং ভাঙাটা কতটুকু যৌক্তিক সেগুলো নিয়ে আমাদের একটু কমেন্ট করার বা জিনিসগুলো একটু ওভারভিউ করার প্রয়োজন আছে। ওকে, তোমার কাছে। আচ্ছা, তো এই পারপাসে যখন হচ্ছে ও আমার কথাগুলো শুনতেছিল, তো আমি এই জিনিসটা পার্সোনালি হচ্ছে আমার কাছে খুব ভালো লাগতেছিল যে কেউ একজনকে, আমি এমন একজনকে খুঁজে তোমার পেয়েছি। ডিপ্রেশন দূর করার কাজে লাগতেছে। ওকে ওকে। দেন হচ্ছে আমি একা একাই বসে বসে গান গাচ্ছিলাম। তো ফার্স্ট যখন গান গাচ্ছিলাম, ওই গানটা হচ্ছে গিয়ে ও চুরি করে হচ্ছে গিয়ে গানটা ক্যাপচার করতেছিল। ওকে, গানটা শুনে নিই একটু আমরা। ইফাকে চুরি করে গান গাওয়া শুনে নিই। আমরা গান দিয়ে স্টার্ট করি বেটার। তুমি আকাশের বুকে বিশালতার উপমা, তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা, আমি তোমাকে গড়ি ভেঙে চুরে শতবার, রয়েছ তুমি বহুদূরে, আমাকে রেখে চলো না, এ হৃদয় ভেঙে গেলে জানো কি তা লাগে না জোড়া, লাগে না জোড়া। নাইস। তোরা দুজন একটু কথা বল না প্লিজ। ধরো ওই তো পারফর্মার অনেক স্পেশালি ওই সময়টা রিক্রিয়েট কর, ব্যাকগ্রাউন্ড সাউন্ড একটু আস্তে ওই রিক্রিয়েট সময়টা কর। তখন রোমান্টিক মোমেন্ট ছিল না। না, তো এখন রোমান্টিক মোমেন্টে আসছিস, ধরো ওই পরিস্থিতিটাকে একটু আমার রিক্রিয়েট কর। ঠান্ডা লাগতেছিল দেখে হচ্ছে গিয়ে গলা কাঁপতেছে। এখন কি ঠিক আছিস না? বল। উল্টা পাশে বসা ছিলাম, ওকে, তখন রাহাত? আমরা পাশাপাশি ছিলাম না। আচ্ছা, এরকমই হলো। রাহাত এবং তিশা, আহাদ, আই এম সরি, আহাদ এবং তিশা। ইস, কি অবজেকশন! আমার বরের নাম রাহাত না আহাদ। হ্যাঁ, মানে, আহাদ, he যে seems নামটা আমার ভালোবাসা। পজিটিভ। আচ্ছা, এনিওয়ে, তো গান হলো, একটু দুজনের মধ্যে কথোপকথন হলো যে আমাদের এখানে আসে, স্টুডিওতে আসে, ভালোবাসার চমৎকার একটা আতুর ঘর কিন্তু আমাদের একটা স্টুডিও। আমাকে মেনশন না you. করে এই যে শুরু করে দেন, মানে লাবিডাবি কর। Just হচ্ছে আর আমাদেরকে যে, ভিউয়ারশিপ বাড়ুক। হেই, একটা ব্যাপার হচ্ছে- আর মাত্র 4 মিনিট সময় আছে, লাবিডাবি শুরু হয়ে গেছে, তাও ভিউয়ারশিপ বাড়ুক। শুরু করে দে, just আজকে অন এয়ারে জাস্ট তোমাকে একটা কথাই বলবো বলে দে। যে আমি কেন কথা বলি, এক্সাইট। জাস্ট একটা কথা বলবো যে আমার লাইফে লাইফ পার্টনার হিসেবে সবসময় তোমার মতো একজনকে চেয়েছি, আরে আর আমি পাইছি তোমাকে। আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। He's being so emotional. He's being so চল emotional. আমরা নাই, চলো। আমি তোমার মতো করে জিলে তেরা জিন্দগি, সিমরান আর রাজ। গুরু, আপনি ইমোশনটাকে নষ্ট করে না দিচ্ছেন। না না, আমি আমার কথা মনে, তোরা চলতে থাক। আচ্ছা, আর কিছু বলবা যেগুলো বলতে পারো না সবসময়? Just মানে যারা জানে তো জানে, আর অনেক মানুষ আজকে নতুন করে জানবে। আমাদের লাইফের অনেক স্টোরি জানবে। জাস্ট একটা কথা বলবো, যারা জানে তারা জানে, আর যারা এখনো জানে না, এই কথাটা, এখন যে কথাটা বলবো সেই কথাটা কিছুক্ষণ পরে বা আজকে লাইভের শেষে হয়তো বা বুঝে যাবে। থ্যাংক ইউ সো মাচ। আমি তোমাকে যে কথাটা সবসময় বলছিলাম, তুমি সেই কথাটা সবসময় রাখার চেষ্টা করছো। এটা আমাদের ব্যাড লাগ যে আমরা দুইজন মিলে সেটা হয়তো বা পারিনি, বাট তুমি সেটা পূরণ করে গেছো সবসময়। পাগল। থ্যাংক ইউ ফর তোমার ভালো থাকে, আমার ভালো থাকা, এই জন্যই করছি। তোরা লাভবাট হাক করলো, আবার মাইন্ড করবো না। এই হাত করতে কেন? মাঝখানে একটা বেড়া দিয়ে রাখছি। আরে আরে আচ্ছা, গুরু অনেক এফোর্ট দিচ্ছে আজকে। আমি এই সময়টাতে একটু দেখি উজ্জ্বল আমাদেরকে কি লিখেছেন। যুক্তরাজ্য থেকে যুক্ত আছি আপনাদের সাথে, আরব আমিরাত থেকে। এইদিকে ও মাই গশ, একটা চমৎকার সিচুয়েশন তৈরি হয়ে গেছে আজকে। এটা আজকে আমি সরি আমাদের আপনাকে viewer রিপোর্ট দের করার কাছে জন্য। এটা নতুন এটা না। নতুন না, প্রতিদিন লাইভে এটা আমাদের হয়। ইভেন সবাই হচ্ছে গিয়ে কমেন্টস করে যে অনেকক্ষণ হয়েছে তিশা আপুকে একটা কিস করো না। আবার হচ্ছে যে আপুর কপালটা খালি খালি লাগতেছে ভাইয়া। আচ্ছা আচ্ছা, মানে এরা লাভ বার্ড আসলে। আচ্ছা, এবার মনে হয় গুরু আমরা আমাদের গল্পে যাই, কারণ গল্প অনেক ওকে মানুষ শুনতে ওকে, আছে। আমরা ইন্ট্রোটা তো জানলাম, এবার আমরা একদম ডিটেলে ঢুকে যাই যে কিভাবে আস্তে আস্তে প্রেমে আছো কিনা আহাদ, নাকি এটা বৈবাহিক সম্পর্কের দিকে গেছে, এবং সেটা কিভাবে গেলাম একটু শুনতে চাই। আমরা একটু কাট টু কাট যাবো, হ্যাঁ, story. কারণ
যেহেতু অনেকগুলো ব্যাপার আছে, ব্যাপার আছে। একটা কমেন্টসই আমার মাথা আসলে ঘুরিয়ে দিয়েছে যে হ্যাঁ, এই যাবো, comments- details এ যাবো আমরা, সব এই তখন কমেন্টসটা বুঝতে পারবেন। কখন আসে যে এত কিছু পিছনে লুকিয়ে আছে, সো সবগুলো যেন কভার হয়ে যায়। একদম। সময় আর ফার্দার 20 থেকে 25 মিনিটের মধ্যে কিন্তু দুজনকে গল্প শেষ করতে হবে, তারপর আমরা এগুলোর স্কুপ নিতে যাবো, রাইট? Okay. ওকে, আচ্ছা, তো এখন আমাদের রিলেশনশিপ মাইক্রোফোনটা অ্যাডজাস্ট করে নিতে পারো তোমার মুখের কাছে, না? গুড। আমার আসলে হচ্ছে যে ওর সাথে রিলেশনের ব্যাপার, যেটা ফার্স্টে আপনি শুনলেন যে ও হচ্ছে গিয়ে ওগুলো আমরা শুনছি আগে একটা already। প্রিভিয়াস লাইফ আছে, সেম হচ্ছে আমার একটা প্রিভিয়াস লাইফ আছে। তো এইখানেই হচ্ছে মূলত টুইস্ট। আমি হচ্ছে যখন 2015 সালে আমি হচ্ছে ফার্স্ট বিয়ে করি, তো তোমার বয়স তখন কবে? আমার তখন 18 চলে, তখন আমি প্রাপ্তবয়স্ক না। সময় তো খুব কম দেখি, মানে ও তো বাড়ি থেকে বাধ্য হয়ে বিয়ে দিছিল 13 বছর তখন বয়সে, তুমি 18 তে। ইনি ইচ্ছে করে করছিল। আমি না ইচ্ছে করে বললেও ভুল, আবার হালকা চাপ ছিল, হালকা চাপ না আসলে, এটা থেকে চাপ এটা দেয়। সামথিং না, বাসার না। ট্র্যাপ ছিল। ট্র্যাপ ছিল। ওকে, ট্র্যাপ বলতে আসলে রিলেশন ছিল আমার ওই মেয়েটার সাথে। তো ওই রিলেশনের মাঝখানে আমার এক ফ্রেন্ডের বাসায় দাওয়াত ছিল, আমাদের ফ্রেন্ড সার্কেলদের বার্থডে পার্টিতে। তো এখানে আমরা সবাই বসা, তো তখন ওর মা আসলো, আসার পরবর্তীতে বললো যে হচ্ছে গিয়ে তোমরা এরকম ঘোরাফেরা করো, তো এইরকম ঘোরাফেরা সমাজে আমার নামটা নষ্ট হবে, এটা হবে সেটা হবে, তোমরা বিয়ে করে রাখো, এভাবে বিয়েটা হয়ে যায়। 5 বছর পরবর্তীতে জানাজানি হবে, তো এখন পর্যন্ত তোমার লাইফে কোনো স্ট্রেস নিতে হবে না, তো মানে কোনো টাকা পয়সার দায়িত্ব কোনো কিছু নিতে হবে না। বাট আনফরচুনেটলি সেটা 2 দিনের মাথায় ব্রেক হয়ে যায়, 2 দিনের মাথায় জানাজানি হয়ে যায়। তো এরপর থেকে হচ্ছে গিয়ে মূলত লাইফের ট্র্যাজেডিটা শুরু Okay. হয় আমার, যেখানে হচ্ছে গিয়ে ওই বয়সে আমার হচ্ছে গিয়ে একটা কাজের প্রেশার আমার নিজের ঘাড়ে চলে আসে। তা আমি পড়াশোনা করতেছি রানিং, ওই পড়াশোনার মাঝখানে পড়াশোনা বন্ধ করে হচ্ছে গিয়ে আমাকে কাজ করা শুরু করতে হয়। ফার্স্টে মোবাইল মার্কেটে চাকরি করা শুরু করলাম। তো আমার কখনোই হচ্ছে কারোর আন্ডারে চাকরি করতে হবে জিনিস আমার পছন্দ ছিল না। তারপরেও 6-7 মাসের মতো কাজ করলাম। তো তখন থেকে একটা স্ট্রেস শুরু হয়েছে, যে ওই দিক থেকে, ওই ফ্যামিলি থেকে। ওই ফ্যামিলি থেকে যে জিনিসটা শুরু হয়েছিল যে আমাকে বলতো যে হসপিটালে নিতে হলেও হচ্ছে গিয়ে দিয়ে দেবে, হসপিটালে নিতে যদি হয় সেক্ষেত্রে আমার টাকা দিতে হবে, মানে ওই পরিবারের Okay. বাবা আমার টাকা দিতে হবে। তার পরবর্তীতে বাসায় কোনো খরচ দাও না, তুমি কোনো প্রকার খরচ বহন করতেছো না তোমার বউয়ের। So, এরকম কথাবার্তা এগুলো প্রতি সময় আমার শুনতে হতো। আর আমার ফ্যামিলি থেকে যে জিনিসটা প্রেশার, যে বিয়ে করতে পারছো, সংসার করতে পারতেছো, নিজেরটা নিজে দেখো, আমার পক্ষে পসিবল না। তো এর মধ্যে একটা হট্টগোল লাগে, যে কারণে হচ্ছে কি তাকে আমার হচ্ছে গিয়ে ওই বাসা থেকে আমাদের বাসায় নিয়ে আসতে হয়। ওকে, তো এরপরে হচ্ছে গিয়ে মূলত আরো ট্র্যাজেডিটা শুরু হলো। এতদিন তো আমাকে একা টানতেছিল আমার ফ্যামিলি, তার পাশাপাশি আমার যতটুকু পসিবল আমি ফিনান্সিয়াল ভাবে ততটুকু দিচ্ছিলাম। কিন্তু ওর পরবর্তীতে না যখন নিয়ে আসলাম, তখন থেকে মূলত আমার ফ্যামিলি থেকে হিউজ একটা প্রেশার চলে আসে যে তোমাকেও খাওয়াচ্ছি, তোমার বউকে খাওয়াইতে হবে, এই একটা ব্যাপার। তো আমি চাকরি করতেছি তখন, আমার আগে থেকে আমি মানে যখন স্কুল লাইফে অনেক ছোট থেকে আমি হচ্ছে মোবাইল নিয়ে ছবি তোলাটা খুব আমার পছন্দ ছিল। তো আমার লাইফে একটা টার্গেট ছিল ছোটবেলা থেকেই, যে আমি দিন শেষে যদি একটা ফটোগ্রাফার হতে পারি বা ছবি তোলা নিয়ে যদি কোনো কিছু করতে পারি, কারণ এটা আমার একটা ভালোবাসার জায়গা। এটা ছিল তোমার প্যাশনের জায়গা। ওই বিয়েটা এভাবে হয়ে যাওয়া, এবং ওই বিয়েটা থাকা অবস্থাতেই এই মেয়েটির সাথে তোমার সম্পর্ক অ্যাজ এ ক্লায়েন্ট, দেন সম্পর্কটা আস্তে আস্তে ডেভেলপ। এটা না, এটা আরো একটু ডিটেইলে শুনতে হবে। এটা আরো অনেক বড় ব্যাপার। কারণ হচ্ছে যে আমি আমার ফার্স্ট ওয়াইফের সাথে হচ্ছে 8 বছর সংসার করি। ওকে, 8 বছর সংসার করি। আমাদের হচ্ছে গিয়ে 2019 সালে একটা ফুটফুটে মাশাআল্লাহ একটা মেয়ে হয়। তো এর মাঝখানে আমি আমার ফ্রেন্ড সার্কেল আজ পর্যন্ত কাউকে বলতে পারিনি। 2016 সালের একটা ঘটনা, আমার ওয়াইফ হচ্ছে গিয়ে সে একটা ছেলের সাথে রিলেশনে জড়ায়। বলো কি, সম্পর্কে থাকা অবস্থায়? তো রিলেশনে জড়ায় আমার সাথে বিয়ে থাকা অবস্থায় 1 বছর পার হওয়ার পরবর্তীতে। তো এটার যথার্থ প্রমাণ তোমার কাছে তো আছে? হ্যাঁ, অবশ্যই। ওকে, তো এর পরবর্তীতে যেটা হয় যে আমি জিনিসটা না মানে আমার 2-1টা ফ্রেন্ডকে জানিয়েছি 16 সালেরটা। তো দেন যাই হোক, এটা নিয়ে একটা ঝগড়াঝাটি হয়, তার পরবর্তীতে ক্ষমা করে দেওয়া হয়। আর তার মধ্যে সবচেয়ে বড় কথা ছিল 6 লাখ টাকা কাবিন। তো 6 লাখ টাকা কাবিন যেহেতু আমার ফ্যামিলি থেকে, আমি আজ পর্যন্ত আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, আমার সম্পূর্ণ মানে আমার ফটোগ্রাফি ফিল্ডের বিজনেসের জন্য যা কিছু কিনতে হয়েছে আমার নিজস্ব ফিনান্সিয়াল সাপোর্ট আমার নিজের দিতে হয়েছে, হয়তো লোন করে, হয়তো ধার করে, বিভিন্নভাবে। না আমার ওই পরিবার না আমার নিজের পরিবার, কোনো পরিবারই কখনো সাপোর্ট করেন ফিনান্সিয়াল ভাবে। তো 6 লাখ টাকা যেখানে আমাকে 6 টাকা দেওয়া হয়নি আমার ব্যবসার জন্য, সেখানে 6 লাখ টাকা আমার ডিভোর্সের জন্য দেওয়া হবে, এটা তো অসম্ভব একটা ব্যাপার। বাট এই কথাটা যদি আমি আমার পরিবারকে বলি, সেক্ষেত্রে যে জিনিসটা হবে যে তারা টাকা তো দেবেই না, ডিভোর্স তো করাবেই না, বাট আলটিমেটলি ব্যাপারটা হবে যে হচ্ছে গিয়ে 16 সালের ওই ছবি ফার্স্ট।
আচ্ছা, আমার মনে হয় আপনি গল্প কন্টিনিউ করেন, তুমি অনেক বলো। বছর আছেন আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়ে। আর আজকের গল্প যে এত বড় হবে, মানে আমরা ডিটেইলসে শুনলে আসলে সময়টা কভার করতে পারবো না। দ্যাটস ওয়াই আমরা একটু না, আমরা শর্টকাটে যাব। Shortcut-এ আমি যাবো। স্পেসিফিক জায়গাগুলো যাই যেখানে জরুরি। সো এটা একটা বড় রিজন তোমার পক্ষ থেকে। বাই দ্য ওয়ে, আমরা যাদের কথাগুলো শুনতেছি আসছি, যে কথাগুলো শুনছি সেগুলো একতরফা বলতেই পারেন, কারণ যাদেরকে টার্গেট করে কথাগুলো বলা হচ্ছে, এটা কি বলবো, মিডিয়ার প্রাইভেসি অ্যাক্ট এটা সাপোর্ট করে যে বোথ পার্টি তারা যথার্থভাবে সুযোগ পাবে যে কোনো একটা মিডিয়া প্ল্যাটফর্ম থেকে নিজেদেরকে রিপ্রেজেন্ট করা। অবশ্যই, সো ইফ ইউ ওয়ান্না বি দ্য পার্ট অফ আওয়ার প্রোগ্রাম, সো আপনারা চাইলেই চলে আসতে পারেন এবং আমাদের পক্ষ অবলম্বন করে কথা বলতেই পারেন। সো আমাদের কাছে লাইং ডিটেক্টিং কোনো মেশিন নয় যে কেউ বললে আমরা আটকায় ফেলবো যে তিশা মিথ্যা বলে। একদম। এবং অনেকে আছেন যে এই মুহূর্তে কমেন্ট করছেন, বেশ অ্যাগ্রেসিভ কমেন্ট। আমি কমেন্টগুলো নিব, কিন্তু এখন না, গল্পের ওই পর্যায়টা আসলে আমরা একটু একদমই শুনি, তাই। সো আমরা তারপরে। একদম আচ্ছা, তো যাই হোক আমি একটু শর্টলি বলি। হ্যাঁ, হ্যাঁ, শর্টকাটের মধ্যে আমরা এই যে মেসেজ তো পেয়ে গেছি যে একটা রিজন ছিল যে কারণে তুমি এই বৈবাহিক সম্পর্ক থেকে বের হয়ে আসার চিন্তা ভাবনা কি করছিলে, নাকি অ্যাডজাস্ট করে সামনের দিকে? অ্যাডজাস্ট করছিলাম। ওকে, তারপর? আমি এই কারণে বললাম, একটু শর্টলি বলি। তো 2017 সালে, যাই হোক 16 সালেরটা মাফ করে দেওয়া হলো, 2017 সালে সেম একটা স্টোরি আমার কাছে আসে। তো অন্য কারোর সাথে যেহেতু নাকি ওই ব্যক্তির সাথে? অন্য আরেকজনের সাথে। Okay. তো আমার কাছে আসার কারণটা হচ্ছে যে আমি তখন হচ্ছে আমার মানে যেহেতু আমি একজন ফটোগ্রাফার হিসেবে পরিচিতি অর্জন করতেছি, তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে সবাই আমাকে ইজিলি ক্যাচ করতে পারে। তো এই কারণে আমাকে দেখা যেত যে হচ্ছে গিয়ে মানে তখন আপনার সোশ্যাল মিডিয়াতে জানাশোনা একটু ছিল, দ্যাটস হ্যাঁ, মানুষ already, আপনাকে জি। রিচ করতে পারতো। জি। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে জিনিসটা হয় যে 2017 সালে যখন হচ্ছে গিয়ে একটা ছেলে আমাকে নক করে যে ভাই অমুক আপনার হচ্ছে গিয়ে ওয়াইফ না? আমি বলছি হ্যাঁ। আচ্ছা, আমি তো আপনার ওয়াইফের বয়ফ্রেন্ড। তো তো এই পিঞ্চ মারার পরবর্তীতে আমি বললাম যে মানে হোয়াট দ্য ফিশ, ব্যাপারটা কেমন উইয়ার্ড, আপনি ফান করতেছেন। তো যাই হোক, আমি তো জানি যে হয়তো বা হতে পারে, কিন্তু তারপরেও ক্ষমা করে দিছিলাম। তো 17 সালে আমার কাছে কিছু ছবি আসে, এমন ছবি আসে যেটা মানে এর আগেরটারও ব্রেক করে ফেলছে। কিছু অশ্লীল ছবি চলে আসে আমার কাছে, যেটা একটা হাজবেন্ড হিসেবে আমি জিনিসটা আমার পক্ষে নেওয়া খুব টাফ ছিল। তখন কি সে আপনার বাচ্চার মা ছিল? না, তখন আপনাদের তখনও বেবি না, হয়নি। 17টা 2019-এ বেবি হয়েছে। আচ্ছা। আর এটা 17 ঘটনা। আচ্ছা। বাট ওই যে আমার মাথায় ওই 17 সালের ব্যাপার, যে 6 লাখ টাকার কাবিন। আর দ্বিতীয় কথা হচ্ছে ওই ছেলেটা আমাকে লিটারালি থ্রেট দিচ্ছিল যে যদি এটা থামাতে চান তাহলে একটা ভালো কিছু আমাকে দিতে হবে। ভালো কিছু মানে হচ্ছে একটা অ্যামাউন্ট। সাউন্ড কম যাচ্ছে, একটু অ্যাডজাস্ট করে নাও, তোমার যত কাছাকাছি নিয়ে আসা যায়। ওকে, হয়েছে, এবার হয়েছে maybe। তো যখন হচ্ছে এই ব্যাপারটা হয় 2017 সালে যখন ওই ছেলেটা আমাকে বলে, তো আমি হচ্ছে গিয়ে লিটারালি ছবিগুলো দেখে শকড হয়ে যাই। তো এর পরবর্তীতে ওই ছেলেটার কাছে আমার হচ্ছে গিয়ে আমার শখের ক্যামেরা যখন আমার, তখন ওই ক্যামেরাটা আমি ফার্স্ট মানে অনেক কষ্টের টাকায় কেনা, যেহেতু ফিনান্সিয়াল সাপোর্ট আমাকে ফ্যামিলি থেকে দেয়নি। 30,000 টাকা আমি ওই ক্যামেরাটা সেল করে ওই 30,000 টাকা ওই ছেলেকে দিয়ে মুখ বন্ধ করে, আচ্ছা, যেন এই ছবিগুলো পাবলিশ না মানে করে। আপনার ওয়াইফের পরকীয়ার যে ছবিগুলো আছে সেগুলো। পরক্রিয়ার অনেক ঊর্ধ্বমাত্রার ছবি যেগুলো আর আচ্ছা, কি। হ্যাঁ। তো ওইগুলোর কারণে, কারণ একটা বয়ফ্রেন্ডের সাথে একটা র্যান্ডম ছবি আর একটা অন্যরকম ছবি, দুটার মধ্যে তফাৎ আছে। আর যেহেতু আমি হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়াতে অলরেডি একটা প্ল্যাটফর্মে ফটোগ্রাফার হিসেবে পরিচিতি অর্জন করতেছি, সাভার একটা ভালো নাম ডাক হইতেছে তখন 2017-তে। তো ওই সময়ে আমার একটা রেপুটেশন এরকম ভাবে ড্রপ হবে, এই জিনিসটা আমি নিতে তার উপরে পারতেছিলাম যে না। মানুষটাকে নিয়ে হচ্ছে সে আমার ওয়াইফ। ওয়াইফ, এক্স্যাক্টলি। এটাই হচ্ছে আর main এই ব্যাপার। জিনিসটা 2017 থেকে, তখন তো একটু হালকা হলো ম্যাচুরিটি চলে আসছে, তো তখন থেকে না এই জিনিসটা আর কারোর সাথে শেয়ার করার ব্যাপারটা আমার মনে থাকে না, মনে বা আসে না, হ্যাঁ। ইচ্ছা হয় না। কারণ আমি কাকে বলবো, আমি যে আজকে বলতেছি মানে আমার নিজের কাছে ঘৃণা লাগতেছে, বাট আমি কাকে বলবো? Absolutely. আমি আমার না পরিবারকে বলতে পারতাম, না আমার ফ্রেন্ড সার্কেলকে বলতে পারতাম, কারণ হচ্ছে যে দিন শেষে তারাই আমাকে অপমান করবে, হ্যাঁ। তারাই বলবে যে তোর বউ। So Because that's আপনি why- পছন্দ করেই তাকে বিয়ে করেছিলেন। হ্যাঁ, তো তারপর? দেন হচ্ছে 2018 সালেও এরকম একটা স্টোরি আবার সেম আমার কাছে আসে। তো প্রতি বছরই আসছে, একটা করে আসছে আমার কাছে। বাট এখন আনফর্চুনেটলি জানি যে এরকম ওই সিচুয়েশন, ওই টাইমগুলোতে এট এ টাইম অনেকগুলা মানুষ ছিল, এখন জানি সেটা। তো যাই হোক 2019 সালে হচ্ছে গিয়ে আমি এই পর্যন্ত এখন পর্যন্ত স্থগিত ছিলাম, কারণ হচ্ছে যে 6 লাখ টাকা দেওয়ার মতো অ্যাবিলিটি আমার নাই। 2019 সালে যখন হচ্ছে গিয়ে আমার মেয়ে হয়, তখন হচ্ছে গিয়ে আমি চিন্তা করে নিই যে এখন হয়তো বা সব ঠিক হয়ে যাবে, যেহেতু একটা কন্যা সন্তান আমাদের ঘরে আসছে। তো এর পরবর্তীতে যে জিনিসটা হয় যে 2019 সাল আমার পক্ষে ভালো যায়, বাট 2020 সাল আবার সেই বেদনাদায়ক সিচুয়েশনটা আমার পক্ষে চলে আসে। তো এর পরবর্তী সিচুয়েশন গুলো আমি আসলে টলারেট করতে পারতাম না, আমার পক্ষে নেওয়া পসিবল হতো না। এর মধ্যে দিয়ে হচ্ছে গিয়ে তখন বিজনেস বড় করতে হবে, আমার কাছে লাখ লাখ টাকার হচ্ছে গিয়ে একটা মানে লোন, একটা ব্যাপার, বিভিন্ন ব্যাংক থেকে লোন তুলছি, মোটামুটি হচ্ছে গিয়ে 9 লাখ টাকার একটা লোন আমার ঘাড়ে। তো এই
এই বয়সে এসে 9 লাখ টাকার একটা লোন নিয়ে আমার মানে সামনে আগানো, এই ব্যাপারটা আসলে অনেক। তোমার ভাবতে কেমন লাগে যে বারবার বছর বছর বলতেছো যে যে তথ্যগুলো তোমার দেয়া যতটুকু সঠিক বেঠিক তুমি জানো আর তোমার মাবুদ জানে, যে এরকম নোংরা জীবন নিয়ে যে চলে তার উরসে তোমার সন্তান জন্ম নেয় কিভাবে? এত বড় মাপের মানুষ তুমি নাকি? একটা সরি থামালাম আমি। কোশ্চেন তো ক্লিয়ার তুমি। আমাকে যখন হচ্ছে গিয়ে আমার নিজের ঘৃণা লাগে, বাট এমন একটা জায়গাতে এমন একটা কথা যখন আমাকে জানানো হয়েছে না, যে কার্ডটা এনে যখন দেখালো যে হচ্ছে গিয়ে তুমি বাবা হবা, আমার ফার্স্ট কোশ্চেন ছিল সেপ্টেম্বর মাসে কোথায় ছিল। হয়েছে, থাক, বাদ দাও। মানে তুমি ওই ক্যালকুলেশন করে দেখবার চেষ্টা 3 করতেছো মাস আগে আদৌ তুমি কোথায় ছিল। ওই স্পার্ম তুমি বিলংস করো কিনা। কেমন বাবা হওয়া, কোন পরিবার, কোন পৃথিবীতে গেছি আমরা। আবার তারপর তার সাথে কোএক্সিস্ট করার চেষ্টা করতেছো অবভিয়াসলি ফর হোয়াট? যে পারপাস, যে টাকা দিতে পারবে না তাই? ওইটা তো না, না, তখন পার হয়ে সন্তানের গেছে। প্রসঙ্গ তো পরে। এটা তো আছেই, আর তার মধ্যে সবচেয়ে বড় কথা যেমন সমাজের একটা ভয়। কোক এমন একটা কোল, এমন একটা উরুস খুঁজে নিচ্ছ এক মিনিট যে ভাইয়া। যে 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 মানুষটি অসম্ভব আমি রকমের একটু বিতর্কিত। interfere করি। তোমার গল্প এখানে নাই, না, তোমার না, গল্প আরেকটু গল্প- পরে শুনি। তুমি ওকে ভালোবাসো, মানুষ জানে, এবং সোশ্যাল মিডিয়ায় প্রতি মুহূর্তে এটা জানান দাও, যে কারণে তোমরা ফেমাস হও আর ভিউয়ারশিপ বাড়ে। এখন ইটস মাই কল। তুমি আসনি, কিন্তু তুমি আসবা যখন, তখন থেকে তুমি ঢুকে যাবে পথে। হ্যাঁ, তারপর তো বাট কোয়েশ্চেন তো ক্লিয়ার, রাইট? আমার কোয়েশ্চেন তো ক্লিয়ার। আমি একটা অনেক বড়, হ্যাঁ কোশ্চেনটা আপনি যেটা করছেন এটা অনেক বড় একটা ব্যাপার, অনেক বড় একটা প্রশ্ন করছেন। আর এই প্রশ্নটা অনেক বড় একটা উত্তর হচ্ছে কি, আমি অনেক ভীত তখন ছিলাম। কারণ হচ্ছে যে ইভেন তোমার মধ্যে কিভাবে কোয়েশ্চেন আছে বলে যে সেপ্টেম্বর মাসে কই ছিলা তুমি, ভাবা যায়? আমি, আমার আম্মু জানে, আমার আম্মুর সামনে ওকে, কোশ্চেনটা ওকে, করছিলাম। তারপর তো আমি এই কথাটা বলার পরবর্তীতে, যাই হোক স্যার, আপনার প্রশ্নের উত্তরটা যেটা, সেটা হচ্ছে যে সমাজের সামনে আমি কিভাবে বলবো, আমি কিভাবে দাঁড়াবো, 6 লাখ টাকাই কই পাবো, আমাকে কে ভাঙবার দেবে? সাহস ছিল না। কখনোই না। এমনি 9 লাখ টাকার প্রেশার আমার মাথায়, অলরেডি ঋণ। এই ঋণ মাথায় রেখে আমি আমার ব্যবসা গোছাবো, সন্তানের দিকে দেখবো, পরিবার দেখবো, কি করব? মাঝখানে করোনা সিচুয়েশন এর গেল, মধ্যে সন্তান এর মধ্যে- ডিসিশন কেন নিলে তুমি? কিসের এত তাড়া ছিল? ডিসিশন তো নেইনি। হাউ ইটস হ্যাপেন? somehow it's এই জায়গাটা বলো। ইচ্ছা যদি- হঠাৎ করে এই ব্যাপারটা এরকম প্ল্যান হ্যাঁ, ছিল না? যদি আল্লাহ আমার থেকেই হয়ে থাকে, আমার থেকেই দিয়ে থাকে, বলো কি? তাহলে প্রি প্ল্যান ছিল না। কারণ আমি নিজেই হচ্ছে একটা স্ট্রাগল পিরিয়ডের মধ্যে তখন লিড করতে। এই মাথা করতেছে আমার, শোনো। তখন এখন বাচ্চার বয়স কত? এই যে আগস্ট মাসের 4 তারিখে 4-এ পড়বে। 4 বছরে পড়বে, রাইট? স্টিল ওই কোয়েশ্চেনের মতো কনফিউশন তোমার মধ্যে আছে? খুব বুঝে বলো কিন্তু, আর নাহলে অ্যান্সার দিও না। ইটস এ ন্যাশনাল প্ল্যাটফর্ম, ইটস বিন অল অ্যাবাউট দ্যাট পার্টিকুলার বেবি। আমি এটা অ্যান্সার দিতে পারবো না। Either he or she belongs to you or not, but he or she is not freaking responsible for the bloody hell world. গল্পটা না তোমার মতো করে, আমি একটু আমাকে 5 মিনিটের সময় দাও না। এই সুন্দরী, কত সুন্দর, কি সুন্দর দেখতে মেয়েটা। আর এই শোন, ফটোগ্রাফার, গায়ক, আমাকে 3 মিনিটের সময় দাও, আমি একটু পানি খেয়ে আমাকে আসি। দেখার পরও কি সময় লাগবে? আমার আচ্ছা, কারণ আচ্ছা, আমার তো বয়স বেটা 48-49 চলে না। দেখে বোঝা যায় না। আমি কপ আপ করতে গেলে তোদের মতো আমাকে আবার তোদের বয়সে যেতে হবে, বাট আমার একটু আই নিড সাম। আচ্ছা, কন্টিনিউ করতে থাকো গল্প। হ্যাঁ সুন্দর, একটু কষ্ট করতে করো। হবে? হ্যাঁ, আমি 3 মিনিটের মধ্যে আসছি। এই ওকে। সরি। আমি একটু কমেন্ট গুলো নিয়ে নেই। হ্যাঁ, এখন গল্প চলতে থাকো, গল্প অনেক সময় লাগবে, না হলে শেষ হবে না। হ্যাঁ, আমার মনে হয় সেটা বেটার হয় গুরু, বিকজ গুরু বাইরে গেলেও আসলে গল্পটা শুনতে পারবে। গল্পের এইরকম একটা টার্নিং পয়েন্ট আছে। আমি ভাইয়ার বিষয়টা বুঝতে পারছি। ভাইয়া মন শক্ত করুন প্লিজ, আমরা সবাই আপনার সাথে। শক্ত করে এতটা বছর এসেছে। নিশাত আছেন, বলেছেন লটস অফ লাভ ফর দেম। চাঁদপুর থেকে শুনছি অনেক অনেক বন্ধুরা আছেন। আহাদ, আপনি যদি আপনার গল্পটা কন্টিনিউ করেন। তো যাই হোক, এর পরবর্তীতে কন্টিনিউ হতে থাকে, বাট আমি তখন
মানে যখন 2021 জিনিসটা হলো, তখন থেকে আমি আমার লাইফ বাদ দিয়ে দিচ্ছি। আমার লাইফ বলতে কিছু আছে বলে আমি আর মনে করি না। আমি আমার লাইফের ব্যস্ততা শুরু করলাম। বিষয়টা হচ্ছে যে আপনি নিতে নিতে আসলে একটা বিষয় দেখতে দেখতে আপনি এরপরে আসলে পরোয়া করা বা কেয়ার করাটা আপনি বাদ দিয়ে দিয়েছেন। আমার কোনো ভালোবাসা তো আগেই নষ্ট হয়ে গেছে, আমি বাদ দিলাম, কোনো কিছুই না। একটা ব্যাপার কি, প্রত্যেকটা মানুষের দুধে তো তুলসী পাতা হয় না, আমিও না। আমি আজকে অনিয়ারে বসে আছি, আমি খুব ভালো, আমি জগতের সেরা, আমি সেটা বলবো না। আমি ভালো না, আমি ভালো না দেখেই হয়তো বা সে আমার সাথে নাই, সে আমার সাথে থাকতে পারে নাই। আমি 2021 পর থেকে, যখন থেকে আমি দেখলাম যে না, এই লাইফটা আমি লিড করতে পারবো না। আপু একটু এসিড অফ করা যায় প্লিজ। আচ্ছা, আমাদের টেকনিক্যাল টিম যিনি আছেন, আচ্ছা একটু এসিটা একটু টেম্পারেচারটা বাড়িয়ে দিন। জি। তো আমার এই লাইফটা লিড করা পসিবল না। দেন আমি যে জিনিসটা করলাম, আমি হচ্ছে কুইট করলাম। তাকে না, আমার পক্ষে তাকে কুইট করা পসিবল না। তো আমি কুইট করলাম যেটা, সেটা হচ্ছে তার সাথে মানে সময় দেয়া। আমার মেয়ের থেকেও দূরে থাকা শুরু করলাম তার কারণে, কারণ তার থেকে দূরে থাকতে হলে মেয়ের থেকে দূরে থাকতেই হবে। তখন মেয়ের বয়স কত ছিল? 2 বছর। 2 বছর। 2 বছরের ওই সময়টা 1.5 বছর বাচ্চাদের অনেক অ্যাডোরেবল একটা পিরিয়ড থাকে। ওই টাইমটা আধো আধো বলে কথা বলা, বাবা বাবা বলে ডাকা, ওই সময়টা ফার্স্ট ডাক বাবাই ছিল। কি দারুণ। ওই সময়টায় আপনি এরকম একটা ডিসিশন নিতে বাধ্য হলেন যে আপনি দূরে থাকবেন বাচ্চার থেকে। আমি ওইভাবে দূরে থাকতাম না, বাট আমার দূরে থাকাটা ওইভাবে চলে গেল যে আমি ওইখান থেকে হচ্ছে, আমি যেহেতু ফটোগ্রাফার, আর ম্যাক্সিমাম মানুষ আমার সাইড থেকে যারা যারা দেখতেছে সবাই জানে কম বেশি যে আমি হচ্ছে এসেছিলাম মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করি। জি। তো আমি হচ্ছে মিডিয়া প্ল্যাটফর্মে বলতে হচ্ছে বাংলাদেশের যে নাটকগুলো তৈরি হয়, তো নাটকের শুটিং এ বিহাইন্ড দ্য সিন ক্যাপচার করতাম আমি। আচ্ছা। পোস্টারের শুট তোলা আর হচ্ছে বিহাইন্ড দ্য সিন মাঝে মধ্যে এই কাজগুলো আমি করতাম। তো তখন ওই সিচুয়েশনটা আমার বাইরে থাকার জন্য সবচেয়ে বেশি একটা হয়ে দাঁড়ায় হচ্ছে এই জায়গাটা, যে আমি 10 দিনের জন্য কক্সবাজার চলে যেতাম, 10 দিনের জন্য হচ্ছে গিয়ে রাঙামাটি চলে যাচ্ছি, বা বিভিন্ন জায়গায় ঢাকার মানে বাইরে। আমার নিজেকে নিয়ে আমি বাহিরে, আমি ওই জগতে নাই। দেন যে জিনিসটা হয়, যেহেতু আমি একজন ফটোগ্রাফার, ওয়েডিং ফিল্ড বাদেও আরো ফিল্ড আছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমি আমার ওই জায়গাগুলোতে ঘোরা শুরু করলাম। আর যেহেতু ফ্যাশন ফটোশুটও করি, সেই ক্ষেত্রে আমার না মেয়েদের সাথে উঠা বসা আছে, এটা সবাই জানে। আর আমি পার্সোনালি আমি সবার সাথে না ওপেনলি কথা বলতে পছন্দ করি। সো দ্যাটস ওয়াই যে জিনিসটা হয়েছে, আমি সবার সাথে ফ্লার্টিং করতাম। আচ্ছা। ওই তখন থেকে আমি আমার সাথে যে মেয়েরাই হোক না কেন, সাফারের হোক বা যে কোনো জায়গায়, আমি সবার সাথে ফ্লার্টিং করে বেড়াইতাম, মজা মারতাম সবার সাথে, যে হচ্ছে হ্যাঁ তোমার খুব সুন্দর লাগতেছে, ভাল লাগতেছে, তোমার তো পছন্দ হয়েছে। অনেকে জানতো আমি বিবাহিত, আমার সন্তান আছে, অনেকে জানতো না, অনেকে জানতো না। তো এই সিচুয়েশনের পরবর্তীতে ওই যে বললাম যে আমি দুধে ধোয়া তুলসী পাতা না, আমি ওই পর থেকে আমার লাইফে এনজয় করা অন্যভাবে শুরু করছি। তো এর পরবর্তীতে যেটা হয় যে আমি 2022 মাঝামাঝি অবস্থায়, তখন আমার বিজনেসের দিক থেকে অনেক একটা বাজে সিচুয়েশন চলতেছে, যারা পাওনাদার তারা অনেক টাকা পয়সা চাচ্ছে, এর মধ্যে হচ্ছে গিয়ে আমার ফ্যামিলিতে হচ্ছে গিয়ে ঝগড়াঝাটি চলতেছে ওর কারণে, ওর বিভিন্ন প্রবলেম, বিভিন্ন কথাবার্তার কারণে আমার ফ্যামিলিতে অনেক প্রবলেম চলতেছে। তো এর পরবর্তীতে যে জিনিসটা হয় যে আমার বাবার সাথে আমার অনেক রাগারাগি হতো, অনেক ঝগড়াঝাটি হতো, অনেক। আমি যখন ওর সাথে রাগারাগি হইতো অনেক কিছু, আমার এই যে হাতে জায়গায় জায়গায় কাটা চিহ্ন দেখবেন। রাগ হলে ছেলে মানুষ কান্না করতে পারে না, তো আজকে অনেক বছর পরে চোখে পানি পড়লো। আমি রাগ করলে না গ্লাস টাস ভেঙে ফেলতাম। আচ্ছা। যা পাইতাম সামনে ভেঙে ফেলতো। তো এই কারণেই হাতে বিভিন্ন জায়গায় কাটাকাটি। তো যাই হোক, এই সিচুয়েশন গুলো পার করার পরবর্তীতে একটা পর্যায়ে আমি ওর সাথে পরিচয় হয়, ও আমাকে নক করে, ও যে বিভিন্ন রকম ফটো মানে ফটোগ্রাফি করার ইভেন্ট থ্রুতে ও আমাকে হচ্ছে নক করে যে ও হচ্ছে আউটডোর শুট করবে। তো এরপরে হচ্ছে ওর সাথে আমার পরিচয় হয়। একটা ব্যাপার থাকে যে জিনিসটা, সেটা হচ্ছে যে আমি যে এত মেয়েদের সাথে ফ্লার্টিং করছি, কথাবার্তা বলছি ওই যে এই সময়গুলোতে,
কারোর সাথে না ওই রকম মানে সফট কর্নার তৈরি হয় নাই যে না এই মেয়েটা আমার জন্য বা একটা ভালোবাসা আমার জন্য দিতে পারে বা এই মেয়েটা আমাকে ভালোবাসতে পারে এমন কিছু মানে কারোর সাথে কথা বলে ওই ভাইবটা কখনোই ম্যাচ হয়নি। করেনি। বা মানে মনে হয়েছে যে না দে আর অনলি ফর টাইম পাস, আচ্ছা, হ্যাঁ। আর কিছু না, বাট লাইফ পার্টনার অর সামথিং। তো লাইফ পার্টনার বা অন্য কিছু এটা পসিবল না। তো এর পরবর্তীতে ওর সাথে হচ্ছে কি আমার পরিচয় হয় একটা ইভেন্টের মাধ্যমে। ও আমাকে বলে যে হচ্ছে ছবি তুলবে, তো আমি যাই ছবি তুলতে যাই। ছবি তুলতে যাওয়ার পরবর্তীতে ওইখানে যাওয়ার পরবর্তীতে কেন জানি ওর সাথে আমার শুরু থেকেই একদম স্টার্টিং থেকেই কথা বলতে ভালো লাগা শুরু করে। আমি একটু ঢুকে যাই, I'm sorry। আচ্ছা, গুরু আবার আমাদের সাথে জয়েন করেছেন। একটু থাম, আমি সরি কষ্ট দিলাম, না না এভাবেই পার হয়ে যাবো। তারপর তো এর পরবর্তীতে হচ্ছে আমি মানে ওর সাথে আমার ফার্স্ট তখন পরিচয় হয়। তো পরিচয় হওয়ার পরবর্তীতে আমি কথাবার্তা বলি ওর সাথে। আমি একটু তোমাদেরকে হ্যাঁ, বলে হ্যাঁ, দিচ্ছি sure, বিকজ আমাদের আসলে হাতে কিন্তু খুব বেশি সময় নেই। আমরা চাচ্ছি পুরো গল্পটা শুনতে, তুমি একটু শর্ট করে আমি বলে ফেলো। কিন্তু তিশার কাছে খুব শীঘ্রই আবার চলে আসবো, আমি তোমার পার্টটা শেষ করতে। ঠিক আছে, ওকে। তো এই হচ্ছে মানে মূলত তখনকার মানে এই ব্যাপারটা। তো এই ব্যাপারগুলো না আমি এই যে আজকে বললাম, এই ব্যাপারগুলো আজকে পর্যন্ত কেউ জানতো না। লাস্ট কিছুদিন আগে এই ব্যাপারটা নিয়ে যেটা হয়েছে যে একটা কিছু উইয়ার্ড কিছু ছবি ভাইরাল হয়ে গেছে তার। আচ্ছা, এটা হচ্ছে আপনার এক্স Ex-wife-এর, ওয়াইফের, হ্যাঁ। ফার্স্ট ওয়াইফের। ওয়েট বলতে সেই ছবিগুলো যেটা টাকা দিয়ে মুখ বন্ধ করেছিল। না, এর চাইতেও বাইরে, অশ্লীল এর কিছু। থেকে অশ্লীল কিছু, Okay. যেটা রিসেন্ট ঘটনা। ওকে, তো ওই ছবিগুলো ভাইরাল হয়ে গেছে। দেন হচ্ছে গিয়ে ভাইরাল কেন হলো? খারাপ ছবি মানেই তো ভাইরাল না, অনেক অন্য কোনো গল্প আছে নাকি? জি, গুরু আছে। বলো, সেটা বলো। আচ্ছা, তো আমি স্টোরি থেকে হ্যাঁ, যাই। আসলে স্টোরি অনেক 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 কিছুই পেছানো, তো মাত্র শুরু বলতে গেলে। এখনো শুরু যে হয় নাই। টাইটেলটা দিছেন ওই টাইটেলটা এখনো শুরুই হয় নাই। মানে এটা দুটো কিন্তু একসাথে আমাদের নেই। প্রিভিয়াস লাইফ। আচ্ছা, মাত্র। তো এই হচ্ছে মূলত ব্যাপার। তো আমরা যাই সামনের দিকে আগেই। তো এর পরবর্তীতে ওর সাথে আমার পরিচয় হয়। তো পরিচয় হওয়ার পরবর্তীতে ওর সাথে আমি সব কথা শেয়ার করি আমার লাইফের, যে আমি যে স্ট্রাগল পিরিয়ড গুলো আমি এত বছর কষ্ট করছি, এটা করছি সেটা করছি। আমি আমার নিজের মানে বাবার টাকার গরম দেখাইনি, আমি আমার নিজের টাকা দেখাচ্ছি। বা টাকার গরম আমি দেখাই না আমার টাকার, বাট আমি দেখাইছি যেটা যে আমার কাছে লাখ লাখ টাকা মানুষ পায়। তো ওর এই জিনিসটা হচ্ছে সবচেয়ে বেশি ওর ভালো লেগে যায়। আর আমি হচ্ছে ওই দিন ওই যে আমার কথা সবগুলো কথা ও শুনছে, ও মাঝখানে ইন্টারফেয়ার করে না, জাস্ট এতটুকু বলছে যে না এটা হয়, ঠান্ডা হও, মাথা ঠান্ডা করেন, এটা সেটা তখন আপনি করে বলে। তো এই জিনিসটা না আমার কাছে খুব মানে অ্যাটাচই হয়ে গেছে। কারণ হচ্ছে যে আমি বলার মানুষ পেতাম না। আমার নিজের ঘরে থাকার সত্ত্বেও আমি বলার মানুষ পেতাম না, আমি কার সাথে শেয়ার করবো। আমি তো তার থেকে দূরে ছুটে বেড়াচ্ছি। আচ্ছা, তো আপনাদের মধ্যে অ্যাটাচমেন্টটা তখন থেকে স্টার্ট হয়। তো তারপরে এই কারণে তখন তো আমার মানে ওকে তো তখন জানানোর প্রয়োজনই নাই যে আমি বিয়ে করছি। তখন তো মানে এই হয়নি, ভালোবাসার তৈরি হয়নি, ভালো But- লাগাটা ছিল। হ্যাঁ, ভালো লাগাটা শুরু হয়েছে। বাট 2-3 দিন যখন যাচ্ছে ওর সাথে আমার মেসেঞ্জারে টুকটাক কথাবার্তা হতো, কিন্তু তখন আমি ফার্স্টের দিনের পর থেকে বুঝতে পারলাম যে না আমার একটা উইকনেস কাজ করতেছে ওর প্রতি। তো পরবর্তীতে যেটা হয় আচ্ছা, একটা মজার ব্যাপার সেটা হচ্ছে যে আমি ফার্স্টের দিন একদম আমি কেন যেন হচ্ছে যে ফ্লার্টিং করতাম বললাম না, ওই রকম ভাইবেই না আমি ওরে বলে ফেলছিলাম যে তুমি কি আমাকে বিয়ে করবা, ওরে একদম ফার্স্ট মিটে। তো এই জিনিসটাতে ও আবার একটু শকড। তো ওর প্রিভিয়াস লাইফের ব্যাপারটা আমি জানতাম, বাট আমারটা ও জানতো না। তো আমি এই জিনিসটা যেহেতু আমার ওকে হচ্ছে গিয়ে পাওয়ার আশা কাজ করতেছে, তো আরেকদিকে হচ্ছে গিয়ে হারানোর ভয়টাও কাজ করতেছে। যে আমি যদি বলে দিই যে আমার বউ আছে, বাচ্চা আছে, সেক্ষেত্রে ও কথাবার্তা বলবে না, ও সরে যাবে। তো দ্যাটস ওয়াই আমার কিছু করার নেই। আর তার মধ্যে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে ওই যে প্রিভিয়াস লাইফের যে মানে কাহিনীটা বললাম যে এই ছবিগুলা ব্যাপারগুলা, তো তখন থেকে আমি আমার ফার্স্ট ওয়াইফের সাথে হচ্ছে গিয়ে সব একেবারে ডিটাচ, না ডিটাচ না, মানে ডিটাচ তো আছে, মানে মেন্টালি ডিটাচ। হ্যাঁ। আর আমি হচ্ছে ওর সাথে যে ছবি ছিল আমার ফেসবুক প্রোফাইলে, সব ছবি প্রাইভেট করে দিছি। আমার ওর সাথে ছবি আপলোড করা বন্ধ করে দিছি। সেই ক্ষেত্রে ওর বোঝারও কোনো উপায় ছিল না যে আমি ম্যারিড। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো এই ব্যাপারটা লুকানো টোটালি। তো এই আমি কারণে তো প্রোফাইল ঘাটি না, আমি গেছি ওর সাথে শুট করতেও। আমার একজন ফটোগ্রাফার, তো আমার একটা পরিচিত ভাইয়া ফটোগ্রাফার, ওই দিন ও ফ্রি ছিল না, ওর আইডিটা জাস্ট আমার কাছে দিছে, আমি নক করছি, ভাই আপনি কি ফ্রি আছেন, আমি শুট করব। আচ্ছা আচ্ছা সিম্পল। আচ্ছা আচ্ছা, ফাইন। এই আর যে- আপনি আসলে ছবিগুলোকে হাইড করেছিলেন বিকজ ওই প্রিভিয়াস লাইফে কে আবার এটা আমাকে অনেক নক আগে করে, করছে। এগুলো তো আগে থেকে নক করে, ওর জন্য না। আচ্ছা, বুঝতে এটা পারছি। অনেক আগে থেকে হাইড করা, কারণ হচ্ছে যে কে আবার আমাকে নক করে বলবে যে ভাই আপনার বউয়ের বয়ফ্রেন্ড আমি। হ্যাঁ। তো এই জিনিসটা আমার আর ভালো লাগে না। দ্যাটস ওয়াই আমি হচ্ছে কি আমার লাইফ লিড করার জন্য এগুলোকে প্রাইভেট করে ফেলছিলাম, আর আমি আমার মতো ঘোরাফেরা শুরু করছি। তো এই হচ্ছে মূলত আমার মানে এই কারণে ও জানে না যে আমি ম্যারিড। তো আকসার সাথে আমার ছবি থাকতো,
আমার প্রোফাইলে, বাট ও তো প্রোফাইল ঘাটে নেই, বাট আকসার সাথে ছবি থাকতো। দু একটা দেখছি, আমি ভাবছি কাজিনের মেয়েতে কিছু একটা, কারণ কোনো ক্যাপশন ট্যাপশন থাকতো না। নামগুলো আমরা না বলি। আচ্ছা সরি। তো আমার মেয়ের সাথে হচ্ছে গিয়ে মানে এইটা, তো যাই হোক এখন হচ্ছে মূলত এর পরবর্তীতে এরপরে ওর সাথে একটা অ্যাটাচমেন্ট ক্রিয়েট হয়। অ্যাটাচমেন্ট ক্রিয়েট হওয়ার পরবর্তীতে আমি ওকে বলে বসি যে আমি তোমাকে বিয়ে করতে চাই। তো এইটা নিয়ে ওর সাথে প্রতিনিয়ত বিয়ের ব্যাপারটা নিয়ে কথা হইতো। তো ওর যেহেতু প্রিভিয়াস লাইফে একটা ও ধাক্কা খাইছে, তো ও হচ্ছে কি আমার সাথে একটা অ্যাটাচমেন্ট ক্রিয়েট হয়ে গেছে। সো দেন আমরা হচ্ছে একটা তুমি পর্যায়ে তো তোমার মতো করে একটা চেষ্টা ছিল যে মেয়েটিকে কিভাবে ইমপ্রেস করা যায়, হ্যাঁ, কারণ আমার মেয়েটি যেন না হারাতে হয়, যে জন্য তোমার জিনিসগুলো এই জন্য প্রথম দিনই কিন্তু ও প্রস্তাব দিছে, ওই যে শুট শেষে আমরা ওর কথা শুনে যাওয়ার হ্যাঁ, সময় যে গান শোনার আমি পরে তোমাকে বিয়ে করবো, তিশার কাছ থেকে শুনি। যে শুট করতে যাওয়ার পর তখন আমি শুট করতে গেছিলাম, কারণ হচ্ছে আমি তখন অনেক ডিপ্রেশনে আসছি, বাবু চলে গেছে, তখন আমি টিকটক করা শুরু করছি, মানে এই সোশ্যাল লাইফে ব্যস্ত হয়ে গেছি। কি করো তিশা? একটু শুনি না। আচ্ছা টিকটকে আমার টিকটক, ইউ ক্যান ফলো মাই না, টিকটক আমি আইডি। follow করেছি নরমালি টিকটক, মানে কোনটা বেশি সবচাইতে ভিউয়ারশিপ পায় টিকটক? আমি বেশি টিকটক করে লিপসিং করি, এই কিন্তু বিভিন্ন নাচানাচি গানের সাথে। করি না, কারণ আমার আম্মু বলছে ভিডিও কর, নাচবি না কখনো। আচ্ছা, তারপরে তোমার এই টিকটক, হ্যাঁ, আমি সোশ্যাল মিডিয়া একটু বেশি অ্যাক্টিভ হয়ে যাই, দেন আমার ফটোশুট করার ইচ্ছা হয়, তো আম্মু সায় দেয় তখন, যে বাবু নাই, আম্মু ভাবছে ও যেটাই ভুলা থাকে, যে আচ্ছা। আম্মু আমার ছবি তোলা পছন্দ মানে করতো না। বিষয়টা হচ্ছে গুরু, ওনারা দুজনেই আসলে Depression আলাদা ছিলাম। ডিপ্রেশনে ছিল, একদম, দুইটা পুরোই। ডিপ্রেসড সোল মিট করেছে কিন্তু এক আমার জায়গায়। ডিপ্রেশন শেষ হয়ে গেছে, ওর কাহিনী শুই না, ও ওর ওয়াইফের কথা বলে না, বাট ওর যে দেখো আমি 5টা বছর স্ট্রাগল করছি একটা বেকার ছেলে নিয়ে, যে ওর যে বয়সে অনেক বড়, আর ও এতটুকু বয়সে এত স্ট্রাগল করে এই পর্যন্ত আসছে, আমি না শুননি, খালি শুনতেছি ছবি তুলবো কি, ও যে সবকিছু বলছে যে ও আমার ধার লাইফের দেনা করে যে ও আমি আমার ফ্যামিলি ক্যামেরা থেকে কিনছে, অ্যাপার্ট ফ্রম ইওর ওয়াইফ, ওয়াইফ হ্যাঁ, বেবি, উইদাউট বাকিগুলো ওয়াইফ, হ্যাঁ, বাকি বাকিগুলো, সব। হ্যাঁ, বাকি সব struggle। যে Struggle এর কথা অমুককে এত কষ্ট করে ও জব করে তারপর ক্যামেরা কিনছে, ফার্স্ট ক্যামেরা কিভাবে কিনছে সবকিছু আমাকে বলছে। মানে তো একদম যে আমার আমি- ফটোগ্রাফি আমি ক্যারিয়ারটা like- কিভাবে আমি বিল্ড করছি। আমি তো লাইক কি ভাই, একটা ব্যাপার আছে না, তুমি যেটা ফেস করবা তুমি ওইটাই ভাববা সবাইকে। আমি তো জানি ছেলে মানেই বেকার, শুধুমাত্র একমাত্র আমার বাপে যে কর্ম করে, এছাড়া সব ছেলেরাই বেকার, কারণ আমি এটা ফেস করছি। এতটুকু একটা ছেলে এত কাজ করে, এত স্ট্রাগল করছে, এত দামের সেটআপ এখন রেডি করছে, একদম simple। এখন তার কাছে লাখ লাখ টাকার সেটআপ। তো আমি ওরে ভাল লাগছে যে ও বড়াই দেখালো, ওর বাপের টাকার বড়াই দেখায় নাই, নিজের টাকার বড়াই দেখাইছে। আর বেশি ভালো লাগছে কি যে এই যুগে, এই 2022 সালে এসে, তখন তো 22 সাল, যে বিবাহ, আমি ডিভোর্সি একটা মেয়ে, আমি তোকে ফার্স্টেই বলছি, যখন ও আমাকে বিয়ের প্রস্তাব দিছে, আমি বলছি দেখো আমি ডিভোর্সি, আমার একটা বেবিও আছে, তুমি আনমেরিড একটা ছেলে, তুমি কেন আমাকে বিয়ে করবা, আর তুমি বিয়ের প্রস্তাব দিচ্ছ, এটার পিছনে আমার কোনো রহস্য লাগতেছে। আর আমি তো সেকেন্ড টাইম বিয়ে করতেই চাই না, আমি এখন একটা স্ট্রাগল পিরিয়ড আছে আমার বাচ্চাকে ভোলার জন্য, মানে কিন্তু মনে মনে আমার খুব ভালো লাগছে যে ছেলেটা রিলেশনের বা কোনো কুপ্রস্তাব দেয় না, আমাকে সিঙ্গেল দেখে আসে, আমাকে বিয়ের প্রপোজাল দিছে। আচ্ছা। এটা আমার খুবই ভালো লাগছে তখন। আর আমার হচ্ছে যে মানে ওকে যে বলার ব্যাপারটা, যে কি ব্যাপারগুলো শেয়ার করছি, সেটা হচ্ছে যে আমার ম্যারিড লাইফের কোনো কিছু না, ওটা হাইড এন্ড সিক ছিল। আমার হচ্ছে যে একদম আমার ফটোগ্রাফি ক্যারিয়ারের 0 টাকা থেকে শুরু করে যখন আমি একজন অ্যাসিস্ট্যান্ট হিসেবে 200 টাকা কামাই করি, ওই 200 টাকা কামাই করা থেকে আমার আল্লাহর রহমতে ওর একটা আন্ডারে তখন company- assistant কাজ করে। আমার কোম্পানি একটা দাঁড়া করে আমার আন্ডারে হচ্ছে গিয়ে 20 জন ছেলে কাজ করে। সেই পর্যন্ত এই পুরো স্ট্রাগলের ব্যাপারটা, আর তার সাথে আমার মাথায় কত টাকা লোন আছে বা কিভাবে কি আমি কিভাবে লাইফ লিড করতেছি, তখন আমি এই ব্যাপারগুলো লিটারালি যখন ভুলেই আমি গেছিলাম যে আমার বেবি দূরে, মানে ওর কথা শুনে যে মানুষের লাইফে এত কষ্ট থাকে। আচ্ছা ওকে, তিশা, আমরা সেটা বুঝলাম যে তোমাদের হ্যাঁ। মধ্যে ওই ব্যাপারটা ছিল, তারপরে অ্যাকচুয়ালি তোমাদের ভালো লাগা তো ছিল, বিয়ে পর্যন্ত কিভাবে গেল? বিয়ে পর্যন্ত গেছে, এরপরে ওই যে ফেসবুকে এই যে একটা কন্টাক্ট তৈরি হয়, contact তৈরি ও হয়। মানে কি, আমি তো কম ফটোশুট করি না, কিন্তু কোন ফটোগ্রাফার না একদিনের মধ্যে ছবি দেয় না, পরের দিন, 2 দিন, 3 দিন, ভালো এটা লাগা true। ছিল দেখে দিছে ওই দিন ফটোগ্রাফারটা দেয় না। রাতেই শোনো আপু, ওই দিন রাতেও আমাকে সব ছবি আর এত সুন্দর এডিট করছে, আমি ছবিগুলো শোর পরে দেখাবো, আমাকে পাঠিয়ে দিছে। আমি এত খুশি হয়েছি যে আসলে ছেলেটা অনেক ভালো, ছবিগুলো তখন পাঠিয়ে আমার একটু দিছে। আফসোস লাগছিল যে হচ্ছে ছবিগুলো মানে দিয়ে দিলাম, যদি না দিতাম তাহলে তো আরো কয়েকবার বিট করা যেত। এরপর কি একটা চ্যাটিং কনভারসেশন একটা শুরু হয় আমাদের, হাই হ্যালো গুড মর্নিং, কেমন আছো, ভালো আছি, এই থেকে না একটা ফোন কল শুরু হয়। আচ্ছা, আর আমিও এখানে- তখন সিঙ্গেল। এখানে আচ্ছা আমি একটু বলি, এখানে একটা ব্যাপার, আমি যে ম্যারিড এটা বোঝার মানে পরবর্তীতে বোঝার কোনো উপায় ছিল না। সেটার পিছনে রিজন কি, আমার বেডরুম হচ্ছে আমাদের নিজের বাসা, তো মানে ফার্স্ট ওয়াইফের সাথে যে বাসা ছিলাম আমরা, মানে নিজের বাসায়, তো আমার বেডরুম এটা, বেডরুমের পাশেই হচ্ছে গিয়ে আমার অফিস রুম, বাসাই Okay, ছিল। okay. তো আমি সারা রাত হচ্ছে আমার অফিস রুমে থাকতাম,
হেডফোন লাগায় হয়তো গেম খেলতেছি না এডিট করতেছি বা কিছু একটা। তো এই কারণে হতো কি যে আমি যদি গেমও খেলি বা হচ্ছে এডিটও করি, তো আমার হচ্ছে যে আমি পিসিতে হেডফোন লাগানো, তো হেডফোনে যদি আমি মেসেঞ্জারে কারোর সাথে কল থাকে এটা বোঝার কোনো উপায় নেই। Okay, আর got it. যেহেতু তার সাথে আমার একটা ডিসটেন্স অলরেডি চলতেছে, So সেও রাতে খোঁজ নিত না, আপনি খোঁজ কি নেওয়ার কোনো করছেন না করছেন। দরকার নেই। আচ্ছা। তো এই যে অলরেডি আমাদের লাইভ অলরেডি হচ্ছে আজকে দেখতেছে আমাদের এক ভাবি, এক বড় ভাবি দেখতেছে, যে কিনা ওনাকেও চিনে, ওকেও চিনে, আমাকেও চিনে, আমার এক সময় ভুলও বুঝতো এই সব কিছুর জন্য। সে হচ্ছে গিয়ে ওরে একদিন মানে ও প্রিভিয়াস পার্সনের ফোন দিয়ে জিজ্ঞেসও করছিল যে আহাত কই, তো বলছে যে হচ্ছে গিয়ে প্রিভিয়াস পার্সনকে হচ্ছে গিয়ে জিজ্ঞেস করছিল, তো জি আপনি যে আহাত কন্টিনিউ করেন। হ্যাঁ তো আহাত কোথায়, তো আহাত কোথায় জিজ্ঞেস করার পরবর্তীতে বলতেছে যে হচ্ছে ও তো অফিস রুমে। তো তখনই তার খটকা লাগছিল, সে আমাকে কিছুদিন আগে বলছে যে তখনই আমার খটকা লাগছে যে কি কারণে মানে হাজবেন্ড ওয়াইফ রাত্রে বেলা দুজন দুই রুমে থাকবে, এটা কেমন সম্ভব? সারা রাত। আর না হলে আমি কিভাবে বুঝবো ম্যারিড? সারা রাত আমরা ফোন কলে কথা বলতেছি, সারা রাত সে আমার সাথে কলে, আমি কলে ঘুমাচ্ছি। বুঝে গেছি, ও হ্যাঁ চেষ্টা করেছে লুকিয়ে রাখার এবং সফল ছিল। সফল ছিল একদম। ওকে, তুমি যে একেবারে এর জানো না এই পরবর্তীতে- অবস্থাতে ওর সাথে তোমার সম্পর্ক এর হয়, বিয়ের পরবর্তীতে দিকে কিভাবে গেল? হ্যাঁ এটা এটাই এর পরবর্তীতে যে জিনিসটা হয়, আমাকে হচ্ছে গিয়ে আমি হচ্ছে 10 দিনের জন্য একটা মুভি শুটিং এর জন্য হচ্ছে গিয়ে দিনাজপুর চলে যাই। তো ওই যে দিনাজপুরে যাওয়ার পরবর্তীতে ওর সাথে কানেকশনটা আমার এতটা দৃঢ় হয়ে যায়, দিনাজপুর যাওয়া থেকে শুরু করে আমি তিনটা হেডফোন আমার ফোনের সাথে নিয়ে গেছি, যেন ওর সাথে আমার কথা বলা থামাইতে না হয়। কারণ কোন ফোন মানে ওই দিনাজপুর যাবো, হেডফোন কিনতে পাবো কোথায়? তো এই কারণে হচ্ছে আমি যেটা করলাম যে আমি 3টা হেডফোন নিয়ে গেছি, একটা ওর কাছে নিয়ে গেছি। তো আমি হেডফোনে কন্টিনিউ আমার কানে লাগানো, আমি দিনাজপুরে যাওয়ার দিন থেকে শুরু করে সারা বাসে কোথায় কোথায় কি করতেছি, কখন ছবি তুলতেছি, দিনে রাতে 24/7 10টা দিন আমরা ফোন কলে আর মানে তোমার মেসেঞ্জার কাজটার সম্বন্ধে, কাজ সম্বন্ধে একটু বলো তো আমাকে। সরি তোমার কাজ সম্বন্ধে একটু বলো 1-1.5 মিনিটে। মানে কি কাজ? আমার Profession? আমি হচ্ছে ফটোগ্রাফার। আমি হচ্ছে ওয়েডিং ফিল্ডে কাজ করি, আর তার পাশাপাশি হচ্ছে গিয়ে বাংলাদেশ মিডিয়া আপনার হচ্ছে সিনেমাস্কোপ যে এটা আছে, ইমরাউল রাফাত ভাই, ডিরেক্টর ইমরাউল রাফাত ভাইয়ের নাটকের শুটিং এ ম্যাক্সিমাম কাজ করতাম। তো এই কারণে ওই থ্রুতে হচ্ছে গিয়ে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আরো বিভিন্ন ডিরেক্টর ভাইদের সাথে পরিচয় থাকার কারণে আমি হচ্ছে একটা মুভি শুটিং এ গিয়েছিলাম আচ্ছা। ছবি তোলার জন্য, বিহাইন্ড দ্য সিন ক্যাপচারের জন্য। তো ওইখানে যখন আমি গিয়েছি, ওইখানে যাওয়ার পরবর্তীতে ওই যে 10 দিন স্পেশালি তুমি ফটোগ্রাফার, জি। সো ভিডিওগ্রাফি বা অন্য কোনো কিছু না, না, তোমার না, কোনো না, ইনভলভমেন্ট না। নাই, বাট ওয়েডিং বা এই ধরনের প্রোগ্রামে ওয়েডিং এর প্রোগ্রামে আমি ফটোগ্রাফি ওকে, তারপর তো এর পরবর্তীতে হচ্ছে যে ওই যে 10 দিন টানা কথা বলতাম, তো কথায় কথায় আমি সবসময় ওরে বলতাম যে হচ্ছে ও কি খাবে, এটা সেটা হ্যান ত্যান। তো কথায় কথা বলতাম বিয়ের কথাটা, মানে ওকে বলতাম আমি। তো বিয়ের কথাটা বলার পরবর্তীতে যে জিনিসটা হয় যে ও আমাকে হ্যাঁ না কোনো কিছু বলে না, একটা ঝুলানো অবস্থা আর কি। পেশা কি কোনো মেন্টাল অ্যাটাচমেন্ট ফিল করতে তখন? আমি তার প্রশ্নে? আমি তখন বুঝতেই পারতাম না যে আদৌ আমি ওকে ভালোবাসি নাকি। আমার কাছে ছিল কি কি, বুঝতে? আমার কাছে লাইক ছিল একটা মাধ্যম যে আমার মন খারাপ হয়েছে, আমি এখন ওর সাথে কথা বলতেছি, আমার মন ভালো। লাইক ও ফোন দিছে মানে আমার ওই যে বললাম ওর ভয়েসটা শুনলে আমার একটা শান্তি লাগে, ওইটা তখন কাজ করতে। আমি কান্না করতেছি রাতে, কিন্তু ও কখন আমাকে কান্না করতে দিত না, এত প্যাম্পার করতো আমাকে যে ওই যে বাবুর কথাটা বলতে গেলে ওই ইমোশনের যে জায়গাটা, ও এমন না যে বাবুকে আমাকে মানে টান ভুলাই দিত। ভালোবাসা এগুলো টের পাওনি তুমি? না, এগুলো আমি টের পাইনি, So, তো কিন্তু তোমার একটা ডিপ্রেশনের attachment একটা ছিল। টনিক হিসেবে কাজ হ্যাঁ, করতেছে। একদম। ওকে, তারপর তো এর পরবর্তীতে হচ্ছে যে আমি দিনাজপুর থেকে যখন আসি, তখন আসার সময় হচ্ছে গিয়ে দিনাজপুরের লিচু যেহেতু বিখ্যাত, এই কারণে হচ্ছে গিয়ে 500 পিস লিচু নিয়ে আসি, যেগুলোর মধ্যে 100 পিস হচ্ছে আমার বাসায় রেখে বাদ বাকি 400 পিস ওর বাসায়। আর ভুট্টা টুট্টা তারপরে এগুলো সব আর কি নিয়ে আসে সব ওর বাসায় পাঠায় দিই, মানে যে দিয়ে আসি ওই দিনই দেখা করে। তো ওই দিন আবার আমি বলি যে তুমি আমাকে বিয়েটা করবা না? তো এক পরবর্তীতে বস্তা লিচু নিয়ে আসে সে আমার জন্য, কেন আমি পছন্দ করি তাই। তো এর পরবর্তীতে হচ্ছে যে আমি যখন বিয়ের কথাটা বলার পরবর্তীতে লাস্ট একটা পর্যায়ে যে হচ্ছে ও আমাকে মানে এরপরে 2-3 দিন ঘোরাফেরা পরবর্তীতে যে আমি সে অ্যাপ্রোচ করে যে না আমি বিয়েটা করব, ঠিক আছে ফাইন। তো আমি আর দেরি করি না যে কবে আবার মুড ঘুরে যায়, আমি আজকে বিয়ে করব। তো মানে চিন্তা করিনি। সম্পর্কে কতদিনের মাথায় ডিসিশন গুলো হচ্ছে? এটা ওই 10 দিনের পরে, ওই যে মানে আমাদের মোটামুটি- রিলেশনের পরে তো চলে যায়। বেশি দিন তো না তাহলে? না 1-1.5 মাস, না না, 1-1.5 মাসও 1 মাস হয়নি। তো নাই। মানে 15-20 দিনের মধ্যে বেশি। হ্যাঁ একদম। বিকজ তারা ওই স্ট্রং ওই যে 10 দিন আমি ফিল করব কি ও আমাকে ফিল করাতে বাধ্য করছে, লাইক ও এমন হয় না, বেশি effort তুমি দিয়েছে। মেন্টালি যার প্রতি না একটু উইক থাকবা, সে যেটা বলবে না তুমি ওটা তখন দেখবা কি ফ্লোতে করে ফেলবা, হ্যাঁ, এরকম একটা ব্যাপার। হ্যাঁ তো এর পরবর্তীতে যেটা হয় যে আমরা হচ্ছে বিয়েটা করি, তো তখন হচ্ছে কেউ কিছু জানে না। তবে আমি ওরে জানাই রাখছিলাম এটা যে হচ্ছে গিয়ে যেহেতু আমার স্ট্রাগল পিরিয়ড চলতেছে, আমার ফ্যামিলি থেকে এখনই তোমার হচ্ছে গিয়ে বাসায় অ্যালাউ করবে না, আর আমি সেটা জানাতে চাইও না, কারণ আমার তো লুকাইতে হবে ওই লাইফটার ব্যাপারেও।
তো এই ব্যাপারটা গেল। এর আর আমার ফ্যামিলি তো আমি তখন জানাই না যে আমার ফ্যামিলিও এখন মানবে না, কখনোই মানবে না। আচ্ছা, সো ব্যাপারটা হচ্ছে আপনারা বিয়ে করেছেন কিন্তু কাউকে কাউকে জানেন না। যে যে যার বাসায় থাকি, আমরা বিয়ে করলো যে যে যার বাসায় থাকি। এইভাবে আচ্ছা, আছে। আচ্ছা, এরপর আমরা একেবারে জাম্প করব যখন বিয়েটা আপনার ওয়াইফ জানলো তখন আচ্ছা। পর্যন্ত। এর এর মধ্যে অনেক কাহিনী গেছে। আচ্ছা, যাই হোক, তো এর পরবর্তীতে যখন আমার ওয়াইফকে, ফার্স্ট ওয়াইফকে, ওর মধ্যে আমার একটা ক্ল্যাশিং চলতেছে। এই ক্ল্যাশিং এর কারণে হচ্ছে কি আমি আমার ফার্স্ট ওয়াইফকে বাসায় যেয়ে হচ্ছে কি মানে জানাই। আমি জেনে যাই ও জেনে যায়। ওয়াইফ আছে, ওর বাচ্চা আছে। আচ্ছা, এইটা হচ্ছে গিয়ে ওই ঘটনাটা বলেন কিভাবে জানেন? আমি জেনে যে হচ্ছে আমাদের অফিস থাকে, ওই অফিস ও নেয়, আমি পরে জানতে পারি আমার সাথে টাইম স্পেন্ড করার জন্য, কারণ বাসায় ওর বউ আছে, ও তো এখন বাইরে বারবার থাকতে পারতেছে না, কারণ ও সারাদিন বাসায় থাকতো। তো অফিস নিছে যে আমাকে অ্যাজ এ ফটোগ্রাফার অফিসে জয়েন করাইছে, যে অফিসের বড় ভাইও ছিল, সবাই জানতো আমি একজন ফটোগ্রাফার, আমি ফটোশুট শিখবো তাই আসছি। তো আমরা থাকতেছি এইভাবে। অনেক এই ট্যালেন্ট, কারণেই তো অল্প বয়সে এত দূর আসতে পারে। অনেক ট্যালেন্ট। আমি বলি বেটা তোর সবচেয়ে বড় মানে ইউএসপি হচ্ছে তোকে দেহে বোঝা যায় না কিন্তু। সবাইকে সবকিছু আমি দেখে চাউমিন। বোঝা যায় না। আচ্ছা, হ্যাঁ। গুড। দেন হচ্ছে Killer হুট system. করে ভাইয়া কিভাবে ও জাতাকলে পড়ছিল শুনেন। হুট করে নিয়ে আমি আর না, ও অফিসে আমি আসবো, তখন ওর ওয়াইফ ওর বাচ্চাকে নিয়ে আসছে। তা আমি হুট করে এসে আমি একটা কাহিনী বুঝতে পারছি, সামথিং ইজ রং। ওর বউ সেটা বুঝি নাই, আমি অফিস থেকে বের হয়ে গেছি, তোর পাশে কোনো মেয়ে থাকবে কেন? আমার কথা এটা, বউ তো দূরের কথা, শুরুটাই ভাবে শুরুটাই ভাবে তোর পাশে মেয়ে থাকবে কেন। আমি বলা আমি চলে আসছি, আর ও কি করছে, ওর বউ আছে না কি আছে, ও ডোন্ট কেয়ার, ও আমার পিছনে বের হয়ে গেছে। যাই না আমারে বুঝাইতেছে, তখন কি আমি যাইতে যাইতে টেক্সট করি, একটা ছোট ভাই থাকে ওর খালাতো ভাই, ওর জিজ্ঞেস করি কে আসছে, বলে এটা তো ভাইয়ের বউ, তুমি জানো না? আমি বলছি ভাইয়ের বউ মানে হোয়াট দ্য ফিশ, এতদিন তো আমার কেউ বললি না, সবাই জানে, ইভেন আমাদের সাথে যে আছে ও অফিসে ছিল, ওর বড় ভাই Fish ছিল। শব্দটাকে না আমি অনেক থ্যাঙ্কস জানাই। আমি বারবার ভয় পাচ্ছি, বলে দিবি কিনা এটা। না, না, বলে দিব না, আচ্ছা, বলে দিব না, নে, আমার তারপর আম্মু যা। লাইভ দেখতেছে। যা যা, তারপর যা। আচ্ছা, তারপরে হচ্ছে ও আমাকে love জানে fish. না, সবাই জানে, দেশের সবাই রুই জানে। মাছ আমার বেশি পছন্দ। পরে তো ও বাসায় যায় নিয়ে আমাকে কোনো মতো বুঝায় ও এই দুই চলে পাক আসে। না, ইয়াং জেনারেশন, আজকে ট্রেন্ডি বয়েজ এন্ড গার্লস যখনই হোয়াট দ্য ফিশ বলি তো, হোয়াট দ্য আমি ভড়কায় যাচ্ছি। আই লাভ রুই ফিশ। নে বল। I also love রুই ফিশ, but I love লইট্টা। দুনিয়া বদলায় যাবে। আর আমি তেলাপিয়া। আমাদের টিয়ারে অনেক সময় বলে এই আপনার জেনারেশন তেলাপিয়া ফ্যামিলি দিতে। গোটা পৃথিবী বদলায় দিল। হোয়াট দ্য ফিশ। আচ্ছা, ওকে, উই আর গোইং টু ফিশ। আচ্ছা, এরপর হচ্ছে আমাকে কোনো মতে বুঝে আমি বলি, এইভাবে তো শুরু করলি যে তোর সাথে মেয়ে হ্যাঁ থাকবে কেন? তারপর হচ্ছে ফ্র্যাঙ্কলি আমি এভাবে বলছি, তারপর ও বাইরে এসে আমার সাথে কথা বলে বুঝায় কোনো মতে যে এটা ওর বউ, আমি ওর কথা শুনি, জাস্ট ও যাবে আমি বাসায় চলে যাব, আর ওর সাথে আমি নাই, ওর বউ আছে, তো বড় ব্যাপারটা আমার থেকে লুকাইছে, ঠিক আছে। এরপর ও চলে যায়, আমি বাসায় চলে যাই, যায় নিয়ে এর বউ একে যাতা কলে ফেলে, তুমি এই মেয়ের পিছনে কেন বেরোয় গেছো? এছাড়া পড়তে জাতা কলে, মানে এখানে আপনিও চাপে রাখেন। এখানে ওর সাথে তো বের হয়ে গেল, তিশা বাইর হয়ে বলতেছে তোর সাথে মেয়ে থাকবে কেন? হ্যাঁ। হোয়াট দ্য আবার তুই ঘরে যখন ফিরছিস তখন বলছিস তোর সাথে মেয়ে কেন? মেয়ে কেন? তোর সাথে মেয়ে না, তখন ব্যাপারটা ছিল হচ্ছে গিয়ে ওর যে সাথে এত ওর কি? সাথে এত কি, মানে ও সে তো জানে, ওই জানতো। মেয়ে জানে যে ও আচ্ছা, তো আচ্ছা। অফিসে আমি আছে। অফিসের But photographer, মানে এটা অফিসের জানতো। ফটোগ্রাফারের মানে জন্য ওর এত কেয়ার dialogue-টা কেন? একটু different ছিল। হ্যাঁ, হ্যাঁ। তোর সাথে ওর এত কি? ওর কি? ওর সাথে তো ঘনিষ্ঠতা কেন, মানে ও ঘন ঘন আমার শুট করতেছে, ও তো সবই দেখে, পেজ মানে আপলোড lot of- করে, Okay, লট অফ তারপর? ফিশ। তারপর তোর অবস্থা তো একদম আমি ছিলাম হচ্ছে গিয়ে যে কেউ যদি বাংলা ঢেকি চিনেন, ঢেকির উপরের সাইড একজন, নিচের সাইড একজন, মাঝখানে ছিলাম আমি। পোতান্না টাইপ অবস্থা। ওকে, তারপর আমি তারপর মানে- তারপর তারপর তো এর পরবর্তীতে হচ্ছে যে এর পরবর্তীতে অনেক কিছু যাওয়ার পরবর্তীতে আমি একটা পর্যায়ে যে নিয়ে হচ্ছে কি, যখন এগুলো নিয়ে ঝামেলা চলতেছে, তো তখন আমি হচ্ছে একটা পর্যায়ে ওইখানে যাই, আমার বাসায় যাই, বাসায় যেয়ে হচ্ছে গিয়ে ততদিনে কিন্তু হচ্ছে আমি হচ্ছে একটা আলাদা হচ্ছে গিয়ে আমরা সাবলেট নিছি, আমরা একটা সাবলেট নিছি। ও তো এটা অনেক আমার আম্মু তখন জেনে গেছে আমি বিয়ে করছি, আমার বাসা থেকে বের করে দিয়েছে, এটা তো বলতেই মনে নাই। না, বলতে তারপর আমরা মনে নাই না, sublet অনেক দিছি। কিছু স্কিপ করা তো এই কারণে। দর্শক, ওটা এমন কোনো তখন ব্যাপার না। আমাদের একটা বাসা আছে সাবলেট, এক রুমের, কারণ room-এর। আমার আম্মু আমাকে বের করে দিছে যে তুই বিয়ে করছিস আর না জানা জ্ঞান করলি। তো আমি হচ্ছে এই সাবলেট থেকে হচ্ছে আমার আমার সাবলেট বাদ দে তো, তিশা থাকা একসাথে জরুরি। হোয়াট দ্য তারপর কেন আমরা বিয়ের পরে হানিমুনে গেছিলাম, তখন ওর দুইটা ফ্রেন্ড আমাদের বাসের টিকিট কেটে দিছে, আগায় দিছে, ওই দুইটা ফ্রেন্ডের নাম আমি বলবো না, কিন্তু তোরা অনেক বাটপার, তোরা আমার কষ্ট নাই যে ওর তো বউ আছে, তুই ওর লাগে যাস কেন? তার মধ্যে এই এক বাটপার আছে এখানে বসে। হ্যাঁ, এও বলে নাই আমাকে, হ্যাঁ? এও বলে নাই। ও তখনও ক্যামেরা শুট করতেছিল, এখন আমার ভাই ভাবি গাড়িতে উঠতে তাহলে না না, তখন তো আমরা ব্লগিং করি না, তখন তো ব্লগার ভবিষ্যতে করতে পারে এই কারণে। ব্লগার তো হইছে এই যে টাইটেলের পর 2 বছর এক স্বামী। ওই বেটা তুই ওখানেও ছিলি, ছায়ার মতো সব জায়গায় থাকে। হোয়াট দ্য তখনও বলিস নি।
হ্যাঁ মানে ও যেটা বলতেছে মেলে আরে বলবি না, কিন্তু একটা মেয়ে বিয়ে করে ফেলছে যে ও না, আর না, ওইটা না, ওইটা না। এটাও জানবে না। মানে ব্যাপারটা হচ্ছে কি, ও ছিল একটা গেরা করে তোর জীবন একদম পানি পানি অবস্থা, গুরু। মানে হোয়াট দ্য ইফেক্ট ভরা। Not of- এখন আবার শুনতে হয় যে আমি জানতামই না যে আমার ভালোবাসা আসে বউ বাচ্চা Okay, আছে, এবার মানুষ আবার আমার- ভাইয়া, serious note চলে মানুষ যায়। আমারে বলে সংসার নষ্ট করছি। আচ্ছা অ্যাবসলিউটলি আচ্ছা, আমরা যাই, serious note এ। এই গল্পটাই এই কথাটাই বলেছেন যে উনি আসলে পথভ্রষ্টদের নষ্ট গল্প শুনছেন। আমার মনে হয় যে আগে আমরা কমেন্ট না করি। আব্দুল আলিম আরেক পাকনা, তুই আসলেই পাকনা, হোয়াট দ্য ফটোগ্রাফার আবিষ্কার করছে। আচ্ছা লে, তারপর আচ্ছা হানিমুনে গেলি, রাইট? কোথায় গেছিলি? আচ্ছা কক্সবাজার। হানিমুনে পরে যেতেছি, হানিমুনে দুইবার গেছি। গুরু আমরা গল্পটা শেষ করি। হানিমুনে গল্পে কক্সবাজারে যাই, দুইবার গল্পে গেছি। যাই। আমি যে সে হানিমুনে যাবে। হ্যাঁ হানিমুনে আমি ফিলে আছি। এই যে গেলি, যেমন ও আর আমি ধর একই রকম, আমরা ধর কোন রকম ওর যে ফিলটা নিচ্ছি। ওর যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে যে ওর কথা বাদ দে, যাও হানিমুনে। তুমি গল্প বলো। আচ্ছা মূল সবসময় নাই। কাহিনীতে যাই। আচ্ছা তো ব্যাপার যেটা হয় যে দেখি type অবস্থা তো, এরপরে তারপর? হ্যাঁ এর পরবর্তীতে হচ্ছে আমি বাসায় চলে যাই, মানে সাবলেট থেকে আমার বাসায় চলে যাই। তো আমার বাসায় যাওয়ার পরবর্তীতে রাত 3টার মতো বাজে, আমি তাকে ডাক দিয়ে নিয়ে হচ্ছে গিয়ে বললাম বাইরে নিয়ে যাই, বাসার বাইরে নিয়ে গেলাম, নিয়ে বুঝিয়ে বললাম যে দেখো আমি বিয়ে করে ফেলছি। তো পরবর্তীতে বলতে বিয়ে করে ফেলছো মানে, এটা হচ্ছে আপনি আপনার প্রথম ওয়াইফকে বলতেছি হ্যাঁ, তো আমি বিয়ে করে ফেলছি। তো বলতেছে বিয়ে করে ফেলছো মানে, তো আমি বললাম যে হ্যাঁ ওই পরে কাকে। তো আমি পরে বললাম যে হচ্ছে গিয়ে অফিসের যে মেয়েটাকে দেখছো। মেয়েটাকে দেখছো? পালাইছিলাম ওরই। তো ওকে বিয়ে করছি। তো বলে আমি ধারণা করছিলাম তোমার ওর সাথে রিলেশন আছে, কিন্তু হচ্ছে গিয়ে তুমি বিয়ে করছো এইভাবে কথা হচ্ছে এই টোনে। ফার্স্টেই ভাবে। আচ্ছা তো তার পরবর্তীতে হচ্ছে গিয়ে বিয়ে করতে গেছো কেন, প্রেম করতা। তো তখন আমি একটু ব্যাপারটা, তখন আমার মাথায় যাচ্ছে এটা আসে যে নিজের মতোই ভাবতেছে যে প্রেম করতা এটা অপরাধ ছিল না, বিয়ে করছে এটা অপরাধ হয়েছে। আচ্ছা ঠিক আছে ফাইন, পরক্রিয়া করাটা অপরাধ না। তো এখান থেকে শিখছিলাম। তো এরপরে হচ্ছে তার ভয়েস টোন চেঞ্জ হয়, কান্নাকাটি শুরু করে, চিল্লাচিল্লি শুরু করে, এটা করলো সেটা করলো। তো যাই হোক পরবর্তীতে হচ্ছে গিয়ে এই ব্যাপারটা নিয়ে আমাদের বাসায় যায় নিয়ে এসে জানানোর পরবর্তী স্বাভাবিক ব্যাপার, জানাইলো চিল্লাচিল্লি রাগারাগি হইতেছে বাসায়। তো আমি বাসায় বাইরে দাঁড়ায় আসছি। তো আমার বড় ভাই এসে জিজ্ঞেস করলো, ফ্রেন্ড সার্কেল এসে জিজ্ঞেস করলো কিভাবে কি আসলে কি সত্য কিনা, তুই বিয়ে করছিস কিনা। হ্যাঁ। তো এর পরবর্তীতে একটা হট্টগোল এখানে তৈরি হয়। তো হট্টগোল তৈরি হওয়ার পরে আমি ওর বাসায়, আবার ওর বাসা থেকে হচ্ছে মানে ওই যে সাবলেট, ওইখান থেকে হচ্ছে কি আবার এদিকে এই যে একটা হট্টগোল, এই দিক দিয়ে সবকিছু ঝামেলা যাওয়ার পরবর্তীতে একটা সিচুয়েশন আছে যে পর্যায়ে হচ্ছে কি, এটা অনেকেই জানে না যারা মানে আমাদের ব্লগিং লাইফ থেকে দেখতেছে, এই যে কমেন্টস গুলো করতেছে, আপনারা উইয়ার্ড কমেন্টস পাচ্ছেন, ওনারা অনেক মানুষই না জানে না যে হচ্ছে গিয়ে ফার্স্টে ব্লগিং এর আগে ওরে ডিভোর্স দেওয়ার কথা ছিল। আমি আমার ক্যামেরা সেটআপ ইকুইপমেন্ট সেল করে 3 লাখ টাকা অ্যারেঞ্জ করছিলাম ওরে ডিভোর্স দেওয়ার জন্য। কাকে? তিশাকে। কারণ হচ্ছে যে আমাকে আমার ফ্যামিলি থেকে এমন ভাবে একটা চাপ তৈরি করা হয়েছে, আমাকে তারা এমন ভাবে বুঝায় ফেলছে, আমার ফ্যামিলি আরো কিছু বাইরে কিছু মানুষ, যে ও আমার সাথে কন্টাক্ট অফ হয়ে গেছে, যেহেতু এই ঝামেলাটা চলতেছে, কন্টাক্ট টোটালি অফ হয়ে গেছে। আমি চলে গেছি আমার বাসায়, মানে ওর সাবলেট থেকে বাসায়। আমার আম্মুর কাছে চলে গেছি। তো এই পর্যায়ে যেটা হয়েছে যে আমার সাথে কন্টাক্ট নেই টোটালি। তো কন্টাক্ট টোটালি না থাকার পরবর্তীতে যে জিনিসটা হয় যে আমি হচ্ছে কি ওইখানে আমি ওয়াশরুমে গেলে হচ্ছে আমার সাথে লোক থাকে। তো আর এর মধ্যে জানানো হয় যে ওর হচ্ছে গিয়ে এইরকমই হচ্ছে বিয়ে করে নিয়ে ডিভোর্স দেওয়ার টাকা নেয় হচ্ছে বিজনেস। কার? ওর এটা ওর ফ্যামিলি থেকে ওকে বুঝায়। মানে আমার ফ্যামিলি আর কিছু মানুষজন আছে, তারা হচ্ছে গিয়ে এই জিনিসটা আমাকে বোঝায়। তো এমন ভাবে বোঝায়, এমন কিছু প্রুফ দেয়, দেন হচ্ছে যে এই জিনিসটা করার পরবর্তীতে তার মধ্যে আমি আবার দেখতেছি ও যেহেতু এগুলো নিয়ে ডিপ্রেসড, তো ও সবসময় হচ্ছে কি ডিপ্রেশনে থাকলে খুশি থাকার চেষ্টা করে। এই কারণে সে আবার হচ্ছে গিয়ে ইয়েতে চলে যায়, মানে টিকটক করার জন্য বাইরে চলে যাচ্ছে। আচ্ছা। তো আমি আবার এগুলো দেখে মনে করতেছি না আসলেই সত্য, তারা যে আমার ফ্যামিলি যা বলতেছে সেটাই সত্য। আলটিমেটলি একটা পর্যায়ে যায় নিয়ে এই ভুলটা ভেঙে যায় যে হচ্ছে গিয়ে এইখানে বাই দ্য ওয়ে যারা বেশি বেশি শেয়ার করতেছে তাদেরকে প্রেইজ করা, তাদেরকে অ্যাপ্রিশিয়েট করা অনেক ইম্পর্টেন্ট, রাইট? হ্যাঁ, সোশ্যাল প্ল্যাটফর্মে তোমরা আছো, খুব ভালো করে বুঝো যে এরা আমাদের জন্য কান্ডারির অবশ্যই, মতো। অনেক 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 আমি তো blessed কমেন্ট দেখে actually. হাসতেছি, একজন লিখছে রাজশাহী থেকে হরদা লিচু, মানে নিয়ে নিয়েছে আমাদের এটা। আর একজন হেটার্স কে আমার हम लोग টিয়া ठहरा ফ্যামিলির तायरी মেম্বাররা आदमी ধুইতাছে। যা বলবো তাই ভাইরাল। একদম হ্যাঁ কি হাসতেছিস কেন? বলছে হাসতেছে, একজন হেটার্স আসছিল, জানেন আজকে লাইভে কারা আছে, আমার টিয়া ফ্যামিলির যে মেম্বাররা, ওরা ইচ্ছা মতো ধুইতাছে, এটা দেখতাছে, কমেন্টে যুদ্ধ চলতেছে। ওকে সো হোয়াট দ্য এখন বিখ্যাত। আর বাই দিস টাইম আমি বলে রাখি, যারা শেয়ার করতেছো তারা হচ্ছে আমার জানের টুকরা, আমার কলিজার টুকরা। আমাদের যখন আমার বলতে গুরু তো বললো মানে তোর বলা, তো আমাদের কলিজার টুকরা, কারণ আমরা এই যে বিভিন্ন রকমের কেমিস্ট্রি পরিবার এবং ব্যক্তি জীবনে নিয়ে আসি,
যাতে করে আপনারা প্রয়োজনীয় জ্ঞান বা শিক্ষা এখান থেকে নিয়ে নিতে পারেন। এবং অফকোর্স লাভগুরু কখনোই বায়াস না, এহতেশাম সে তার জায়গা থেকে তার স্ট্যান্ড নেয়, নিতে পছন্দ করে এবং পরবর্তীতেও নিতে দেখবে। বাট আমি বেশি শেয়ার করি, বলতে পছন্দ করি যে এই সুস্থ কন্টেন্ট, সুস্থ বিনোদন যেটা আমরা বহু বছর এটা লালন পালন করছি, সেটাকে আপনারা শেয়ার করে পৌঁছে দিচ্ছেন, এটা সত্যি আমাদের জন্য দারুণ প্রাপ্তি। সো যারা বেশি বেশি করে শেয়ার করতেছে এবং কমেন্ট করতেছে, আমাদের সাথে লাইক দিয়ে আমাদের সাথে কানেক্টেড আছে, তাদের মধ্যে থেকে একজন অন্তত আমি ভিডিও কলে নিতে চাই। শান্তু, ব্যবস্থা করা হোক। জি জি, অবশ্যই আমাদের কাছে ফোন আছে এবং তার পাশাপাশি আজকের গল্পটা শুনে অনেকের অনেক রকম মতামত থাকতে পারে। আপনি চাইলে কিন্তু এই শোয়ে শেষে সেই ছোট করে যখন আমরা ভিডিও কলে যাকে নিব সেই রিলেটেড কারণ কথা হচ্ছে শুনবো। আমার কাছে মনে হয় যে আমাদের গল্পটা যে শুনছেন, যারা শুনছেন তারা আসলে আরো ভালো বিচারক বলতে পারেন। একদমই, আমরা অ্যাট লিস্ট একটা থেকে দুইটা ভিডিও কল নিব। অবশ্যই। যারা বেশি শেয়ার করতেছে তাদেরকে একটু বেশি তাদেরকে আমরা একটু প্রাধান্য দেখতে দিব। দিব। প্রাধান্য দিব। ওকে, বাট একটু বেশি করে এখন আমি পর্যন্ত চাই আমি শেয়ার ফ্যামিলি থেকে তোমরা কলে আসো, তাড়াতাড়ি শেয়ার করো, আমার ফেভারিট মানুষগুলো আসুক। তাই কি মনে হয় যে আমাদের সাথে কম্পিট করে পারবে? পারবে জীবনেও দেখা যাক, হয়ে যাক। ভালোবাসার জন্য ভালোবাসার বাংলাদেশ ইজ দ্য বেস্ট। চ্যালেঞ্জ কিন্তু টিয়া হয়ে গেছে। ফ্যামিলি নেওয়াজ, মালদার নেওয়াজ কোথায় হারাইছো? আজকে মালদারকে পাইলাম না। একাই 1000 শেয়ার করে। মালদার নেওয়াজ কই? জেগে উঠ। ইরফান ইরফান কিসের ইরফান? আন্দাজে বানায় বল না এখন। আমাদের দেশে ইরফান আমার ভাগিনা, অপশন আমার মেয়ে। আমাদের অ্যাডমিন না আমাদের অ্যাডমিন। আত্মীয় স্বজন কাজে লাগাইছো, আমরা মালদা চলে গেছি। নেওয়াজ ঝাপায় পড়। ওকে, আচ্ছা, হ্যাঁ আমরা চলে আমরা যাই, যাই। কিন্তু ও তো ভুলেই একদম, গেছে কই ছিল। একদম ও short- ভুলেই shortest গেছে করে এখনো দিই। কই ছিল। তোকে বাথরুমেও যাইতে দেয় না, তখন তখন প্যান্টে হিসু করি। আচ্ছা, তো এর পরবর্তীতে ওইখানে এমন একটা সিচুয়েশন যখন হয়, তো যাই হোক, এই পরবর্তীতে আমার জাস্ট একটা কথা থাকে যে যেহেতু আমি মানে তখন আমার মাথায় একটু একটু ঘুরতেছে যে না, এই জিনিসটা হওয়ার কথা ছিল না। আর ও এমন একটা মেয়ে যে ও একটা ফোন চালায়, যে ফোনের দাম ওর 1,00,000 নামে টাকা। কমপ্লেন আসতেছে যে মেয়ের স্বভাবগত প্রবলেম, এটা স্বভাবগত, হ্যাঁ। একটা করে বিয়ে করে হ্যাঁ। ওখান থেকে টাকা কামায় আর একটা ছেলেকে ধরে। তো এটা আমার ওর কথা সম্বন্ধে হচ্ছে আসতেছে। যে ওর Okay. ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমি জানি যে ওর পরিবারের 4 জন মানুষ হচ্ছে গিয়ে আইফোন চালায়, তাও ভালো রেঞ্জের। তো ওই জায়গায় এই ফ্যামিলি কিভাবে এরকম বা এরকম একটা কথা, না গুরু আমি আমার ফোনই নেই। আচ্ছা, তারপর আচ্ছা, তো এর পরবর্তীতে হচ্ছে যে মানে আমি জানি তো 3 লাখ টাকার জন্য এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করার কোনো মানে হয় না। তো আমার মাথায় ঘুরতেছিল, কিন্তু আমি কারে বলবো, শেয়ার করার মানুষ নেই। কারণ হচ্ছে সবাই তো আমার ওই যে ওয়াশরুমে গেলেও আমার তো প্যান্ট ইস্যু করতে হয়েছে, তো এরকম একটা সিচুয়েশন হয়ে যায়। তো পরবর্তীতে যে জিনিসটা হইতেছে যে আমি হচ্ছে গিয়ে তখন মাথা খাটাই জাস্ট বলি যে একদিন রাতে, যেদিন ডিভোর্স দিতে যাওয়া হবে তার আগের দিন রাতে আমি জাস্ট খালি আমার ভাইয়াকে বলি যে হচ্ছে গিয়ে যদি ডিভোর্স দেয়া হয় আমি ডিভোর্স দেবো, ইটস ফাইন, আমার কোনো প্রবলেম নাই। বাট যেহেতু হচ্ছে গিয়ে ওকে আমি চিনি, ও খুবই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, তো এই কারণে যায় নিয়ে ও যেন হচ্ছে গিয়ে কোনো প্রকার আমাকে মানে হ্যারাস করতে না পারে, এই কারণে হচ্ছে গিয়ে ও একটা স্ট্যাম্প পেপারে সিগনেচার করবে, আমি একটা স্ট্যাম্প পেপারে সিগনেচার করবো, যে আমরা দুজনকে হ্যারাসমেন্ট করবো না। ওকে, তো এটা হচ্ছে গিয়ে একটা কমিটমেন্ট। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে যেহেতু ডিভোর্স ও আমাকে দিচ্ছে, সেহেতু হচ্ছে গিয়ে ওর সিগনেচার ফার্স্ট করতে হবে। আচ্ছা। আর আরেকটা ধরি, সেটা হচ্ছে গিয়ে যে ও যে মানে টাকার জন্যই যদি এগুলো করে থাকে, তাহলে হচ্ছে গিয়ে কাবিনের কাগজ আমাকে দিয়ে দিতে হবে ওইখানে ইনস্ট্যান্ট। তাহলে কারণ এখন এই কারণে করতেছে, 2 দিন পরে আবার কেন করবে না, ওই কাগজ দেখায় না আবার একটা কাহিনী করলো, তখন কি করবো, আমাকে কাগজ দিতে হবে। এই 3টা কারণে গেল পেঁচায় যায় না, হচ্ছে গিয়ে আমাকে ডিরেক্টলি বললো যে হচ্ছে গিয়ে ডিভোর্স তো তোর পক্ষ থেকে দেওয়া হইতেছে, এগুলো করবে কেন। তো তখন হচ্ছে কি আলটিমেটলি ব্যাপারটা আমার কাছে চলে Okay. আসলো যে এইখানে ট্র্যাপ চলতেছে, যে ডিভোর্সটা আচ্ছা, আমার সাইড থেকে দেওয়া যেটা হচ্ছে। আসলে আপনার ফ্যামিলি করেছে আপনার Exactly, সাথে, হ্যাঁ। তারা প্রিটেন্ড করেছে যে মেয়ে আসলে ডিভোর্স দিতে চায়, বাট জিনিসটা হচ্ছে আপনার এন্ড থেকে ওনারা আগে হ্যাঁ, করাতে বিষয় চাচ্ছিল। কিছু জানতে তখন তুমি না, ওই ও ব্যাপারে কিছু জানতো না আসলে। ও কিছু আচ্ছা, কিছু জানতাম না। আচ্ছা, তোমার তার অবস্থা বাসায়- কোথায় আছো তুমি? আমি তখন আসছি যে আমি দিনের বেলা ঘুরে বেড়াই, কারণ ওই যে ডিপ্রেশনে ওই ঘুরো? থাকলে আমি বলি আম্মুর সাথে, আমি এটা জাহাঙ্গীরনগর আপাতত রাখো ফোনটা। জাহাঙ্গীরনগরে জাহাঙ্গীরনগরে যাই, আম্মু আমাকে নিয়ে যায়, কারণ আমি রাতে খুব কান্নাকাটি করতাম। ওই যে বলছেন না ভালোবাসো তুমি ওকে, তখন আমি বুঝতে পারছি আমি ওকে ভালোবাসি। বিয়ের পরে আমি বুঝতে পারি না আমি ওকে আদৌ সত্যি অনেক ভালোবাসি, যখন ওকে কিন্তু ছাড়তে হচ্ছে হ্যাঁ তখন আমি বুঝতে পারছি না, ছাড়ার কথা তো তখন আমি জানি না, তখন তো আমার মাথায় আছে আমি ওকে ডিভোর্স দিয়ে দিব, পরিস্থিতি ঠান্ডা হোক, মিউচুয়ালি ওকে আমি ফোন কলে ডেকে আমি ডিভোর্স দিয়ে দিব। এখন যেহেতু ওর বাসায় ওর সাথে আমি কন্ট্যাক্ট করতে পারতেছি না, আমি কিভাবে ডিভোর্স দিব। যাই হোক, আর এরপর বাড়িতে বলছে যে ও অলরেডি রেডি ডিভোর্স দেওয়া আছে। হ্যাঁ, অথচ আমি এগুলো কিছু জানি না। ও জানে না, বাট ও ডিভোর্স দেওয়ার পিছনে মেইন রিজন হচ্ছে ওর সাথে গিয়ে কমিউনিকেশন হচ্ছে না তোমার? না, না। আমার তো ফোন নাই তখন, আচ্ছা। মানে গায়েব। তো ওর হচ্ছে গিয়ে মানে তখন যে ঝামেলাটা হয় যে মানে ও ডিভোর্স, লাস্ট 5 মিনিটস তোমার কাছ থেকে ইনফরমেশন নিব। তো এর মধ্যে হচ্ছে গিয়ে ও যখন বলে ওর ডিভোর্স দেওয়ার পিছনে রিজনটা থাকে হচ্ছে গিয়ে আমার মেয়ে, যে আমার মেয়ের লাইফটা নষ্ট হোক, এটাও চায় না। আমি এই কারণে জানি যে হচ্ছে ওকে পরে কন্ট্যাক্ট করতে পারলে ডিভোর্স দিয়ে দিব, টাকা পয়সার তো প্রশ্নই ওঠে না।
তো এই হচ্ছে কি মূলত ব্যাপার। তো এই জিনিসটাই ম্যাক্সিমাম মানুষ জানতো না, যে ওর সাথে ডিভোর্সের একটা ব্যাপার গেছে, এটা কেউ জানতো না। তো যাই হোক, এর পরবর্তীতে আমি এন্ডে চলে যাচ্ছি এখন, আপনারা বাদ বাকিটা আবার অন্য কোনো পদে শুনে নিয়েন। এর পরবর্তীতে যে দুই বধুর স্টোরির মেইন কাহিনীটা বলতেছি। তো দুই বধুর স্টোরির কাহিনীটা হয়, ট্যাগলাইনটা কি ওটা? দুই দুই বন্ধু বধূ এক এক স্বামী। স্বামী। মানে দুই এটা- বধূ বলতে ও আর তোর আগের যে বউ, হ্যাঁ, আর হ্যাঁ, স্বামী বলতে তুই। হ্যাঁ। পারে রাসপুতিন। তারপর নিজের জন্য ক্লাস করলাম আর কি। আচ্ছা যাই হোক, হ্যাঁ। তো এর পরবর্তীতে হচ্ছে আমি লাস্ট একটা পর্যায়ে যখন মানে কোনো কিছু করা যাচ্ছে না, তো ও আমার বাসায় যায় উঠছে, কোন একটা মানে কাহিনী আছে এখানে, আরো কাহিনী আছে ওই ডিভোর্সের কাহিনীর পরেই এইটা। তো ও হচ্ছে কি আমার বাসায় যায় উঠছে, ওঠার পরবর্তীতে আমরা আলাদা বাসা নিই, মানে আমার ফার্স্ট ওয়াইফের সাথে আমি একটা ফ্ল্যাট নিই, আর ওর সাথে তো সাবলেট নেয়া। তো এর পরবর্তীতে একটা মানে ওখানে আবার কম্প্রোমাইজটা হয়ে গেছে। কম্প্রোমাইজটা হয়েছে যে দুজন আলাদা আলাদা বাসায় থাকবে, কিন্তু এখন ডিভোর্স দেওয়ার কিছু করার নেই, কারণ ও ডিরেক্টলি বলছে ডিভোর্স দেবো না। আমি ওরে বলে ও, দিছি। মেয়েকে তুই অলরেডি মানায় ফেলছিস? না না, তখনও মানাইনি। না, মানে বললি না যে আলাদা আলাদা থাকবে? আমি বলি এখানে ব্যাপারটা হচ্ছে অনেক আমি কিছু তখন skip করা যাচ্ছে তো। তখন তাও স্কিপ কর, বাট এটা কি মানাতে পারছিলি ফাইনালি? হ্যাঁ, মানানোর আমরা পিছনে ছিলাম এক মিনিট, একসাথে আচ্ছা, 2 মাস। আচ্ছা। মানানোর ওই গল্পে যা। মানানোর পিছনে ওই গল্পই বলো তুমি। আচ্ছা 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 ওইখানে চলে যা, আচ্ছা, চলে এখানে যা। একটু শেষ করে দিচ্ছি আমি। কারণ তুই বিখ্যাতই কিন্তু এই কারণে, দুই হ্যাঁ, বধূ হ্যাঁ, এক হ্যাঁ, স্বামী। বলি, কারণ বলি। কেমনে আমি possible? মনে ফেলছে, ওকে মনে আমি ফেলছে। গুরু হিসেবে এটা জানতে চাই। ওকে, এই যে যারা হচ্ছে গিয়ে মানে দুই চারটা কথাবার্তা বলবে তাদের জন্য আমি খারাপ। না, না, খারাপ না, না, বলার প্রসঙ্গ আমি খারাপ। ওই স্টোরিটাতে যা, কি হলো হ্যাঁ, পরে? হ্যাঁ, আমি সেটাই বলতেছি যে আমার মেইন রিজন যেটা ছিল যে ওইখানে হচ্ছে গিয়ে আমি যখন হচ্ছে গিয়ে ইয়েতে গেলাম, বাসায় আলাদা হইলাম, তো হওয়ার পরবর্তীতে একটা পর্যায়ে যায়নি, আমি দুজনকে বলি, আর আমি হচ্ছে মিথ্যা কথা বলছিলাম ওর কাছে দুজনের কাছে। আর ডান হাত মানে হচ্ছে গিয়ে ফার্স্ট ওয়াইফ মনে করে নিবেন, মানে এই সাইড ধরে দেখলে। নিলাম। তো ওর কাছেও মিথ্যা বলছি যে হচ্ছে গিয়ে আমি ওরে ভালোবাসি না। এটা তো তুই ওস্তাদ প্রথম থেকেই। হ্যাঁ, আর আচ্ছা। ওরে বলছি যে হচ্ছে গিয়ে মানে ওরে ভালোবাসি না। যাকে- দুজন যাকে মিথ্যার ভালোবাসার আশ্রয়। কথা বলা দরকার তাকে ভালোবাসিস। হ্যাঁ, দুজনের একজনও ভালোবাসি না। আমরা দুজনকে ভালোবাসে। মানে আসে না। দুইজনরে বলছি, মানে ফার্স্ট ওয়াইফে বলছি আমি ছোটটারে ভালোবাসি না, ছোটটারে বলছি বড়টারে ভালোবাসি না। আচ্ছা। তো আমি বলছি বড়টারে বলছি যে হচ্ছে গিয়ে ছোটটা চলে যাবে, টেনশন করো না, আর ছোটটারে বলছি যে হচ্ছে গিয়ে একটু ধৈর্য ধরো, দেখি কি হয়। তো এই হচ্ছে গিয়ে মূলত ব্যাপার। তো যাই হোক, এর পরবর্তীতে একটা সিচুয়েশনে এই যখন চাম্পু তুই কি করতেছিস সেসবের মধ্যে থেকে? ও গোলা পানি খেতেছে, ওই তখন পিনিকে ছিল। পিনিকে থেকে তো তুই পুতা হয়ে গেছিস রে। পুষ্টি, হ্যালো গাইস, তোর পুষ্টি লাগবে। দেখছিস এই ভিডিওটা? আচ্ছা, হ্যাঁ, আমরা আরে তোর জন্য আমার অনেক মায়া রে। না, আচ্ছা, একবার দেখাতে পারতাম ভিডিওতে। হ্যাঁ, হ্যাঁ, মেন এখন পয়েন্টে main চলে যাই। point এ আছি, তো আমাদের হাতে এরপরে সময় দুই বাসা নেওয়া হলো, দুই বাসা নিয়ে আমরা দুই বাসায় আলাদা আলাদা থাকতেছি। তো এর মধ্যে আমার মেয়ের সাথে আমার কমিটমেন্টটা আবার হচ্ছে গিয়ে দৃঢ় ছিল, যে আমি যদি ওকে বাই মিস্টেক কোনো কারণে যদি কোনো কিছুর জন্য যদি বলি যে আকাশকে চা দানবো, কিন্তু বাট প্রমিস যদি শব্দটা ওর সাথে আমি ইউজ করি, আমি সেটা পূরণ করবো। মানে প্রমিস যদি উচ্চারণ অন হয়। সিরিয়াস নোট, কেমন ভালোবাসিস মেয়েরে? তো বলে দে, একটু একটু মাঝে বলে দে। দুই একটা কথা বল মেয়ের সম্বন্ধে। এখন বয়স কত ওর? চার চারে চার পড়বে। হবে। একটু কথা বলতো মেয়ের সম্বন্ধে, তারপর আমি আবার স্টোরিতেই আসবো। আমাকে কথা বলতে দেওয়া হয় না বল, দুটো এখন। কথা বল। এখন আর না, বড় হয়ে যদি তুমি দেখো এই ভিডিওটা, জাস্ট এতটুকু বলবো যে হচ্ছে গিয়ে একটাবার বাবার কাছে আইসো, আইসা নিয়ে সব প্রুফ গুলো দেখো, সব তোমার জন্য আমি 23 GB প্রুফ রেখেছি। বড় হয়তো তো আম্মুনিকে মনে রেখো, ভুলে যেও না। আইসা দেখো একটাবার, যদি তোমাকে না আনতে পারি তাহলে। প্রুভ না, মেয়েকে উদ্দেশ্য করে কিছু বল। গুরু, ওর সাথে না, ওর ওর ওকে উদ্দেশ্য করে কি বলবো, ওর মানে আমি ওর সাথে খুব একটা সময় দিতে পারিনি, কিন্তু আমার লাইফের একটা ড্রিম ছিল যে আমি আমার বাবার কাছ থেকে যে জিনিসগুলো পাইনি আমি সেগুলো ফিল আপ করবো। বাট আনফরচুনেটলি আমার বাবার কাছ থেকে আমি যে কারণে তুই জিনিসগুলো দুই তিন পাই, লাইনে তোর মেয়েকে পোর্ট্রে করতে চাস, কি কি বলবি? ও একটা ব্লেসড। আর ও যেখান থেকে আসুক না কেন, ও আমার। আর 5 মাস বয়স থেকে ওর চুল রাখছি, এখনো কাটতে দিই। ওকে, তুই বললি যে তারপর দুইজনকে তুই মানিয়ে নিচ্ছিস, একজনকে বলছিস যে ওকে পছন্দ করি না, ওকে বলছিস যে আমি কিছুদিন দেখো তারপরে সব ঠিকঠাক করে দেবো, এবং দুইজনকে নিয়ে থাকতেছিস, শুরু করেছিস। তারপর তারপর শো মাস্ট গো অন। তারপর তো যাই হোক, একটা পর্যায়ে হচ্ছে আমার মেয়েকে আমি তখন বলি যে বাসায় গেছিলাম, বড়জনকে নিয়ে আমার বাসায় গেছিলাম, তো তখন আমার মেয়ে আমাকে বারবার বলতেছে, বাবা তুমি না বলছিলে আমাকে কক্সবাজার নিয়ে যাবা, কক্সবাজার তুমি না বলেছিলে নিয়ে যাবা, টাকা হলেই নিয়ে যাবা, তোমার টাকা কি এখনো হয়নি? অনেক অনেক ব্লেস একটা হচ্ছে।
এই কথাটা যখন বলার পরবর্তীতে আমি বলি হ্যাঁ বাবা আজকেই তোমাকে আমি প্রমিস করতেছি আমি তোমাকে আজকেই নিয়ে যাব। তো এই যে ব্যাপারটার কারণে না আমি ওই প্রমিসটা আমার রাখতে হবে, এখন সেটা এনি অফ কস্ট। টাকা ছিল আমার কাছে, ওই যে 3 লাখ টাকা জোগাড় করা আছে না, এখন সম্পর্ক ভাঙার জন্য 3 লাখ টাকা জোগাড় করছিলাম, ওই 3 লাখ টাকায় যদি সম্পর্ক জোড়া লাগানোর জন্য কাজে লেগে যায় বলা তো যায় না। সো ওইখানে একটা প্ল্যান খাটাইলাম যে হ্যাঁ মেয়েকে নিয়ে যাব, ওরা না যাক বাট আমি আমার মেয়েকে নিয়ে যাবো, এটা শিওর। ওই দিন রাতেই গাড়ি, সন্ধ্যাবেলা ফোন দিয়ে ওরে বললাম যে হচ্ছে কি আমি যা বলতেছি তাই করো, তুমি যাবা এটা মাস্ট, আর ওরও যাবে, ওরও যেতে হবে। তো মেরে নিলে তো মার যাইতে হবে, যেহেতু 3 বছরের একটা বাচ্চা, তো ও তো যাবে এটা শিওর। আর তুমি জিদ করবা যে তুমি একা ছাড়বা না, আমি ওরে বললাম, কারণ আমি চাচ্ছিলাম। আমি বলছি তোমরা যাও, আমরা তো একবার গেছিলাম, ও বলছে না তুমি ফোন দিয়ে বলবা যে তুমি না গেলে আমরা যেতে পারবো না। আচ্ছা তো কারে বলবে? এটা মানে আমারে বলতে ছেড়ে বলছে। দিতে বলছে, কারে? আমাকে বলছে তুমি ফোন দিয়ে ছেড়ে দিবা। মানে একটা ব্যাপার ওয়াইফকে বলতে হ্যাঁ বলছে। এটা না, ওকে আমাকে বলতে বলতে বলছে, বলছে। একটা ব্যাপার এই হচ্ছে গরিব আদমির উপর একটু রহম কর, তোদের এত কেমিস্ট্রি অনেক, কিছু আমি মাথার উপর দিয়ে আছে। সিম্পল আপনাকে শর্টকাট করে ও কি দিচ্ছি, করলো? সিম্পল শর্টকাট করে দিচ্ছি। ওর ক্যারেক্টার মানে যেটা সত্য, কিন্তু তার পরবর্তীতেও মানে ছোট মিথ্যা পক্ষ কি মিথ্যা একটা করলো? ক্যারেক্টার আমি হচ্ছে কি বাসায় ক্রিয়েট করে রাখছি আমাদের সবার পরিবারের, মানে আমার পরিবারের সবার কাছে। আরেকটা ক্যারেক্টার আছে? হ্যাঁ, সেটা হচ্ছে কি ও খুব ডেঞ্জারাস, ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে এটা ডেঞ্জারাস, ও সাজায় রাখছে, এটা আমি সাজিয়ে রাখছি। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ডেঞ্জারাস, না, এটা ও সত্য। নিজেও ডেঞ্জারাস, তুই অনেক। ধরতে পারছিস কি না জানি না, ও আগুন, আমি জানি যে ও ও আগুন বারুদ। এই দূরে থাকেন। ছোট পক্ষ কি করলো? এই ছোট পক্ষ কি করলো? আচ্ছা, তো ও হচ্ছে কি পরে বললো, আমি বলছি তুমি ওদের নিয়ে যাও, আমার কোনো না না, সমস্যা থ্রেট নাই। করলো কিভাবে ও? ও আমাকে হচ্ছে ফোন দিল, আমি ফোন লাউডে দিয়ে রাখছি, পরে আমি ও বলছি, লাউডে হ্যাঁ, দিলে তো আমাকে। বাসায় যাওয়ার তোমার পরবর্তীতে বলতে হবে আমি তোমাকে ছাড়া যাবো না, আমাকে এটাও তখন বলছে। ছোট পক্ষ এই কথা বললো। পরে আমি ওরে বলছি, ও যেটা আমার শিখাই দিছে, বলছে বললো? না আমাকে নিয়ে যেতে হবে। ওকে, এই যে ব্যাপারটা হলো, শোনাই দে, ম্যানেজ করে নিলি। হ্যাঁ এই যে দুইজনকে হচ্ছে গিয়ে ম্যানেজ করলাম, ম্যানেজ করার পরবর্তীতে আমার হাতে সময় সন্ধ্যা বাজে আর 7টা। চ্যাম্পু আছে ক্যামেরা নিয়ে? ও তো এইসব এগুলো কিছু ব্লগের না, সময় না, নাই। করি না। তো এর পরবর্তীতে এই যে আমি চলে আসছি এখন ব্লগিং লাইফের ব্যাপারে আর চলে 5 আসছি। মিনিট শেষ। হ্যাঁ, তো এর পরবর্তীতে যেটা হলো যে আমি হচ্ছে গিয়ে ওইখানে যখন বলার পরবর্তীতে আমি যখন বের হইলাম, বের হওয়ার পরবর্তীতে সন্ধ্যা 7টা বাজে, 9টায় গাড়ি সাভার থেকে। তো ইমিডিয়েট সবকিছু সব ব্যাগ বসে গুছাও, তুমি ওদিক থেকে গুছাও, তুমি এদিক থেকে গুছাও, আমরা সব বের হয়ে গেলাম। আর এটা কোন বিয়ের ঘড়ি? এটা নিজে কিনছিস না, এটা নিজে ঘুরি। ও আচ্ছা, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আমরা এখন খুব ক্রুশাল একটা টাইমে ক্রুশিয়াল আছি। টাইম বল। তো এর পরবর্তীতে হচ্ছে যে আমরা রাতে বের হয়ে যাই। ওই দিন যখন কক্সবাজার যাচ্ছি, আমি পিছনে আমার দুইটা বউ থাকতে আমি মাঝখানে, মানে আমি একটা সিটে একা বসে যাচ্ছি, আমার আচ্ছা। 2 বউ 2 সতীন তারা বাসের 2 সিটে পাশাপাশি বসে গলা জড়ায় যাচ্ছে। গল্প করতে করতে গেছে। কিভাবে সম্পর্ক হলো? না না, এটা সত্য। ও যত যা হইছে ঠিক আছে, যে ওর ফার্স্ট ওয়াইফ কখনোই আমার সাথে রুডলি কোনো কথা বলে না, আর আমিও বলি না। ওরা আমার সম্পর্কটা কখনোই সবসময় না, সুইট ছিল। একদম স্টার্ট থেকে। ফার্স্ট দেখা হলো না ওদের একসাথে? ওই না ফার্স্ট ওই দিন না, আগে তার আগের first দিন। হইছে। যাই হোক, তারপর গাড়ি দুটো একসাথে হয়ে গেল। হ্যাঁ, একদম। গাড়ি দুটো গল্প করতেছে, দুইজন গল্প করতে আর করতে। বেশি হচ্ছে আকসার সাথে, মানে ওর মেয়ের যাই হোক। সাথে আমার সম্পর্কটা অনেক বেশি ভালো। আর একটা ব্যাপার অনেক কি, বেশি। যার সন্তানকে আমি ভালোবাসি সে আমাকে ভালো না বেশি কিভাবে থাকবে? আর আকসা আমার সাথে এতটা কানেক্টেড, ও সারা বাসে আমার কোলে মানে ঘুমায় ওদের গেছে, এরকম। ওদের দুজনের ব্যাপারটা কি, ওরা দুজন সারাদিন ঠিক, আমি সামনে আসতাম তুফান লাগতো। হ্যাঁ, আচ্ছা, বিকজ ওনাদের দুজনের মনে কিন্তু পড়তো। পুরো একটা ব্যাপার ছিল যে ওনারা দুজন আসলে একটা মানুষকে ভালোবাসে, বাট বিট্রেয়ারটা কিন্তু উনি আমি। উনি দুজনকে মিথ্যা কথা বলেছে, হ্যাঁ। বাট আলটিমেটলি এই দুজনের তো কোনো দোষ নাই। হ্যাঁ। এই দুজন তো আসলে ওনাকে ভালোবাসে, এরা তো ভিকটিম। এটা তো ভিকটিম। অ্যাবসলিউটলি এইটাই আসলে তো কমেন্টে এখন বারবার দেখছিলাম। সামনে আসলে আমি বলতাম যে তুমি আমার ঠকাইছো। এটা 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 তখনও জানে না, এই ব্যাপারটা তখনও জানে না। তো এটা যেটা হয়েছে কক্সবাজার যাওয়ার পরবর্তীতে ফার্স্ট দিন অনেক ঝামেলা হয়েছে। আমি ওর ছবি তুললাম কেন, সে চেতে, তার ছবি তুললাম কেন, ও চেতে। কেউ চেতে না, কান্না করে। মানে কান্না ও দুজনে। আলাদা কান্না করে, মানে বিচের এক পাশে ও কান্তাছে, এক পাশে আমি, আর ও মাঝখানে মানে বাচ্চাগুলো নিয়ে হচ্ছে না? খেলতেছে। আস্তে আস্তে হচ্ছে। মানে তোকে নিয়ে একটা টানা হেঁচড়া অবস্থা। একটা ফ্যামিলি রুমে আমরা 3 জন থাকছি। হ্যাঁ, একটা ফ্যামিলি রুমে দুইটা কক্সবাজারে বাচ্চা আমরা আমার হচ্ছে সাথে। কি রিসর্টে ছিলাম, একটা ওর- ফ্যামিলি ওর রুম নিয়েছি। ভাইয়ের মানে ছেলে একদিকে একটা- ছোট পক্ষ আর একদিকে বড় না, পক্ষ। না, তারা দুজন খাটে, আমি ফ্লোরে। এত সোজা না। আচ্ছা, না, আমিও তারপরে তো ভাবছি যে বান্ধবী হয়ে শুয়ে থাকি। আচ্ছা আচ্ছা, তারপরে হচ্ছে আচ্ছা, তার পরবর্তীতে যেটা হয় যে আমি হচ্ছে ফার্স্টের দিন কক্সবাজারে খুব একটা রাশ যা যুদ্ধ যুদ্ধ হয়। তো পরবর্তী দিনটা আমি বলছি যে ওদের দুজনের ফার্স্টে রাত্রে বেলা বলছি যে আমাদের মধ্যে যা যুদ্ধ আছে একটা দিন, আগামীকালকের দিনটা থাকবো, বাকিটা আমরা চলে যাব। একটা দিন তোমরা দুজনই জাস্ট হচ্ছে গিয়ে আকসার দিকে তাকায় নিয়ে একটু হ্যাপি থাকো, আমারে দেখতে হবে না, তোমরা ওর দিকে তাকায় নিয়ে ওরে হ্যাপি করো। ও কক্সবাজার আসছে। আমাদের মেইন ঝগড়াটা হয় নাই কেন কখনো জানো? কারণ যখনই ধরো আমি রুড হব, দেখতাম আকসা ওই ছলো ছলো চোখে আমার দিকে তাকায় আছে, আমি ওর কোলে নিয়ে বাইরে চলে যাইতাম। কিসের ঝগড়া? আর সেম ওদের ক্ষেত্রেও ওর চোখ দেখে আর কেউ চিল্লাইতে পারতাম না, যার জন্য আমাদের ঝগড়াটাই কখনো হয় নাই। আচ্ছা। হাসি মুখে কথা বলা হয়েছে। আচ্ছা, বুঝতে পেরেছি। এবং আপনারা যখন ওই দিন রাতে দুজনকে নিয়ে বসলেন, হ্যাঁ, ওই দিন রাতে হচ্ছে গিয়ে মূলত আমি হচ্ছে গিয়ে তখন আমি দুইজনের সাথে আমি আর পারতেছিলাম না, এমন একটা মানে গ্যারাকলে চিপায় আমিতে ছিলাম যে আমি আর নিতে পারতেছিলাম না। তো তখন হচ্ছে গিয়ে দুইজনকে আমি তখন গুরু তোমার ওই
টাইমে চলে গেছে এই জন্য আমি বই আছে রেডি থাকেন। তো তখন হচ্ছে আমি দুইজনকে লিটারালি সামনাসামনি বললাম যে দেখো তোমাদের দুজনের সাথে আমি এতদিন বিট্রে করছি, যেটা সত্য আমি তোমাদেরকে সেটা বলতেছি, আমি ওরেও ভালোবাসি, আমি ওরেও ভালোবাসি, দিয়ে থাকলে দুজনই থাকবা, না থাকলে একটাও থাকতে হবে না, দুইটা চলে দুজনই যাবে। যাওগা দুজন কি বললো? কারণ মানে এটা তো এর পরবর্তীতে আমি বলছি যে হচ্ছে গিয়ে দেখো আলটিমেটলি ওরে ভালোবাসে বিয়ে করছি, তো ওরে ছাড়া তোমার নিয়ে ভালো থাকতে পারবো না, তোমারে ভালোবাসি, ওরে আমি ভালো রাখতে পারবো না, আলাদা আলাদা আমি কাউরে ভালো রাখতে পারবো না, পারবি না। রাখতে দুজনে রাখবো। আর এটা নিয়ে কোনো মানে ওরা জানে আমি কেমন। সো দ্যাটস ওয়াই যে জিনিসটা হয় যে না ফার্স্টে তো দুজন মিলা হচ্ছে গিয়ে আমার ইচ্ছা ধারে বকে, বইকা নিয়ে হচ্ছে গিয়ে তারা দুজন মিলা গলা জড়ায় নিয়ে কান্না করা শুরু করে দেয় যে দুইটাই থাকবো না, ওরা দুইটাই চলে যাবে। আমি বলছি আমি তো থাকবোই না, তুমিও থাকো না। যে ছেলে তোমাকে না জানে বিয়ে করছে, তখন আমি ওর এক্সট্রা প্রিভিয়াস লাইফ গুলো জানি না, যে বিয়ে করার কারণটাই আমি জানি না। তার মানে এই ছেলে আমাদের আবার ঠকাইতে পারে, আমি থাকবো না তুমিও থাকবো না, পরেও কান্না মানে করতে দুই বউ করতে- মিলে কান্না হ্যাঁ, করতেছে। কিন্তু ওই গলা চড়াও বলছে ধরে। যে দেখ তখন বলছে? তখন তোমার সামনে? না না না, ও তো ঘুমাই আমি বইলা নিয়ে ঘুমাই গেছি, ঘুম আসছে না? আমি কইছি যে যা কে জানে তুমি এত ঘুমাইছিলে না ভান করছিলে। ঘুমাইছিলাম, কারণ হচ্ছে 2 দিন ধরে জাগ না এগুলোর প্যারায়। ওকে ওকে, তারপর Okay, দুজন তারপর হচ্ছে এখন ও আমাকে বলে, ওর ফার্স্ট ওয়াইফ আমাকে বলে যে দেখ তখন আমাদের তুই তো করে সম্পর্ক হয়ে গেছে, মানে আন্ডারস্ট্যান্ডিং এরকম হয়েছে থাকতে থাকতে। তো বলতেছে দেখ আমাদের নিয়েই তো ঝামেলা, তো থাক তুই তোর বাসায় থাক, আমি আমার বাসায় থাকি, কতদিন মানুষ বাঁচে, একসাথেই থাকি, তুইও থাক আমিও থাকি, যেহেতু আমার একটা কে বেবি বলছে আছে। এটা? ওর ফার্স্ট ওয়াইফ, যেহেতু আমার একটা বেবি আছে, আমি ওকে নিয়ে কোথায় যাবার, তোর যেহেতু প্রিভিয়াস লাইফে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সে আমার সবকিছু মানে জানতো। 203 একসাথে বলতেছে হ্যাঁ, কথা। তো ও আমাকে বলতেছে, আমি শুধু শুনতেছি যে তাহলে তুই বা কই যাবি, বারবার আচ্ছা। অ্যাক্সিডেন্ট হলে মানুষ তোকেই খারাপ ভাবে, মানুষ কখনো ছেলেদের দোষ দেখে না, তার চেয়ে তুইও থাক আমিও থাকি। আমি বলছি ভাবো আমি যদি মেনে নেই আমার কোনো প্রবলেম হবে না, কিন্তু 2 দিন পর পর এটা নিয়ে ফাইটিং হবে, ওই যে সতীনের চুলাচুলি আমি চাই না, আমি এগুলো আমি ঘৃণা করি, ঠিক আছে? আমি যার জন্য চুলাচুলি আছে, তোর নিজের পর একটা ইম্প্যাক্ট আছে না? এক্স্যাক্টলি যাই হোক সবকিছু মিলে আমি ওকে বলছি যে একটা মেন্টালি প্রেশার কিন্তু আমারও থাকবে, স্যাক্রিফাইস করতে হবে। তো বলছেন না যাওয়ার পরে 2 দিন তোর বাসায় থাকবে, 2 দিন আমার বাসায় থাকবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, তখন 3 হচ্ছে দিন ছুটি তোর। হ্যাঁ তারপরে না না এরপর আমি কই গেছি? ও ঘুম থেকে উঠে ভাই ওর ডায়েট ওর আমি পুষ্টিবিদ আমি হইতাম। 2 দিন ওখানে 2 দিন ওখানে 3 দিন ছুটি। না, যাই হোক তারপর হোয়াট দ্য ফিশ? ওটা ঘুম থেকে উঠাই, কি হ্যাঁ। বলে উঠাই আমি উঠাই, এই যার 2টা বউ আছে তারা তো শান্তির ঘুম মানায় না, উঠছে বলে কি হয়েছে, এটা ব্লগ করছিস কেন? আমরা একটু দেখতাম। তখন তো আমরা ব্লগার ছিলাম না, এটা আমার আফসোস। Vlogger হওয়ার কাহিনী তো আসতেছে, এখনই চলে আসবে। আচ্ছা আচ্ছা, দে ওটা কি? ওটা বলছি যে না আমরা 2জনই থাকবো, তোর কপাল খুলে গেছে যে আমরা 2টাই থাকবো, একটা যাবো না। পরে 2 দিন আমরা এক্সট্রা বাড়ায় থাকছি, ওই 2 দিন আমাদের লাইফের বেস্ট ট্যুর ছিল এখনো পর্যন্ত। কিরকম আমরা শুনি অনেক একটু? এনজয় করছি, লাইক অনেক, আমরা- আমরা বের হচ্ছি, বিচে যাব, তো রিসোর্টের ম্যানেজারটা বলতেছে ম্যাম একটা কোশ্চেন করি, 2টা বাচ্চা আমাদের সাথে, মানে ওর ভাইয়ের ছেলে আর আমাদের মেয়ে আকসা। তো এখন বলতেছে বাচ্চা 2টায় আমাকে আম্মুনি ডাকে, ওকে আম্মু ডাকে, ওকে বাবা ডাকে, আপনার আসলে সম্পর্কটা কি? ভাইয়া আপনাদের confused কি হয়ে হয়? গেছে। হ্যাঁ, সন্তান 2টা কার? আমরা বলছি আমাদের 2জনের সন্তান, একটা যে ভাসুরের ছেলে বলি না, বলছে আমাদের 2জনের। তাহলে মানে ভাই আপনাদের কি হয়, হাজবেন্ড কার? 2জনেরই। উনি জোরে একটা চিৎকার দিয়ে বলছে ওয়াও। বেসিক্যালি ওনারা ততক্ষণে একসেপ্ট করে নিয়েছেন হ্যাঁ ওই পুরো তারপর আর বিষয়টাকে। কি হ্যাঁ, তারপর তারপর আমরা অনেক এনজয় করি, এনজয় করার পর আমরা কিভাবে আসি, enjoy? আমি ওই যে কক্সবাজারে ঘুরি একসাথে, মানে তখন কথায় কথায় ওর আমরা ex-wife হচ্ছে কি এসে যে বলতো, বাইক ছিল, বাইক নিয়ে ঘুরতেছি হ্যাঁ, সবাই, অনেক সেই মজা level-এর করছি। সেই level-এর। তখন তখন তো আর কোনো প্যারা নেই। তখন আমি TikTok-এ তখন first upload প্যারা দেই। বানাই। তখন তখন না, দেয় তখন ওদের রুটিন করে টাইম দিতে হবে না? তখন হ্যাঁ ওই চিন্তা তখন নাই। কক্সবাজারে তো ঘুরতেছি সব, তো তখন হচ্ছে যে একটা পর্যায়ে লাস্ট পর্যন্ত হচ্ছে কি ওইখানে যারা যারা ছিল আশেপাশে আমি অনেকগুলো TikTok করে টিকটক upload দিই বানানো হয়, তখন। আমি 2 বোন নিয়ে ঘুরতেছি, 2জনে হাত ধরে ঘুরতেছি। এই সবাই টিকটক আছে হ্যাঁ, দুইজনের? আছে। হ্যাঁ হ্যাঁ। আছে। তাই? আব্দুল আলী বলেছেন আপু বাসায় কারেন্ট নাই, গরম লাগছে, বেবিরও গরম লাগে, আমারও গরম লাগে, প্লিজ একটু সংক্ষেপ করে বলেন, সময়ও নাই। ওকে, একটু আমরা সময়টা- সোফার অনুষ্ঠান কত কিন্তু যে সংক্ষেপ অলরেডি করে বলছি already। অলরেডি কিন্তু কভার করে নিয়ে এসেছি বর্তমান আচ্ছা, situation। এখন আমরা হচ্ছে situation আমরা তো এখন শুনেই এখন- গেলাম, এখনকার সবই সব সবই situationটা complete। চলে আসি। আচ্ছা, যারা পরে জয়েন করেছে তাদের অবগতির জন্য জানিয়ে রাখি আমার পাশে যে আমার আজকের অতিথি এবং সেই সাথে আহাদ এবং তিশা, এরা দুইজনের একটা প্রিভিয়াস লাইফ আছে। ওই যখন খুব অল্প বয়সে তখন বিয়ে হয় একজনের সাথে, সেই বিয়েটা পারিবারিক সিদ্ধান্তেই হয়। বিয়ের কিছুদিন পরেই তার সেপারেশন হয় এবং বাট তার ওই ঘরে একটা ছেলে বেবি আছে। আর আহাদের ক্ষেত্রে এমনটা হয় যে তার বৈবাহিক সম্পর্কের পরে কিছুদিন পরে তারও ঘরে একটা কন্যা সন্তান জন্ম নেয়। কিন্তু তারপরে তার যেহেতু সম্পর্কে একটা টালমাটাল অবস্থা, সে যতটুকু বলেছিল যে মেয়েটির বহির্মুখী সম্পর্কের কারণে সেখান থেকে সে ফিরে আসে। কিন্তু এই ছেলেটি যখন এই মেয়েটির সাথে সম্পর্ক করার চেষ্টা করে, তখন সামহাও ওই জিনিসটা গোপন রাখে, যাতে করে সামহাও এই মেয়েটিকে সে পায়, সেজন্য চেষ্টা করতে থাকে, ফাইনালি তাকে বিয়ে করে। দিস ইজ অল অ্যাবাউট। কিন্তু এই ঘটনার মধ্যে আবার পূর্বতন যে ওয়াইফ সে ফিরে আসে,
ক্ষমা টমা চাই এবং দুইজন মিলে কোএক্সিস্ট করে। এটাই ছিল টুইস্ট, যেই জিনিসটা বা যেই লোগো স্পিচটা ভাইরাল হয়েছিল যে দুই বধূ এক স্বামী, এইভাবে কিন্তু ওরা দুইজন মেয়ে একসাথে এক্সিস্ট করতেছে আমাদের সাথে। এই তো যারা পরে আসছে তারা অলরেডি জেনে ফেলে আগে এখন এখন গল্পতে তো এখন রানি লাস্ট আছে। একদম তো এখন হচ্ছে এখন হচ্ছে মূলত 5 মিনিটস অনলি। ওকে, এখন হচ্ছে মূলত ব্যাপার যেটা হয় যে বলবেন 5 নাকি? মিনিটসও শেষ করতে পারবে না, ঈশা, আমি তুমি বলে বলো, দিই। হ্যাঁ। তারপর কক্সবাজার থেকে আসার পরে আমরা সিদ্ধান্ত নেই ওর মানে সেই ফার্স্ট level এ আমি দুই দিন বলি, কাটছে। ওর ফার্স্ট ওয়াইফে সিদ্ধান্ত নেয় যে যেহেতু আমরা মেনেই নিছি আর এই 4 দিন তোর সাথে থেকে এখন আমি তোকে মিস করতেছি, আমি একা থাকতে পারতেছি না, তার চেয়ে আমরা এক বাসায় থাকি। এক বাসায়। যেহেতু আহাদের অনেক লোন আছে, টাকা পয়সা দুই বাসায় ডাবল খরচ, জামা কাপড় আহাদের এইখানে থাকবে না ওইখানে থাকবে, একটা ঝামেলা। আমি বলছি ভাবো একসাথে থেকে চুলোচুলি করতে পারবো না, আমি ঠিক আছি, আমি ঠিক থাকবো, কিন্তু তুমি আগে কঠোর হও যে হ্যাঁ। বলছে কোন সিদ্ধান্তর সব পরে আগে তুই আয়, আমার ভালো লাগতেছে না একা একা। দেন একসাথে থাকা শুরু করি আমরা, এক সপ্তাহ বিন্দাস ভালো ছিলাম। এক সপ্তাহ পরে, এক সপ্তাহের মধ্যে ওর ফার্স্ট ওকে খোঁজাতে থাকে তোমার বিয়ে করার কারণটা কি, তুমি কেন বিয়ে করছিলা, এই আমাদের খুশির মধ্যে কেন বিয়ে করছিলা, কেন বিয়ে করছিলা। দেন ও একটা পার্সোনাল কারণ সেটা ও বলে দেয়, বলে দেওয়ার পরে সে হার্ট হয় আর সেও বুঝতে পারে যে না কারণটা সত্য, ঠিক আছে। এই পার্সোনাল কারণটা কি আমরা হাইডি রাখবো? হ্যাঁ এটা হাইট থাক, এটা হাইট থাক, ওর বলার দরকার, আমি এটা বলতে চাচ্ছি না অ্যাজ এ মেয়ে। আচ্ছা, আমি এটা একটা কি মেয়ে। আহাত বলতে চাচ্ছেন? না সাক্ষী স্কিপ না করেছে। এটা হাইট থাক একটা আপু। জিনিস, না বিকজ গুরু অনেক মানুষ আছেন যারা আসলে কন্টিনিউয়াসলি বলে যাচ্ছেন আহাতকে দোষারোপ করে যাচ্ছেন, বিকজ আহাত নাকি প্লে বয় এবং আহাত মিথ্যা কথা বলে দুটো বউকে ফাঁসিয়েছে। আসলে দোষটা দুটো মেয়ের কারোরই না, দোষটা আসলে আহাদের, কারণ আহাত মিথ্যা কথা বলেছে। তাহলে ঠিক আছে? বলবি কি? আচ্ছা, তো এখানে ব্যাপারটা হচ্ছে যে আমার মূলত মনে হয় যে আপনাদের যারা ফ্যান আছেন তারা কম বেশি সবাই জানে। সবাই জানে। আচ্ছা, সবাই এখন আমি ব্যাপারটা বলি। ফার্স্ট অফ অল আমি ফার্স্ট দিক থেকে 30 শুরু সেকেন্ড। করেছি। ফার্স্ট দিক থেকে শুরু করেছি যে হচ্ছে 30 গিয়ে- সেকেন্ড কথাটা শেষ করতে হবে শুধু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের আসলে সময়টা খুব কম। আচ্ছা, 30 সেকেন্ডের বেশি দিব ওকে না। ঠিক আছে। তো কি কথাটা বলতে যাচ্ছিল সেটা বলে ছেড়ে। ফিজিক্যালি প্রবলেম। ছেলেদের আমাদের হয় ডিম মধুর দুধ না খেলে, মানে কি বলতেছিস? মানে আচ্ছা, মানে ওর ডিজায়ারনেসে কমতি, এত গভীর আমরা না, আমি ডিজায়ারনেসে এটার জন্য কমতি, বলতে চাই এটা না, এটা বুঝাচ্ছিস বাদ দাও। তুই? মানে she had some issues হ্যাঁ, হ্যাঁ, probably and that's why মানে এরা অনেক আগে থেকেই আসলে তাদের মধ্যে ওই ইন্টিমেসিটা ছিল না, হ্যাঁ। ওই এই ব্যাপারটা আসলে তাদের মধ্যে ছিল না। ওকে আমরা এত স্কিপ করি, গভীরে আমরা না হ্যাঁ, যাই। সেটাই। তো এরপর হচ্ছে ওইটা জেনে ও হচ্ছে চলে যায় রাগ করে বাবুকে রেখে। তো আমি কি করি তখন ফার্স্টে খবর নেই যে ও কোথায় আছে। যখন জানতে পারি ওর বাবার বাসায় আছে, ওই দিন গাড়ি নিয়ে নরসিংদী চলে যাই। যাওয়ার পরে ওর বাবা মার সাথে এত একটা ভালো সম্পর্ক হয় যে আমাকে মেয়ে বানায়, আমার হাতে ওকে তুলে দেয়। জানো, কার বাবা মা? বড় আমার সতীনের বড় বউ। বাবা মা। বড় পক্ষ। হ্যাঁ আমাকে বলে যে না সতীন হলো তোর মতো মেয়ে হবে না, আচ্ছা। তোর হাতে তুলে দিলাম, আমি হাতকে চিনি না, Okay. নিয়ে যা। আসছে এরপর 2 মাস আমরা অনেক ভালো ছিলাম। এই 2 মাসে হচ্ছে ওর এক্স ওয়াইফের কথা যে আসো তাহলে আমরা তো একসাথে থাকতেছি, একটা ইউনিক সম্পর্ক, আমরা ভ্লগিং করি। আর টিকটক আমি তখন অলরেডি আমার 50,000 ফলোয়ার টিকটক করি, যে তুই এখন যেহেতু follower ভিডিও কত? করছ এখন 1,40,000। তো যখন টিকটক তুমি ভিডিও করো ওটার তার জন্য চেয়ে আসো আমরা ভ্লগিং করি, ঠিক আছে। এরপর আমরা ভ্লগিংটা স্টার্ট করি, তারপর 2 মাস আমরা খুব ভালো থাকি, ওই আমরা ভ্লগিং করতেছি। বেসিক্যালি আপনারা হ্যাঁ। তখনই ভাইরাল হয়েছেন। মূলত তখনই মূলত আমরা মূলত viral ব্যাপারটা হয়েছি। হচ্ছে যে ওই সময় এখানে জাস্ট ওটার একটু বলি। ভিউয়ারশিপ কত যেটা ভাইরাল হয়েছিল ওই ভিডিওটা? না, আমাদের মোস্ট দুই ভিউয়ার বন্ধু হচ্ছে একসাথে? না আমাদের মোস্ট ভিউয়ার হচ্ছে আমার প্রিভিয়াস লাইফের যে কাহিনীটা বলছি এটা 3 লাখ ভিউ, ওটা মোস্ট আচ্ছা, ভিউ। আর হচ্ছে মানে এখানে YouTube মূলত এটা ব্যাপার 3 লাখ। মানে এই যে দুই বধূ এক স্বামী, এই ঘটনাটার পিছনে একটা রহস্য আছে। তো এই ঘটনাটার পিছনে রহস্য হচ্ছে কি আমার ফ্রেন্ড সার্কেলটা হচ্ছে কি আমাকে টিটকারি মারার জন্য হচ্ছে কি তারা ফেসবুকে স্ট্যাটাস দিতেছিল যে দুই বধূ এক স্বামী। ওই যে কক্সবাজারে কিছু দেখছে, ওইটাকে আমরা টাইটেল বানাই ফেলছি। বলছি যে এটাই হ্যাঁ, আমাদের টাইটেল হবে। মানে এটা যাও। হচ্ছে হেটার্সদেরকে একটা হ্যাঁ, জবাব দিয়ে জবাব দিয়ে দাও। তোমরা এটা ঠিক আছে। আমরা যে এটা ভিডিও আমাদের আপলোড দিই না কেন title এটা দুই হবে। বধূ এক স্বামী থাকবে। একদম সবকিছুতে হেডলাইন 2 বোধ একসামী, সবকিছুতে। তারপর খুব ভালো থাকে, কিন্তু 2 মাস পর সামহাও আমরা পরে জানতে পারি যে সে আবার একটা রিলেশনে জড়ায় ওই ছেলের, ওর এক্স ওয়াইফ। তারপরে সে এখান থেকে চলে যায়, এটা আমরা পরে জানি, তখন জানি না। তখন জানি ও ঝগড়া করে বাসায়, তো বলতেছে আমি থাকবো না, আমি চলে যাব। আমার মেয়ে আমাকে জাস্ট খালি লাস্ট একটা কথা বলছে যখন সে চলে যায়। তো 2 মাসই টিকবে স্বাভাবিক। তারপর না তো না আসলে এখানে- ব্যাপারটা হচ্ছে যে তার ওয়াইফ তখন অন্য কারোর সাথে Affair. ইনভলভ হয়ে গেছে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স। তো এর পরবর্তীতে যেটা হয়েছে মানে আমাকে যাওয়ার আগে জাস্ট একটা কথা বলছে যে আমার মেয়ে আমার মেয়ে একটা এমন পরিবেশে বড় হবে যেখানে সে বড় হওয়ার পরবর্তীতে তাকে বলবে যে তোর বাবা 2টা বিয়ে করছে, তোর বাবার 2 বউ, আর তুই 2 মা নিয়ে থাকোস। এই কথা শুনে আমার মেয়ে বড় হবে, সেটা আমি চাই না। বাট আলটিমেটলি এখন তার মানে ওই মেয়ের মানে আমার ওই মেয়ের এখন কথা শুনতে হবে, যেটা সে এই কথার জন্য নিয়ে গেছে, আলহামদুলিল্লাহ এই কথা তারা শুনতে হবে না। বাট এখন দিন শেষে তার ছবি ভাইরাল হওয়ার পরবর্তীতে, অশ্লীল ছবি ভাইরাল হওয়ার পরবর্তীতে এখন সমাজ কি বলবে? আচ্ছা, এখন তো আমার প্রশ্ন হচ্ছে তার কাছে, আমি ওইদিকে তাকাই বলি, আপনি যদি দেখে থাকেন যে আপনি আপনার মেয়েকে কোন পর্যায়ে নিয়ে গেলেন, যে আপনার নোংরা ছবি এখন হচ্ছে গিয়ে আমাদের কমেন্ট সেকশনে জায়গায় জায়গায় মানুষের ইনবক্সে পড়ে আছে। আপনার মেয়েকে ভবিষ্যতে এখন মানুষ কি বলবে, একটু নিজের কাছে নিজে প্রশ্ন করে যাইনেন।
এটা তার কাছে প্রশ্ন ছিল, করে ফেললাম। আচ্ছা, আমার সাথে যতটুকু কথা হয়েছে এই টিয়া ফ্যামিলির মানে আহাদে এবং তিশার, আমি একটু গুরুকে জানিয়ে রাখি, গুরু হয়তো আজকে একটু ফিজিক্যালিও আনসার না আমি পুরো পারফেক্ট আছি এখন। গুরুর একটু না আমি ঠান্ডা জ্বর শুনতেছি না, আমি লেগেছিল। শুনতেছি, আমি আচ্ছা, পারফেক্ট আছি। আচ্ছা, বেসিক্যালি গুরু যখন উনি চলে যায় তখন কিন্তু ওনারা গিয়ে আসলে নিয়ে আসতে চায়, মানে একবার আমরা নিয়ে আসি। ফার্স্টে তো এক সপ্তাহ। এক সপ্তাহ, আচ্ছা, এখানে আমি শেষ একটু করি। ইম্পর্টেন্ট, বলো। আমি এই টপিকটা প্লিজ এটা একটু বলতে চাচ্ছি। প্রথমবার তো হচ্ছে এক সপ্তাহ মাথায় নিয়ে আসি, তো দ্বিতীয়বার যখন হচ্ছে গিয়ে সে 2 মাসের সময় চলে যাওয়ার পরবর্তীতে তাকে হচ্ছে গিয়ে আমরা আমাদের ডিসেম্বর মাস তখন ইভেন্ট চলতেছিল, আমরা 10 দিন সময় নিই, 10 দিন মানে টানা ইভেন্ট, তো 10 দিন পরবর্তী তার মাকে জানাই নিয়ে বলি যে হচ্ছে গিয়ে ও যেতে চাচ্ছে, কি করব, বলে হ্যাঁ পাঠাও, ড্রপ করে দে। ঠিক আছে। তো ও যেতে চায়, কি করব, তো পরবর্তীতে বললো যে হচ্ছে গিয়ে আচ্ছা ঠিক আছে আসুক, কিছুদিন মন মানসিকতা ঠিক হোক, তারপর চলে যাবে। তো এর কথা বলার পরবর্তীতে আমি পাঠানোর পরবর্তীতে সে যায়। 10 দিন পরে আমরা যখন আনতে যাই, সেখানে একটা চরম মাত্রার সিনক্রেট হয়। তো সিনক্রেটটা হয়, তারা হচ্ছে গিয়ে পুরো বাসা তালাবদ্ধ করে ফেলে। বাসা তালাবদ্ধ করে নিয়ে বলতেছে যে হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে পুলিশ আসবে, মেম্বার আসবে, এইটা হবে সেটা হবে, তার পরবর্তীতে হচ্ছে গিয়ে তোমরা বিচার হবে, তার পরবর্তীতে যাবে, কাবিনের টাকা দিয়ে তারপর কাবিনের টাকা দিয়ে বিচার টিচার হবে, তারপরে যাবা। তার তো মানে আমি উনি যেটা করেছে এটা পুরোটা একটা ট্র্যাপ ছিল। হ্যাঁ, আপনাদের ওটা- একটা trap এইটা ছিল। ট্র্যাপ না, এটা না আমরা 3বার আনতে গেছি, এটা দ্বিতীয়বারের কথা বলতেছি। আচ্ছা, মেইন ট্র্যাপ ছিল তৃতীয়বার তৃতীয়বার, হচ্ছে trap। দ্বিতীয়বার একটা ট্র্যাপ না। যাই হোক, দ্বিতীয়বার কাহিনী হয়েছে, ওখানে অনেক ঝামেলা করে আমরা এখান থেকে ট্রিপল লাইনে ফোন দিয়ে আমি প্রেস রিপোর্টার এটা পরিচয় দিয়ে তারপর তৃতীয়বার আবার একটা কাহিনী হয়, ফেব্রুয়ারি মাসে সে ডিভোর্স দিয়ে যায়। ডিভোর্স দেয় তাও তার সেই বয়ফ্রেন্ডের টাকায়, যেটা তার বয়ফ্রেন্ডের থেকে আমরা ইনফরমেশন পাইছি, সেটাকে ডিভোর্স দিয়ে দেয়। কিন্তু যখন ডিভোর্স দিচ্ছে আমরা কিন্তু তখন জানি না, রিলেশনের কথা তখন আমরা জানি না। দেন ডিভোর্স দেওয়ার কিছুদিন পরে তার ছোট ভাই আমাকে ফোন দিছে। ডিভোর্সের 2 দিন পরে 2 দিন পরে তার ছোট ভাই ফোন দিছে যে আপু তো ডিভোর্স দিয়ে এখন আফসোস করতেছে, সে তোমাদের কাছে কামব্যাক করতে চায়। তোমাদের মানে তোদের কাছে? হ্যাঁ, আমাদের কাছে সে কামব্যাক তোমরা আসো নিয়ে যাও, কারণ সে সমাজের ভয়ে বলতেও পারতেছে না। ভয় বলতে পারতেছে না, সে যাবে। তা আমি না ওই যে অন্ধবিশ্বাস একটা ওর প্রতি বললাম, আমি যাই, ও বলে যে এটা একটা ট্র্যাপ। আমি আগে আমাকে থেকেই দ্বিতীয়বার বলছি। আটকাইছিল, টাকা নিতে পারে না, এটা ট্র্যাপ। আমি বলছি এটা কোনো ট্র্যাপ না, চলো। কিন্তু 3বারই আমরা এই সেম গাড়ি নিয়ে গেছি। ড্রাইভার ভাইও যাইতে যাইতে বলতেছে যে তিশা এটা কি ট্র্যাপ না, তুমি কি শিওর? কথা বলছো তুমি ওর সাথে? আমি বলছি ভাই কথা হয়েছে, আমি শিওর, চলো ও আসবে, গেলেই আসবে। আমি মানে পুরো অন্ধবিশ্বাস। এত মানুষ বলতেছে যে ও ছিল সাথে, আরেকটা আমাদের ছোট ভাই আছে, ও ছিল। ওরা পর্যন্ত এত খুশিতে আমরা আনতে গেছি, আমি বাসা বাজার করে রেখে গেছি, ব্লগ করছি যে ও চলে আসবে। যাওয়ার পরে নিয়ে কত সুন্দর ব্যবহার আমাদের সাথে, পিঠা বানায় দেয়, মানে নরমাল। মানে ভোরবেলা আমরা নরসিংদী তো আমরা ভোরবেলা সময় আমরা গেছি রাত 3টার সময়, তখন একদম নরমাল। যেই সকাল 10টা বাজে তখন বলে যে আগের বার যেহেতু তোমরা আসছিলা, মেম্বার একটা সালিশি করছে, এবার মেম্বার আসুক, তারপর মেম্বারের মাধ্যমে তোমাদের হাতে তুলে দিব। তা আমরা দেখি আসলে কারণ আছে, যুক্তিযুক্ত কারণ। তো আমরা এরপর কি করে থাকি, মেম্বারে যখন আসে সেই তাদের রূপ চেঞ্জ। ওকে জিজ্ঞেস করা হয় তোমার হাজবেন্ড তোমাকে নিতে আসছে, তুমি যাবা না? বলে আমি কোথায় যাবো, আমার টাকা দিয়ে তারপর এখান থেকে যাবো। আমি ওকে ডিভোর্স দিয়ে দিছি, আমার টাকা দেবে, টাকা যাবে, না হলে ওদের লাশ যাবে ডিরেক্ট। তখন না লাইক আচ্ছা একটা মিনিট, এখানে একটা ইম্পর্টেন্ট কথা একটু বলি। এই কথাটা বলার আগে তারা হচ্ছে গিয়ে আমরা 5 জন ছিলাম, আমাদের 5 জনের হচ্ছে গিয়ে ফোন সব সিজ করছে, ফোন নিয়ে গেছে, বলছে যে হচ্ছে তোমরা টিকটক ভিডিও বানাও, তোমরা ইউটিউবে ভিডিও বানাও, আমাদের এখানে চলবে না, হাসতে তো এখানে হচ্ছে গিয়ে তারা হচ্ছে আমাদের ফোনগুলো নিয়ে নিল। তো আমরা হচ্ছে গিয়ে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরবর্তীতে লাস্ট একটা পর্যায়ে যখন এই কথাগুলো বলতেছে, তো তখন ওইখানকার মেম্বার তখন বলতেছে যে হচ্ছে কি আচ্ছা ওদেরকে হচ্ছে কি আমাদের 1 ঘন্টা কাজ আছে, ওদেরকে হচ্ছে রুমের ভিতরে আটকাও, আমরা 1 ঘন্টা কাজ শেষ করে আসতেছি। পরে এসে দেখতেছি তো আমাদেরকে রুমের ভিতরে হচ্ছে গিয়ে 2টা গেট ছিল, 2টা গেট দিয়ে হচ্ছে গিয়ে আটকায় দেয়। তো আটকায় দেওয়ার পরবর্তীতে ওই সিচুয়েশনে তখন হচ্ছে গিয়ে বাহির থেকে শুনতেছি যে মেয়েটারে আনতে যাওয়ার জন্য, এই মেয়েটা তার সতীনরে আনতে যাওয়ার জন্য এত মানে কিচ্ছা কাহিনী করে নিয়ে গেল। আমি বললাম ট্র্যাপ, তার পরবর্তীতেও ওই সতীন সে বাইরে থেকে দাঁড়ায় নিয়ে বলতেছে, মানে তার ফ্যামিলি মেম্বারের কথা বলতেছে, তার বাবা বলতেছে যে হচ্ছে গিয়ে ওদেরকে হচ্ছে গিয়ে মেম্বার আমাদেরকে সময় দিয়ে গেছে, ওদেরকে যদি হচ্ছে গিয়ে মানে এখানে মারতে মারতে গুমো করে ফেলো বা হচ্ছে গিয়ে কেউ মরেও যায় তাও কিছু না, গ্রামবাসীর সাথে বেয়াদবি করছে, এই বেয়াদবির কারণে হচ্ছে গিয়ে গণধুলাই দিয়ে মারছে, সমস্যা নেই, এটা হচ্ছে গিয়ে বলবো। তো তখন একজন জিজ্ঞেস করতেছে যে ই করবো কি বলে, একটা মেয়ে তো আছে সাথে, মেয়ের গায়ে হাত তুলে তো আমরা ফেসে যাবো। এই কথা যখন বলছে, বলার পরবর্তীতে যাকে আনতে গেছে সে আর তার মা, তারা 2 জন বলতেছে যে কেন আমরা আছি না, মেয়েটার আমরা মারবো, ছেলেটা গুলার আপনারা মারবেন। সো আমরা ওখানে পুরো সব মানে আমি বসে পড়ছি যে আমি কাকে নিতে আসছি। তো এইখানে সাথে আমি 2 মাস ছিলাম, লাইক আমার পুরো পৃথিবী তখন মিথ্যা হয়ে গেছে। যে এর পরবর্তীতে আমি বিশ্বাস করি না এখন আর। তো পরবর্তীতে একটা সিচুয়েশন যখন এই কথাগুলো চলতেছে, তখন আমি জাস্ট আমার ছোট ভাই, ওর সাথে আরেকটা ছোট ভাই ছিল, তো ওই ছোট ভাইটা জাস্ট খালি বললাম যে হচ্ছে গিয়ে গেটটা লাগা,
গেট দুটা ভিতর দিক থেকে লাগা। বাইরে দিয়ে তো ওরা আমার তখন আর সিচুয়েশন তখন কিছু মাথায় আসতেছিল না, আমি জাস্ট খালি হচ্ছে ওইখানে দাঁড়াইলাম, দাঁড়ায় নিয়ে ডানে বামে ঘুরতেছি, সামনে দেখলাম কয়েকটা হচ্ছে গিয়ে ফার্নিচার আছে গ্লাস যুক্ত, তো আমি হচ্ছে গিয়ে ওইখানে আমার নিজের মাথা আঘাত করলাম গ্লাসের সাথে, মাথা এখানে ফেটে গেছে। যে আমি আমার নিজের আত্মরক্ষার জন্য আমি আমার মানে করতেছি। তো পরবর্তীতে হচ্ছে মাথা ফেটে যায়, মাথা কেমনে আসলো তোর মাথায়? ইনস্ট্যান্ট আমার বাঁচতে হবে, কারণ ওখানে তাদের হাতে মরে যাওয়ার থেকে গণধুলাই খারাপ মরার থেকে। দুইটা ছেলে আমাদের সাথে, ওদের ফ্যামিলি আমাদের উপর দায়িত্ব দিয়ে রাখছে, আমরা সেকেন্ড ফ্যামিলি, ওদের কি জবাব দিব ওদের বাবা মাকে যায় যদি ওদের কিছু হয়ে যায়? আমি ওরে নিয়ে টেনশন, ওদেরকে নিয়ে টেনশন, আর তার মধ্যে সবাই মাথায় বাড়ি মারলি কিসের সাথে? ওই সাইডে হচ্ছে ওয়াল ক্যাবিনেট বা এরকম ছিল, হ্যাঁ সাথে সাথে রক্ত, রক্ত ভরেছে ওর। ও আমরা সবাই এক রুমে। তুমি দেখে কি করলে? ফিরাইতেছি, কি করব? আমি তো ওদের বুঝতে দিইনি, কারণ আমি জানি আগে বললে হচ্ছে কি সব ঝামেলা হয়ে যাবে। ভাঙতেছে, তো আমরা সবাই ফিরাইতেছি ওরে। পরবর্তীতে আরেকটা ঘুষি মারে হচ্ছে আমি হাতটা কেটে ফেলি, তো রক্ত শুরু হয়। না, এগুলো তো নরমালি সিনেমাতে দেখে জন্য বারবার আমি রিকল করি। হ্যাঁ, এটা সিনেমাতে দেখা। ওদের আর এটা না করলে আমরা বেঁচে ফিরতে পারতাম না এখান থেকে। কিন্তু আমরা মোটামুটি এতটুকু আজকে জানতে পারলাম, সেটা হচ্ছে মানুষের মানে জীবন আসলে সিনেমার চাইতেও অনেক হয় আসলে, একদম। যেটা সিম্পল ব্যাপার বলতে গেলে যে হচ্ছে কি সিনেমা তৈরি হয় মানুষের জীবন থেকে। অ্যাবসলিউটলি। এরকম সিনেমা বানায় আমারটা দিয়ে বানায় ফেলেন, প্রডিউস করেন, আমি কি বানাবো। অবস্থা এখন আর বলতো? এখন এটা তো বর্তমানে হইলো যাই হোক। ফিরে চলে আসে। আচ্ছা, না পেরে না, চলে না, আসেনি, বেঁচে না না ফিরে না আসে। বেঁচে ফিরে আসেনি তখনও। তারপর অনেক একটু ফিরে টাইম। হ্যাঁ হ্যাঁ ফিরে যাও, আসতেছে। তারপর একটা যখন মিনিট ফিরে দাঁড়া, আমি আমি জাস্ট এই ব্যাপারটা বলতেই যাচ্ছি, দ্যাটস ওয়াই। এর পরবর্তীতে ওই যে এই সিন কাটটা করলাম, তো তার পরবর্তীতে আমাদের যে ড্রাইভার ভাই, সবার মোবাইল তো দিয়ে দিছি, সে জাস্ট বললো, ও বলতেছে একটা ফোন থাকলে এখন একটা 999 ফোন দিয়ে হচ্ছে গিয়ে আমি সেভ হইতে পারতাম। তো তখন জাস্ট খালি বললো যে হচ্ছে গিয়ে আমার কাছে তো ফোন আছে, সে বুঝে নেই, তো তার ফোনে পকেটে একটা বাটন ফোন ছিল, বাটন ফোনটা দিল, নগদ 999 ফোন। তখন আমি মিথ্যার আশ্রয় নিছি যে হচ্ছে গিয়ে আমাকে এই বাড়ি থেকে হচ্ছে গিয়ে তারা হচ্ছে গিয়ে আমাকে আঘাতপ্রাপ্ত করছে, তার পরবর্তীতে আমার এই অবস্থা, আমাদের এখন আমার hospital ইমার্জেন্সি যেতে হবে। হসপিটাল যেতে হবে, যাতে আমরা ওই বাড়ি থেকে বেরোইতে পারি। কারণ 1 ঘন্টা পুলিশ পর সাপোর্ট আর হচ্ছে মেম্বাররা এসে হসপিটাল কি করবে সাপোর্টটা আমরা তো চাইলাম। জানি না। তো এই কাহিনী পরবর্তীতে আধা ঘন্টার ভিতরে পুলিশ চলে আসে, পুলিশ চলে আসার পরবর্তীতে সব কাহিনী শুনে আমরা একজন যা ওখান থেকে রেস্কিউ তো ফাইনালি হলি। হ্যাঁ, হ্যাঁ, finally- ফর ইউর কাইন্ড ইনফরমেশন, তোদের দুইজনকে বলে রাখি, গত 1 বছরে আমার মনে হয় না কোনো গেস্ট টানা এতক্ষণ কথা বলেছে এই স্টুডিওতে। এবং তোদেরকে আমি এই সময়টা এই কারণে অ্যালাউ করেছি যে তোরা খুবই চার্মিং, তোরা খুব এনার্জেটিক, Thank you. Absolutely. তোদেরকে শুনতে এবং দেখতে পছন্দ করে, এবং তোদের কেমিস্ট্রিতে এত বেশি কেমিক্যাল লোচা যে Twist. কারণে তোদেরকে সময় দেওয়াটা উচিত, নাহলে মানুষ হয়তো জানতে বা Thank you, বুঝতে thank পারতো you. না। হ্যাঁ। বাট এখন থেমে যা, অলরেডি সময় বহুক্ষণ আগেই আচ্ছা, পার হয়ে তো গেছে। শুধু just আমাকে এক বল যে মিনিট বর্তমানে সময়। কেমন হ্যাঁ, আছিস, হ্যাঁ, কি সেটাই, আছিস? সেটাই বলবো। তোর জন্য সময় 1 এক মিনিট। আর তোর জন্য লাস্ট 1 মিনিট। আচ্ছা, ও ঠিক এটা আছে। একটু বলুক, ও যেটা ঠিক আছে। বলতে চাচ্ছে ওকে বলতে তো দেন, আমার বলতে বল দেন তো আর কি কিছু। বলতে চাচ্ছিস? আচ্ছা আমি বলতেছি। তো পরবর্তীতে ওইখান থেকে আমরা চলে আসি, তো চলে আসার পরবর্তীতে লাস্ট মিনিট হাত। হ্যাঁ, তো পরবর্তী ওইখান থেকে চলে আসার পরবর্তীতে লাস্ট ব্যাপারটা যেটা হয় যে আমরা কুইট করি যে না আমাদের আর এই ব্যাপার নিয়ে কোনো কিছু নাই। তো তখন হচ্ছে গিয়ে তার ফিজিক্যাল যে প্রবলেম, এই ব্যাপারটা নিয়ে আমরা মানে তখন না, থাম, তোর কথা বাদ দে। আবু ইব্রাহিম, আই লাভ ইউ। আসলে আমি কেমনে, মানে মনে হচ্ছে তোর কাছে টেলিপ্যাথিক্যাল পাওয়ার আছে। দূরে এই ছেলের গল্প শুনে আপনার মুখ দেখে আমার মনে হচ্ছে আপনি আজকে হতাশ। আপনি মনে মনে ভাবতেছেন আমি জীবনে কি করলাম। এক্স্যাক্টলি এটা ভাবছিলাম। তোর নাম কি রে? আবু ইব্রাহিম। আই লাভ ইউ জান। I wanna desperate সে to আগে অনেকগুলো কমেন্ট করছে। I'm really desperate to kiss on your back. You are so good. আসলেই তাই, আমি এক্স্যাক্টলি করলাম? আমার মাথা ঘুরতেছিল আর ভাবতেছিলাম যে আসলে লাইফে আমি কি করলাম। এবং ওদেরকে আমি ঢোকার পরপরই বলতেছিলাম, ফান করে বলেছি তখন, আমাকে লাভগুরু হলে এদেরকে মহাগুরু বলা উচিত। আমি লিটারালি বলতেছি, আই রিয়েলি মিন ইট। আবু ইব্রাহিম যে আমার যারা আমাকে ফলো করে, তারা যে আসলে মন থেকেই ফলো করে, এটা একদম আমি বিশ্বাস করলাম। থ্যাংক ইউ জান, এত চমৎকার একটা এভাবে কোনো মেয়েরে বললে মেয়ে হার্ট অ্যাটাক করবে। এবং গুরু আপনার উম্মে হানি ফাইনালি সেই কমেন্টটা আসলে করেছে। এটা হচ্ছে এই যে সেই ছোটবেলা থেকে আপনাকে দেখতো ওকে এবং যেটা মানে কিনা- অনেক অনেক ভালোবাসা। ও, আমি বলছি। আমি তোর নাম উচ্চারণ করি আর মুখ থেকে বলি হানি তো হানি না। তো অনেক ভালোবাসা তোর জন্য, কারণ যারা আমাকে এভাবে ভালোবাসে, এভাবে আমাকে সম্মান আর শ্রদ্ধায় কানেক্টেড রাখি, তাদের ক্ষেত্রে আমার 3-4টা ওয়ার্ড বলতে হয় যে দে আর সো ভেরি কাইন্ড, তাদের টেস্ট ভালো, তারা সুইটি পাই আমি পাই, যে ওর কথা আপনার কাছে বলছি, এটা এবং একটু ওকে বলে তারা দেন। অনেক হ্যাঁ। বেশি ওয়ার্মথ এবং গ্লোয়িং। বলতে হবে না। So, জীবনটাকে অনেক বড় করে বাঁধে, জান ভরা ভালোবাসা তোদের জন্য। আর এই মেয়েটা অনেক বেশি কেয়ারিং, যারা ওই পরিবারের সদস্য, টিয়া পাখি পরিবার নাকি রে? টিয়া। টিয়া। ওকে, টিয়া পরিবারের সদস্য, তাদের ব্যাপারে সে কেয়ারিং, যে কারণে আমার কাছে পৌঁছানোর সাথে সাথে নিজের কথা না বলে ও মেহানি তোর কথা বলছিল। এনিওয়ে, আমরা গল্প থেকে আর দূরে সরার সুযোগ নাই। লাস্ট 1 মিনিট ফর ইউ। তো আমি আবু ইব্রাহিমকে থ্যাঙ্কস জানালাম।
জি, 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 আচ্ছা জি। ওই কথাটার জন্য আচ্ছা তো এখন হচ্ছে মূলত এই সব কাহিনীর পরবর্তীতে এখন তার হচ্ছে কেমন আছিস কি নিয়ে আছিস ওটাই বলতেছি এখন তার এই বা যে কয়জনে এই সব আছিস? এই আমরা দুজনে আছি দুইজনে এখন। আছি, আমরা অনেক আলহামদুলিল্লাহ ভালো আছি। দুইজনে আছি দুইজন না, আমাদের 3টা পেট আছে। আচ্ছা তিনটা না পেট অনেকগুলো আছে তার মানে এই তোর- জায়গায় আছে। তোর যে অনেক বর্ণাঢ্য পারিবারিক ক্যারিয়ার লাইক হ্যাঁ, হ্যাঁ। ধর 2টা বউ আচ্ছা। তোর নিজের সন্তান তাই না ওই ঘরে ওর সন্তান ওর সাথে দেখতে পায় না সব বাচ্চা দিয়ে বহু বছরের পরিশ্রমে আবার দুজন এখন হ্যাঁ, দম্পতির মতো বাদ দিয়ে না, বাদ হয়ে আচ্ছা, গেছে ওরা। যাই হোক যেভাবে হোক এখন দম্পতির মতো সংসার হ্যাঁ, করতে এখন অনেক ভালো আছে। এবং এবং আলহামদুলিল্লাহ। এবং ওর ফার্স্ট ওয়াইফ ওকে আসলে ডিভোর্স দিয়েছে। আমি ডিভোর্স যাই দিই করুক সে মানে divorce ঝড় দিয়েছে। ঝামেলা এই সে অনেক কিছু এখন নর্মাল ভদ্রস্থ ভাবে যেভাবে হ্যাঁ, পরিবার কাপড় একদম। করে ওই সময়টা আর কাটাচ্ছে আমরা নরমাল কাপল আর থেকে অনেক বেশি ভালো আছি, আমাদের- আলহামদুলিল্লাহ। আমাদের যে বার্থডে কবে রে এই যে 17 আগস্ট 17 সামনে। আগস্ট সামনে মানে কি তুই কি বৃশ্চিক না বৃশ্চিক মানে না না জাতিটা বৃষ্টি জানিস না। তুই তুলা তুলা না ও হ্যাঁ, এজন্যই। আমি এত কথা বিশ্বাস হাসি। করতাম না আচ্ছা। বাট জাতক একটা ব্যাপার লাস্ট 1 মিনিট আচ্ছা। শেষ করে দে তো এখন সবকিছু শেষে তো শেষ আমরা করছি, দুজন এখন সবকিছু আরো আধা ঘন্টা করবে না আমরা আরেকটু একটা এন্ডিং চাচ্ছিলাম বিকজ অনুষ্ঠান অনেকেই শেষ করছি হ্যাঁ হ্যাঁ, 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 আচ্ছা শেষ। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা আলহামদুলিল্লাহ এখন ভালো আছি হুম। আর সে যা করার তো করছে হুম। এখন সে আমার প্রিভিয়াস লাইফে যা গেছে 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 ওর প্রিভিয়াস লাইফে যা গেছে গেছে আমাদের টিয়া যে পরিবার আমি জাস্ট বলবো যে টিয়া নামটার পিছনে রহস্য হচ্ছে আর গিয়ে রহস্য বলিস না। না রহস্য না জাস্ট সংক্ষেপে ওর নাম আমার নাম ওর ছেলের নাম আমার মেয়ের নাম এটা হচ্ছে টিয়ার ফুল মিনিং তো এই হচ্ছে গিয়ে মূল ব্যাপার আর জাস্ট আমি শেষ করার জন্য একটা কথাই বলবো যে আমাদের টিয়া পরিবারে যারা যারা আছেন আর আজকে যারা নতুন নতুন দেখছেন আমাদের টিয়াতে চলে যান কারণ হচ্ছে যে ওইখানে ফুল স্টোরিটা বর্ণনা বলা আছে কারণ Follow আজকে অনেক করেন, subscribe কিছুই করেন। না আমি ফলো সাবস্ক্রাইব করতে বলবো না আপনার ভিডিওটা দেখে আসেন তারপরে মতামত করেন আচ্ছা সিঙ্গেল লাইনে অনুষ্ঠানের শেষ কি মুহূর্তে বলবো? জানি আমাকে বল আমার প্রশংসা কর আমি তো না, বেস্ট আপনি তো গুরুর কি বলবো তারা অনেক বেশি ভালো লাগছে তাদের কথা তাদের সাথে এসব বললে এটা আমার অকওয়ার্ড লাগবে ঠিক আছে আমি আমার টিয়া ফ্যামিলি মেম্বারদের বলবো তোরা এত ফাইটিং তোরা আজকে এই কমেন্টেও ফাইট করছিস বাসা যে তোদের ধরতাছে আমি আমি প্রত্যেকটা কমেন্ট আচ্ছা। দেখছি আর তোদের ভাষাগুলো দেখছি আচ্ছা তো ভিডিও কমেন্ট আমরা কি নিচ্ছি তাহলে ভিডিও আমরা একটা ফোন কল নিতে পারি অনুষ্ঠান যদি শেষ video করছি call-এ আমি যদি শেষ না হয়। মুহূর্তে হ্যাঁ আমি ব্যাক মাই সাউন্ড শেষ মুহূর্তে আমার নিজের কিছু কিন্তু গুরু বলার আপনার কাছে আছে। অনেকগুলো প্রশ্ন আছে আমি একটু প্রশ্ন প্রশ্নগুলো করতে উত্তরে চাই আমি না যাই আমি ওভারঅল আমি একটু কথা বলি হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। আমি আমার সাউন্ডটা চাচ্ছি সো জীবনকে বিভিন্ন রঙে বিভিন্ন রূপ আর বৈচিত্র্যে বারবার দেখার সুযোগ হয় কোনোদিন এইরকম রং আর এরকম ঢঙে দেখবো এটা কখনোই ভাবিনি সো আমি আবু ইব্রাহিমের কথাটা আসলেই সঠিক যে আমি অসম্ভব রকমের ঈর্ষান্বিত বোধ করতেছি অনলি ফর ইউ তোর সাথে আমার চুল বড় চুলে তো মিল আছে ঠিকই কিন্তু কপালের ভেতরে যে ভাগ্য নিশ্চয় থাকে সেটার সাথে এতটুকু মিল নাই যে আমরা এরকম ভাবেই চাই যে এরকম নিরঙ্কুশ ভাবে কেউ আমাদেরকে ভালোবাসুক কখনো হয়তো এরকম ভালোবাসার কারণ হয়ে ওঠে না বাট আহাত্ম সম্বন্ধে আমার বলার বড় বেশি ইচ্ছা যখন তুই তোর বাচ্চার কথা বলতেছিলি যখন উইথ ইওর পারমিশন তুমি তুই করতে ইচ্ছি কিন্তু না, আমার ছোট অবশ্যই। ভাইয়ের না, 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 সস্নেহ অবশ্যই। জায়গা গুরু থেকে। গুরু গুরু আমি একটা ছোট্ট পজ দিতে চাই গুরু একটু ডিয়ার লিসনার্স আপনারা অনেকেই কমেন্ট করছেন যে আপনারা আসলে গুরুর সাথে কথা বলতে চান ওভার দ্য ফোন এবং আজকের এই আয়োজন নিয়ে আমাদের হাতে খুব বেশি সময় নিয়ে আপনারা বড় জোর 30 সেকেন্ডস আমাদের কাছে সময়টা পাবেন আপনাদেরকে দেওয়া হলো নাম্বারটা আমাদেরকে এক্ষুনি পেজের ইনবক্স যেটা আছে সেখানে নাম্বারটা দিয়ে দিতে হবে আমরা হয়তো বড় জোর 1 থেকে 2 কল নেওয়ার সময় পাবো সিন্স আমাদের সময় একদমই কম জলদি আপনাদের নাম্বারটা ইনবক্স করে দিন আমাদের ঢাকা এফএম-এর ফেসবুক পেজে ইনবক্স করতে হবে গুরু আমরা Okay, যাচ্ছি আপনার কাছে আর কোনো ঘোষণা নাই যদি আমরা সত্যি এরকম কাউকে পটেনশিয়াল কলার পাই জি। আমরা জাস্ট ফোন কল করি অনুষ্ঠানটা শেষ করব একদম। শুধু শেষ মুহূর্তে একটাই কথা তোর কথাগুলো আমার কানের মধ্যে রিনিঝিনি করে বাজতেছে এবং বিশ্বাস কর মানে মানুষের লুক আসলে কোনোভাবেই ইম্পর্টেন্ট না মানুষের মুখের মধ্যে যে অবয়ব সেটাই একটা মানুষের পার্সোনালিটিকে পার্থক্য তৈরি করে দেয় এত চমৎকার সুন্দর মেয়েটি নীলাভ চোখের দিকে তাকিয়ে খুন হয়ে যেতে মন চায় এমন মিষ্টি করে হাসিস না রে মিষ্টি একটা হার্ট অ্যাটাক নিয়ে কোনায় পড়ে থাকবো বিশ্বাস কর এত সুন্দর মানুষ হয় আমি তোকে বলতেছি তুই ভাবতেছিস ফান বলে ছোট করে দিচ্ছিস আসলেই দম বন্ধ করা সুন্দরী তুই থ্যাংক ইউ যেমন শার্প তোর মুখের ফিচার্স তেমন গায়ের রং আর তেমন হাইট তেমন লুক আল্লাহ এই সুন্দর মানুষটা চুলের কথা কেন চুলটা এত বেশি মাত্রায় সুন্দর মানে বেশি প্রশংসা করলে চুলটা ছুঁয়ে দেখতে মন চাইবে এই লোভী আদমি নিজেকে না কন্ট্রোল না করতে পারে জন্য চুলের প্রসঙ্গে যায়নি একটু ডিটেলে গেলে মনে হবে যে চুলটা স্পর্শ করি তুই আবার ঈর্ষান্বিত হোস না গুরু তো আরে পাহাড়ের কোন কোনায় জঙ্গলে বসে ধ্যান করবো
আমার কি আর অন্য সরাসরি আবেগ থাকতে আছে রে বেটা, এমনি কথা বলতে হয় তাই বলতেছি। না, আপনি সব প্রোগ্রামেই সবাইকে মা বানান জানেন। ওকে, তাহলে বুঝ কত ভালো আমি। বাট তুই যাকে মা বলে রেখেছিস সেখানে আমার অসম্ভব রকমের কষ্ট লুকিয়ে আছে। জান আমার, যখন তুই বলতেছিলি যে এমন একটা ব্লেসড বাচ্চা, এই বাচ্চার জন্য আমার বহুদিন বাঁচতে মন চাই, এই বাচ্চার জন্য জীবনের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে মন চাই, যে সমস্ত রকমের প্রতিবন্ধকতা থেকে ফেলে দিয়ে আমার কলিজা আমার কাছে ফিরে আসুক। এবং তোর যে নিরঙ্কুশ ভালোবাসা বাবা হিসেবে তোর মেয়ের প্রতি, এবং তোর মুখে মা সম্বোধন করে মেয়েটিকে বলা, মেয়েটির নাম বারবার উল্লেখ করতেছিলি তুই। বাট আজকের তারিখে আমি এই লাভ গুরু এতেশাম সো আনফরচুনেট যে বাবা মেয়ের এমন কেমিস্ট্রি ভবিষ্যতের পৃথিবীতে যেন আমাকে দেখতে না হয়। ভবিষ্যতের পৃথিবীতে বাবা মেয়ের এমন কেমিস্ট্রি যেন দেখতে না হয়, যেখানে আমি তো মা বলে সম্বোধন করতেছি ঠিকই, যেখানে তার কলিজার সাথে কলিজা মেশানোর জন্য পাগল হয়ে থাকতেছি, যেখানে আমি তাকে পরিপূর্ণভাবে ওন করতেছি, যেখানে ডেসপারেটলি ওয়েট করতেছি যে আমার মায়ের গন্ধ এক শিশি গন্ধ হলেও যদি আমার বুকের মধ্যে নিয়ে বাঁচতে পারতাম, আমার মায়ের এক শিশি গন্ধ যদি আমার পকেটের মধ্যে রাখতে পারতাম। এক্স্যাক্টলি ঠিক সেই মুহূর্তে আমি যখন বলতেছি স্টিল আই এম কনফিউজড যে তার ডিএনএ কোন কথা বলে, সে আসলে কার কাছ থেকে এসেছে। এই রকমের দুবিধা, এই রকমের দ্বিচারিতা থেকে বিভিন্ন মানুষ মুক্তি পাক আর না পাক, একজন বাবা এখান থেকে মুক্তি পাক। তোর এই জায়গাটা থেকে আজকে যদি শুদ্ধ হয়ে তুই না যাস, তাহলে লাভগুরু হিসাবে তোর উপস্থিতি আমার জীবনের সবচেয়ে বড় গালি হয়ে থাকবে। যদি সত্যি এই ঘটনাটা ঘটে, সত্যি তোর মেয়ে যদি একদিন বড় হয়, সত্যি যদি অন্য কারো ঘর করে, সংসার করে, আর জীবনে যদি শুনতে হয় তোর জন্মের ব্যাপারে মনে হয় কমপ্লেন আছে, যাকে তুই বাবা বলে ডাকিস, তার মুখ থেকে আমরা কোনোদিন বলতে শুনেছি যে আদু এই মানুষটিকে আমি মেয়ে বলে জানি, বুক দিয়ে আগলে রাখি, বাট স্টিল আই এম কনফিউজড যে মানুষটির কার ওরসে জন্ম নিয়েছে। এটা যে একটা, আমি বুঝতে পারছি মানে কি বলতে চাচ্ছি। এই কার্স থেকে, এই অপরাধ বোধ থেকে, আর এই পাপ থেকে, আর এই রকমের মানসিকতা থেকে, ন্যাশনাল চ্যানেলে এরকমের স্টেটমেন্ট থেকে যদি আজ পর্যন্ত নিজেকে শুধরাতে না পারিস, খোদার কসম লানত তোর পিতৃত্বে, আল্লাহর দিব্যি দিয়ে বলতেছি তোর পিতৃত্বে লানত। তোর এই মা বলে সম্বোধন করা বাচ্চাকে, তার জন্য সারা জীবন অপেক্ষা করা, এর মতো দ্বিচারিতা, নোংরামি আর ভণ্ডামি দুনিয়াতে দ্বিতীয়টা নাই। তার শেকড়কে যখন তুই কোয়েশ্চেন করিস, তোর বরং যদি তোকে এইভাবে দেখতে পারতাম, এই মানুষগুলো নিরবিচ্ছিন্ন ভালোবাসা যে তোর বোনের দোয়ারটাকে এত বেশি বড় করে ফেলতে পারতো, যদি এরকম করে বলতি যে আমি ওই মেয়ে যেমনই হোক আমি খুব ভালো করে জানি আমার ওরসে জন্ম নিয়েছে, এটা আমার মা, এটা বলার মতো সৎ সাহস, এটা বলার মতো কলিজা তোর মধ্যে এখনো জন্ম নিল না, কেমন বাবা হলি তাহলে তুই? আমি কি ভুল বলেছি একটা লাইন? পৃথিবীতে তোর সন্তানকে জায়গা তুই মা বলে রাখিস, আল্লাহর দিব্যিতে বলতেছিস ভাই আমার কিছু দিস আর না দিস, আইডেন্টিটি দে। তোর মেয়ে ফাইটার, শি উইল ফাইট ব্যাক, আল্লাহ তাকে সাহায্য করবে, তোকে লাগবেও না, বাট তাকে তুই তোর পরিচয়টা ঠিকঠাক মতো দে, পরিচয়টা কোয়েশ্চেন করিস না, সমাজে মাথা তুলে সারা জীবনে কোনো দিন দাঁড়াতে পারবে না। আমি কি ভুল বলেছি? এই জিনিসটা এনশিওর কর। যদি প্রয়োজন না থাকে কথা বলার প্রয়োজন নাই, বাট জিনিসটা এনশিওর কর, তাকে কাপড় দিস না, জামা দিস না, দেখা দিস না, আদর দিস না, বাট তার আইডেন্টিটি খেড়ে নিস না। আমি কি ক্লিয়ার করতে পারছি না পারিনি? আমি অলরেডি একবার বলেছি গুরু। আমি ক্লিয়ার করতে পারছি না পারিনি, এটার কোনো ব্যাখ্যা চলে না। আমি এই স্টুডিওতেই এই স্টেটমেন্ট তোর কাছে শুনেছি যে আমি কিচ্ছু জানতে চাই না, বুঝতে চাই না যে সে কোত্থেকে এসেছে, বাট সে আমার জান। উল্টোটা আমি বলতেছি, তাকে কিচ্ছু দিস না, কোনোদিন কাছে নিস না, একটা কাপড়ও দিস না, বাট অ্যাট লিস্ট এই কথা বলিস না যে সে কোত্থেকে এসেছে। কারণ একটা মেয়ের জন্য এই যে ক্যারিজমা, সৃষ্টি ক্যারিজমা, এই নারী জাতি তোর জন্য জান, তোর জন্য, তোর জন্য, তোদের জন্য সবচেয়ে বড় পরিচয় তোর আইডেন্টিটি। তুই ফাইটার, তুই চাইলে এই পৃথিবীতে সার্ভাইভ করতে পারবি, তুই সার্ভাইভ করতে পারবি না তো কে পারবি? তুই বাঘের বাচ্চা, তুই পারবি। তো শেকড়ের নাম যদি কেটে না হয়, এটা অসম্ভব রকমের রিগ্রেটের, কষ্টের, দুঃখের, অনেক লজ্জার মেয়ে হিসেবে, রাইট আর রং, একটা সেকেন্ড ছাড় দিবি না এটার জন্য। যদি সত্যি ওই মেয়েকে তুইও বলছিস যে অনেক ভালোবাসিস, একটা সেকেন্ড ছাড় দিবি না। যে রকমের ছবি ভালো তুলে দেখ,
অন্য নটাঙ্কি করুক, যেভাবে দুই মেয়েকে একসাথে কনভিন্স করেছিল, ও তো এই ব্যাপারে 1 নম্বর, সে ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু এই জায়গাতে এতটুকু ছাড় দিস না, এটাকে নোংরামি বলে। আমি কি ঠিক বলেছি না ভুল বলেছি? বরং বলিস যে তোর কিছু করার দরকার নাই, শুধু তুই শেকড়ের জায়গাতে কোয়েশ্চেন করিস না। তোর সাথে হলে কি করতি? তুই সহ্য করতে পারতি? তোর মতো আত্মসম্মান বোধ থাকা একটা মেয়ে পারতি? এই ছাড়টাকে দিস না, এটা আমার চাওয়া। লাভ গুরু না তোর ভাই, এতে স্বামী হিসাবে। ক্লিয়ার না? ক্লিয়ার না আমার কথা? তো এই বিচারটা তোর চেহারা দিয়ে না দেখি ভাই, এটা দুঃখজনক। এটা আমার এই ভালোবাসার ক্যানভাসকে দারুণভাবে কালেমা লিপ্ত করেছে। সারা জীবন যত্নের সাথে আর্কাইভে তোদের এই জীবনের গল্প আলোচিত থাকবে। গেস্ট হিসাবে তোরা আমার গেস্ট অফ অনার, আমি স্ট্যান্ডিং ওভেশন দিচ্ছি। তোরা আমার অনেক বেশি সম্মান এবং কৃতজ্ঞতা, যেহেতু তোরা আমার গেস্ট হিসাবে এসেছিস। বাট ইট ডাজন্ট মিন যেমন একজন মানুষকে কোয়েশ্চেনের মধ্যে ছেড়ে দিয়ে যাবি, যে জীবনটা যার শুরুই হয়। ভবিষ্যতে কিভাবে সার্ভাইভ করবে? যখন রেফারেন্স হিসেবে এই কথাগুলো যাবে যে স্টিল তার বাবা কনফিউজ, ঘরে যাবে তার জামাই বলবে, শ্বশুর বলবে, শাশুড়ি বলবে, ননদ বলবে যে তোর বাবাই তোর বলেছে যে সে তোর ব্যাপারে কনফিডেন্ট না, যে তুই তার উপরে জন্ম নিয়েছিস। তুই কি ভাবতে পারিস এর চেয়ে বড় গালি আর কি আছে তোর মেয়ের জীবনে? মানিস না? মানিস না? আরে জোরে আমি এই কথাটা অলরেডি আপনাকে বলেছি। মানিস কি মানিস না? সো এই কার্স থেকে তুই মুক্তি দিবি। আর এখন বল, যদি কোনো কনফিউশন থাকে সেটাও বল, ডিএনএ টেস্ট করতে যা। আর না হলে স্ট্রেটলি বল যে হোয়াট এক্স্যাক্টলি ওয়্যার ইওর ডটার বিলংস টু। বল একটু। আমি আপনাকে অলরেডি একবার বলেছি যে এখন আবার আমারই বল, সব বল, এখন বল। না, আমি ওই কথাটা আগের লাইনটা অন্যরকম ছিল। ওই কথাটা বলার পরেই বলছি যে আমি যা জানি। কিছুই হোক সবকিছু শেষ সে আমার মেয়ে। না, আমি কথাটা অলরেডি ওই বলেছি। লাইনটা থাকলে এই কথার কোনো মূল্য থাকে না। তাহলে এখন যেটা বলতেছেন সেটাও তো মূল্য থাকে না। তো তাহলে তুই কথা বলবি না? বলবি না? ও 100% আমার মেয়ে। যদি তাই হয়, তোকে কেউ বাধ্য করেনি, বলবি না। ওই রেফারেন্সটা আনবি না, মেয়ের প্রতি ভালোবাসা সব প্রসঙ্গ আনবি না। কারণ তার দুবেলা খাওয়া, আমি তোকে কভার করেছি ব্যাপারটা, তার একটা ভালো কাপড়, তার একটু তার ভরণ পোষণের জন্য টাকা দেয়া, তার চেয়ে তো অনেক বেশি ইম্পর্টেন্ট তার আইডেন্টিটি না। তো প্রয়োজন আইডেন্টিফিকেশনে যাবি না, ওই প্রসঙ্গই তুলবি না। আমি কি এটা বোঝাতে পারছি? বাকিগুলো অবসোলেট, সেগুলো খুব বেশি ম্যাটার করে না, এটা ম্যাটার করে। গুরু আমাদের সাথে কেউ একজন ফোনে ছিলেন, অনুষ্ঠান আমি শেষ করছি। গুরু একজন লাইনে আছেন। যে ভালো সে ভালো, আমার কোনো জায়গাতে তোদের জীবনকে নিয়ে কোয়েশ্চেন করার নাই। এই মেয়েটি যেভাবে জীবনটা শুরু করেছে, অনেকে মনে হয় মেয়েটির প্রসঙ্গে বলার চেষ্টা করে। আমি কমেন্ট সেকশনে দেখছিলাম যে একজনের বউকে ভাগায় নিয়ে এসে বিয়ে করা অমুক সমুক। মেয়েটি জানে না, ও নিজে স্বীকৃতি দিচ্ছে। এটা তো অনেক বড় একটা উইটনেস, রাইট? যে সামনে গিয়ে বিশেষ স্বীকৃতি দিচ্ছে যে আমি আসলে মেয়েটিকে জানতে বুঝতে দিইনি, না হলে ওর মতো ওকে কোনোদিনই ও বিয়ে করতে বলে আমারও মনে হয় না। সো মেয়েটি কোনোভাবেই দোষী না বলে আমার মনে হয়েছে। যারা এই ধরনের কথাবার্তা বলে সেটার সাথে আমি আপাত দৃষ্টিতে বিরোধিতা করতেছি। কারণ আমিও যদিও এখানে তো আমাদের টোটাল ইনভেস্টিগেটেড জার্নালিজম এখানে করি না যে আমরা সব জানতে পারবো, কিন্তু সে নিজেই স্বীকার করেছে আমি মেয়েটিকে বুঝতে জানতে দিইনি যে আমার পূর্বতন স্বামী এবং স্ত্রী এবং বাচ্চা আছে, তাই তো? তারপরে মেয়েটি কোএক্সিস্ট করেছে একসাথে এবং ফাইনালি একসাথে থাকার চেষ্টা করেছে, বারংবার আনতে গেছে বিভিন্ন ভাবে থাকতে। আর ওর জায়গা থেকে কি ভূমিকা নিতে পারে? সো তার জায়গা থেকে সে চেষ্টা করেছে। এগুলো ছেলে মানুষই বলে। কোনোদিন কোনো মেয়ে কোনো ছেলের ছায়া পর্যন্ত সহ্য করতে পারে লাইফে দেখেছিস? তো এটা কম বয়সী, বুঝে না এইসব, তাই চেষ্টা করেছিল এভাবে মনে হয় কোএক্সিস্ট করা যায়। কোএক্সিস্ট কখনো এইভাবে করা যায় না। যাই হোক, ফাইনালি এখন তারা ভালো আছে। সো আমার জায়গা থেকে ওর যে বিষয়গুলো যেভাবে লাইফটাকে নতুন করে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, সেটার জন্য আমি দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন ওর পাশে থাকুক এবং জীবনটাকে সে বড় করে বাঁচুক। আর তার বেবি বাচ্চাটার জন্য অনেক মায়া হচ্ছে। একটা মা তার নারী ছেড়া ধন, তার সব ইসের পর, সিজারের পর 3 বছর কোলের বুকের কোলে নিয়ে বাচ্চাটারে মানুষ করছে। যখন সে লেখাপড়া চালাচ্ছে এবং সেই সাথে বাচ্চাকে নিয়ে এসএস এক্সামও পর্যন্ত সাথে বাচ্চাকে মানে তখন প্রেগনেন্ট নাকি বাচ্চাকে নিয়ে গেছে, ইন্টার দিয়েছে সরে নিয়ে। সো অনেক ফাইট ব্যাক করেছে। সেই বাচ্চাটা এখন কাছে পায় না। এটা তার জন্য অনেক বড় বেশি কষ্টের। আল্লাহ রাব্বুল আলামিন সেই সুযোগটা তৈরি হোক যাতে মায়ের কাছে তার বাচ্চা ফিরে আসে। আমার সবচেয়ে বেশি মায়া কাজ করতেছে আদের মেয়ের জন্য। আল্লাহ যেন তার সেই ভালো রাখে, মেয়েটি যেন ভালোভাবে থাকে, ভালোভাবে বড় হয়। এবং যে মেয়েটির প্রসঙ্গ আসতেছিল তার পূর্বতন স্ত্রী, তার ব্যাপারে আমার মিনিমাম কোনো ইন্টারেস্ট নাই। যদি কথাগুলো সত্যি হয় যে একদিন প্রতি বছর একটা করে সম্পর্কে জড়িয়ে পড়ে, আমরা জানি না কথাটা সঠিক কি বেঠিক। যদি সঠিক হয়ে থাকে তো এরকম বেবিচেরি মেয়ে নিয়ে কথা বলার মতো প্রেক্ষিত আমার কাছে নাই। আর যদি মিথ্যা হয়ে থাকে সেই মেয়ে যেন আমাদের কাছে আসে এবং আমাদের প্রোগ্রামে তার রিপ্রেজেন্ট করে। কারণ যা যা কথা বলেছে, আমরা কি কোনো চাপ দিয়েছি? না। আমরা কি কোনো কটু কথা বলেছি? কার মতন মিলে যাচ্ছে তো? জি। এটা ভালো না, পরিবেশটা ভালো না। তাহির হুজুরের মতো আমরা গালি দিয়েছি, কোনো কটু কথা বলেছি? আমরা কিছুই বলিনি। তোমরা যা বলেছো ইটস অ্যাবসলিউটলি ইওর কমেন্টস এন্ড ইওর
কমিউনিকেশন, রাইট? আর অন্যভাবে নিবি না। আমি যেভাবে তুই বলে অনেক দরদ দিয়ে তোর সাথে কথা বলতেছি বড় ভাইয়ের জায়গাতে, তো যদি আমি বায়োলজিক্যাল ব্রাদার হতাম তাহলে এই একই কথা বলতাম। তোর মেয়েকে নিয়ে যে কথাগুলো আমি বলেছি সব অবস্থাতেই বলতাম, না হলে মানুষ হিসেবে আমি নিজের কাছে কোয়েশ্চেন থাকতাম। অধিকার But থাকলেই বাকি- মানুষ কথা বলতে পারে, এমনি এমনি বলতে বাট পারে না। আমি যৌক্তিকভাবে বলেছি, এতটুকু তো তুই স্বীকার করিস আহাদ? অবশ্যই। ওকে, বাকি জিনিসগুলোকে আমি অ্যাপ্রিশিয়েট করি, এন্ড অফ কোর্স আই অ্যাপ্রিশিয়েট ইউর মিডিয়া ক্যারিয়ার। আমি চাই যে বিং ফটোগ্রাফার তুই অনেক বড় করে নিজেকে মেলে ধর, এবং তোর আকাশটা অনেক বেশি বড় ফর হোক। আওয়ার চ্যানেল। ও তোর চ্যানেল বাপ, আমি বলে দিচ্ছি। টিয়া। ও টিয়া 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 রক্স, TI টি আই ট্রিপল এ। ট্রিপল এ, ট্রিপল এ। হ্যাঁ। তোদের বিয়ে দুইটা, এ আহাদ, তিনটা। না, আহাদ, আকসা, আয়াত। আচ্ছা, তাও ভালো যুক্তি আছে। আমি বলছি যে ওদের সবই বেশি বেশি মনে হয়। বিয়ে দুইটা, আচ্ছা, গুরু, এ in the তিনটা। meantime আমাদের ওটা সঙ্গে- TI হ্যাঁ, সো absolutely. এদের ফলোয়ার্স আর business page হচ্ছে wedding case। ওয়েডিং Business কেস page, হচ্ছে তোর wedding বিজনেস case, কেস, হ্যাঁ। যেটা ফটোগ্রাফি করি। ওরা বড় ভাবে বাঁচুক এবং সুস্থ কন্টেন্ট করে আমাদেরকে বিনোদিত Thank you. করুক। ওকে, Inshallah. থ্যাঙ্কস ফর ইউর গ্রেসফুল প্রেজেন্স। Absolutely, Ahad, the one and only, the most beautiful, দম বন্ধ করা সুন্দরী তিশা is there। একজন ফোনে আছে, আই এম সো সরি, ক্ষমা করে দেওয়া হোক, অনেকক্ষণ ফোনে আটকে রাখছিলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আই এম সো সরি এবং ক্ষমা করবেন, পাগলা হয়ে গেছিলাম তাই অন্য কথা বলছিলাম। জি প্লিজ বলুন। ওয়ালাইকুম আসসালাম। না না, কোনো সমস্যা নেই গুরু। আপনি তো হাসান মানুষকে আপনি গাজান, তো আপনার জন্য, এই কলের জন্য আমি প্রায় 2014 সাল থেকে আপনার ইয়ে শুনি। যে আমার গেস্টের জন্য দোয়া করবেন, আমার আহাতের জন্য দোয়া করেন, থেকেই আমি তিশার জন্য দোয়া করেন। 18 সাল বা তারও আগে থেকে আমি রেডিওতেও শুনতাম। ওকে, তার- আর আপনাকে অনেক কৃতজ্ঞতা যে এত বেশি শেয়ার করা, কমেন্ট করা, যে কারণে আপনাকে আমরা ফোনে নিয়েছি। আর আমার এই গেস্টদের পেজটা ফলো করবেন, TI ট্রিপল এ। মাস্ট ফলো আওয়ার পেজ। ওকে, জি ভালো থাকবেন। আজকে আমি শেষ করি, এমনি ওভারডিউ অনেক সময় পার করেছি। সবার জন্য অনেক অনেক দোয়া, সবার জন্য অনেক অনেক ভালোবাসা। প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। টেক কেয়ার। আমরা আজকের এই আয়োজনটা এখানেই শেষ করতে চাই। আজকে আমাদের জুটি ছিল, তবে যেতে যেতে আসলে একটা ছোট্ট কথা বলে যেতে চাই, এবং অবশ্যই সেটা গুরুর সাথে আসলে সুর মিলিয়েই বলতে চাই যে আমাদের এটা শুধুই মাত্র একটা প্ল্যাটফর্ম যেখানে আসলে গেস্ট এসে তার নিজের কথা, নিজের গল্প আসলে বলে যায়। সত্য মিথ্যা যাচাই করার কোনো জায়গা আসলে আমাদের নেই। তবে যাকে নিয়ে আজকে কথা হয়েছে, যাদেরকে নিয়ে আজকে কথা হয়েছে, আপনাদের যদি কোনোদিন কোনোভাবে মনে হয় যে এই গল্পের কোনো অংশে কোনো রকম কোনো মিথ্যা জড়িত ছিল, আপনাদের জন্য আমাদের প্ল্যাটফর্ম ওপেন আছে। আপনারাও চাইলে আসতে পারেন, আপনাদের নিজেদেরকে আসলে ক্লিয়ার করতে পারেন। আমরা শুধুই মাত্র তাদের গল্পটা শুনেছি, এটাই আমাদের আসলে একমাত্র মোটো ছিল। আপনারা যত কমেন্ট করেছেন, যা কিছুই করেছেন, আমরা চেষ্টা করেছি নেয়ার। কিছু কিছু জায়গায় গুরু তার মতো করে আসলে ডিসক্রাইব করার চেষ্টা করেছেন। গল্পটা শুনেছি আমরা কম বেশি এর আগেই। আজকে এটার ডেপথে হয়তো পুরোপুরি আমাদের যাওয়া হয়নি, কিন্তু মোটো যেটা আমরা আসলে, আমাদের যেটা মোটো ছিল, আমরা জানতে চেয়েছিলাম, আমরা শুনতে চেয়েছিলাম যে এই জুটিকে নিয়ে এত সমালোচনা, এত আলোচনা। কেউ এই জুটিকে ভালোবাসেন, কেউ আবার প্রচন্ড রকমের ঘৃণা করেন। তবে একটা কথা গুরুর সাথে আমিও আসলে বলতে চাই যে দিন শেষে এই যে ভালোবাসার গল্পটা বললো না আহাদ, আসলে ভালোবেসে টিয়াকেও ছাড়তে পারে, তিশাকেও ছাড়তে পারেনি, এবং তার ফার্স্ট ওয়াইফকেও ছাড়তে পারেনি। কিছু কিছু জায়গায় এই পুরো ব্যাপারটাই আপনার কাছে ননসেন্স একটা অ্যাক্টিভিটি মনে হতে পারে, কিন্তু আদতে ওই সময়টাই আসলে কি ফিলিং, কি অনুভূতির মধ্যে দিয়ে আহাদ যাচ্ছিল, এটা একমাত্র আহাদ এবং তার সত্তা এবং তার উপরওয়ালাই আসলে ভালো বলতে পারে। যদিও কিছু কিছু জায়গায় আহাদ আসলে এটা নিজেও তার বিভিন্ন পেজ থেকে, বিভিন্ন জায়গা থেকে নিজে ক্লিয়ার করতে পারে যে আহাদ কখনো আসলে এটা নিয়ে গিলটি ফিল করেছে কিনা, বা সে কখনো তার মধ্যে অপরাধ বোধ কাজ করে কিনা, এটা পরবর্তীতে আমরা জানবো অবশ্যই। তবে আপনাদের জায়গা থেকে, মানে আপনারা যে যখন ইচ্ছে আমাদের সাথে কমিউনিকেট করতে পারেন, এই প্ল্যাটফর্ম আপনাদের সবার জন্য ওপেন আছে। আপনাদের গল্প ছোট করে লিখে পাঠিয়ে দিতে পারেন 01841904904 এই নাম্বারটাতে। এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। চাইলে আমাদের এই পেজের ইনবক্সেও কিন্তু আপনারা পাঠিয়ে দিতে পারেন আপনাদের গল্পটা। এবং যদি এই আজকের অনুষ্ঠান নিয়ে কোনো মন্তব্য থাকে, সেটিও আমাদেরকে ইনবক্স করতে পারেন, আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আজকের মতো আমরা এমনিতেই জানেন ইউজুয়ালি আমরা আসলে 12টায় শেষ করি, বাট দেখতে দেখতে এই আয়োজনটা আমরা অনেকটা লম্বা সময় ক্যারি করলাম। থ্যাংক ইউ সো মাচ আজকের গেস্টদেরকে, অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদের এই আয়োজনে আসবার জন্য। থ্যাংক ইউ আমাদেরকে আনার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো রাত হয়ে গেছে, এবার বাড়ি ফিরতে হবে। আমরা বাড়ি ফিরছি। আপনারা সাথে থাকুন, শুনতে থাকুন
Country's largest FM network, Dhaka FM 90.4. Good night.